ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 এন্ড আজকের ভালোবাসার বাংলাদেশটা হচ্ছে খুব বেশি স্পেশাল আমাদের জন্য। অনেকগুলো রিজন আছে এন্ড প্রথম রিজনটা যেটা বা প্রাইম রিজন যেটা সেটা হচ্ছে যে আজকে আমরা এই সিজনের 100তম এপিসোডে স্টেপ ইন করলাম। সো এই 100তম এপিসোড ইটস সেলিব্রেশনের জিনিস, খুব সেলিব্রেট করার মতো একটা জিনিস। তো আমরা আপনি আমরা সবাই মিলে সেলিব্রেট করবো এন্ড ইয়েস পুরো টাইমটা আমি অঙ্কন থাকবো আমাদের সঙ্গে, আমাদের সবার ভালোবাসার মধ্যমণি গুরু থাকবেন এন্ড খুব স্পেশাল একজন গেস্ট থাকবেন। আই গেস অনেকেই হয়তো বা ফেসবুকে আমাদের পোস্ট দেখে বুঝতে পেরে গিয়েছেন যে আজকের গেস্ট কে থাকবেন। অলরাইট, সো আমাদের যেটা হয়েছিল যে ফেসবুকে একটা কুইজের মতো দিয়েছিল চেহারা ঢেকে গেস্টের যে কে হবে। অনেকে অনেক ধরনের অ্যান্সার দিয়েছে, সব থেকে বেস্ট অ্যান্সার ছিল হচ্ছে নাসিরের বউ, ঠিক আছে, আরো ইত্যাদি 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 অনেক ধরনের অ্যান্সার ছিল। তো আজকে যেই নাসিরের বউ বা মেহজাবিন যাকে নিয়ে আসলে কথা বলছিলেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছে। সো ইয়েস, ওনার ভালোবাসার গল্প শুনবো, ওনার লাইফ নিয়ে কথা শুনবো, সবার কথা শুনবো। আজকের 100তম এই সিজনের 100তম পর্ব সত্যিকার অর্থে পরিপূর্ণ, কারণ বহু ভালোবাসা, বহু ভালো লাগা, বহু মহব্বতের কারণ এই দুইজন মানুষ। কারণ এই দুইজন মানুষ থাকার কারণে সত্যিকার অর্থে আমাদের ক্যানভাস আজকে পরিপূর্ণ। এমন একজন মানুষ আমাদের ডান পাশে উপস্থিত যে আমরা স্বপ্ন দেখি ছোটবেলা থেকে। আমার ওর সাথে কোনো মেয়ে জন্ম নিলে আমি ভাবতাম যে ভিকুরানিস্তান যদি পড়াতে পারতাম মেয়েটারে, কেমনই ট্যালেন্টেড মেয়ে, স্কুল কলেজ সবকিছু মানে কমপ্লিট করেছে। তারপর আমি চিন্তা করতাম যে আচ্ছা আমি তো ব্যারিস্টারি করার চেষ্টা করতাম, আমি তো পারিনি। আমার ঔরসে জন্ম না মেয়েটা যদি এলেভেল করতে বা এর ব্যারিস্টারি করতে যদি ইংল্যান্ডে যেত, সেটাও সে করছে। এবং সেই সাথে এন্টারটেনমেন্টের দারুণ এক উপলক্ষ খুলে বসেছে। আমার তো পুরো করোনা পিরিয়ডটা গেছে ওর ভিডিও দেখতে দেখতে। সো অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক মহব্বতের সাথে স্বাগত জানাচ্ছি রানা ভাই তোমাকে। আমার মনে হয় যে মানে যতটা শ্রদ্ধা আপনি আমাকে দেখেছেন তার থেকে আমার আগে বলা উচিত ছিল যে আমি আসলে আমার ক্যারিয়ারটা শুরু হয় অ্যাজ আ রেডিও জকি। বিকজ হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে হচ্ছিল যে পার্ট টাইম কি চাকরিটা করা যায়। তখন আমার মনে হচ্ছিল একটা চাকরি আমার জন্য পারফেক্ট, যেহেতু আমি অনেক কথা বলতে পারি, লেটস গো ফর রেডিও জকি। কারণ আমি ছোটবেলা থেকে রেডিও শুনতে শুনতে বড় হই আর কি। সো রেডিওতে ওই ছোট বয়সে যেই শোটা ভালোবাসার বাংলাদেশ বা তখন আমরা লাভগুরু হিসেবে যে মানুষটাকে চিনতাম সেই মানুষটার শোটা শুনতাম। এবং আমি এক কথা জুয়েল ভাই আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। বিকজ হচ্ছে যে এই শোটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত। আমি আমার মা আমরা সবাই মিলে রেডিওটা শুনতাম। তখন আসলে আমার ফোন ছিল না, আমি ফোন অনেক দেরি করে পাই ইউনিভার্সিটিতে উঠে। তো একটা ছোট রেডিও ছিল বা মানে একটা না বাটন ফোনও ছিল, একটা রেডিও টাইপের ছিল, যেটা হচ্ছে এন্টেনাটা দিয়ে এন্টেনা দাঁড় করে রাখতে দাঁড় করে রাখতে তো। বিকজ তখন হচ্ছে যে এই শোটা শুনতে ওই অতটুকু বয়সে ভালোবাসা কি বা বুঝি, কিন্তু যখনই মানুষ হাসতো, মানুষের ভালোবাসার পরিপূর্ণতা দেখতাম, আমার কাছেও ভালো লাগতো। যখনই মানুষের ভাঙা গড়া দেখতাম তখন নিজের কাছেও খারাপ লাগতো, মনে হতো আমার হৃদয়টাই ভেঙে গেছে। সেরকম একটা শোতে আমি কোনোদিন আসবো, তাও এমন একটা টাইমে যখন আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট লাভ। বাট ভালোবাসা আসলে আমি বলি যে সবসময় যে ভালোবাসা যে শুধু যে একটা ব্যক্তির প্রতি হবে বা একটা অপোজিট জেন্ডার প্রতি হবে তা কিন্তু না। ভালোবাসা সবসময় অনেক সময় নিজের সাথেও হয়। তো আসলে আমার পাস্ট এক্সপিরিয়েন্স, প্রেজেন্ট এক্সপিরিয়েন্স বা ফিউচারে আমি কেমন চাই, সো পরে ভাবলাম যে সবকিছু নিয়ে আসলে লেটস টক অ্যাবাউট ইট। ভালোবাসা ভালোবাসা এবং শুধুই ভালোবাসা। আর আমি আজকে প্লিজ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছিলাম পুরো শোটা মনে দাঁড়ায় করতে হবে। আমার স্বভাবগত প্রবলেম, এই কারণে দাঁড়ায় থাকি। না ভাই, আপনি দাঁড়ায় থাকলে তো আমি ভাবছিলাম যে পুরো শোটা দাঁড়ায় করব। আমি ওই কথা বলার জন্যই হয়তো দাঁড়ায় থাকি। ডান, আমি কৃতজ্ঞতা জানাই। আমি অসম্ভব কষ্টে ছিলাম বাপজান, যখন কোভিড এই ফেজে, সেকেন্ড ফেজে আমার বাচ্চার ট্রিটমেন্ট, দেশের বাইরে যাওয়া, ওরা আমাকে রিজেক্ট করে দেয় আমার ভিসা, দেন ফাইনালি যেতে পারা, তাও জীবন মৃত্যুর মধ্যিখানে যে বাঁচবো কি মরবো, বা ছেলে ট্রিটমেন্টে যাচ্ছি মাঝখানে আবার কোভিড এর কারণে মারা না পড়ি, তখন তোমার ভিডিও, আই লাভ ইট হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সো এটাই হচ্ছে ব্যাপার, যে যদি সত্যি প্রকৃতি বা ভগবান, গড, আল্লাহ, যে ফরম্যাটেই বলি না কেন, মানুষের ভালো লাগা ভালোবাসার কারণ যদি হতে থাকে, সেটাই হচ্ছে যে দারুণ চমৎকার স্মাইল যদি মুখের মধ্যে আনতে পারে। সব মানুষের ক্ষমতা এটা থাকে না। দ্য কমিক টাইমিং, দ্য ডেলিভারি, দ্য প্রেজেন্টেশন স্কিল, সেটা কিছু মানুষের মধ্যে থাকে। সেই মানুষগুলো হয়তো ব্লেসড বাই দ্য অলমাইটি, তার মধ্যে ডানা পড়ে। ডানা, আমি সত্যি তোমার অনেক বেশি বড় ফ্যান,
এবং কৃতজ্ঞতা যেভাবে তুমি এন্টারটেইন করতেছো পুরো বাংলাদেশকে। না, আমার আপনাকে থ্যাংক ইউ বলা উচিত, এত প্রশংসা আমার মাও মনে হয় করে না, আপনি যেভাবে আমার প্রশংসা করতেছেন। না, আই রিয়েলি মিন ইট। আমি আমার কাছে না, থ্যাংক ইউ কোনোভাবে সো মাচ, কারণ আমার মা 2 সেন্টেন্স আমার ব্যাপারে বলে, 3 নাম্বার সেন্টেন্স আমার ভাইয়ের প্রশংসা করা শুরু করে। এক্স্যাক্টলি, আমি সে কারণেই জানি যে ডানা দুইটা কারণে ডানা ভাইয়ের নাম রাখার চেষ্টা করেছে। একটা হচ্ছে যে মাঠের দখল যেন ডানা কেন নিতে না পারে, সবাই আপুরা পারে না, ভাইয়েরা যেন দখল নিয়ে নেয়, সে কারণে তখন সে চেষ্টা করতো যে আমি মস্তান টাইপ হবো বা মাফিয়া টাইপ হবো। তা তো হতে পারেনি, তাই ফেসবুকে ওর নাম দিয়েছে ডানা ভাই জোস, ডিজিটাল মাফিয়া। ডিজিটাল মাফিয়া। এট দ্য সেম টাইম সেটাও একটা ব্যাপার ছিল যে 2বার প্রশংসা করবার থার্ড টাইম কেন কনসেন্ট্রেশন সবসময় ভাইয়ের দিকে যাচ্ছে। সো এই ট্যাবু ভাঙার চেষ্টা করেছে। এবং আজকের তারিখে উইমেন এম্পাওয়ারমেন্টে যখন আমরা কথা বলি, বিশ্বাস করেন হোস্টিং এ তো বটেই, তোরা ব্লেসড, ছেলে হোস্টিং কোথায়, রেডিও বা টেলিভিশনে তোরা তো একচ্ছত্র ভাবে আধিপত্য করছিস, এবং সব জায়গাতে ছেলেদের মেয়েদের এই অগ্রযাত্রা, এবং ডানার মতো যারা আছে তারা সেটাকে সত্যিকার অর্থে কাছ থেকে প্রমাণ করেছে যে তারা সেটা ডিজার্ভ করে। ডানা, আমি তোমার ব্যক্তিগত জীবনের কথা শুনতে চাই, একদম ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে বলতে গেলে আমি আসলে খুব স্পন্টেনিয়াস একটা মানুষ। আমি ছোটবেলা থেকে অনেক অনেক কথা বলতাম। আমি হচ্ছে ওই বাচ্চাটা, সেটা হচ্ছে যে আমি অনেক দুষ্টামি করতাম, কিন্তু আমার মা এখনো বলবে যে আমি আসলে পড়াশোনায় খুব সিরিয়াস ছিলাম। আমার দিন শেষে আমার পড়াশোনা শেষ করতে হবে, আমার এক্সাম থাকুক, হোমওয়ার্ক থাকুক। কুমিল্লাতে প্রবলেম হয় না? তোমার তো বাইরের লোক লাগে না, আত্মীয়-স্বজন হয়তো পেন পায়। হ্যাঁ, এটা তো অবশ্যই প্রবলেম হয়। এটারও খুব মজার কিছু ইনসিডেন্টস আছে। সো হচ্ছে যে আমি ছোট থেকে এরকম উইথ পারমিশন তুমি বলছি যে তুমি না, প্লিজ আমাকে তুমি করে বলেন, কারণ আমি আপনাকে শুনে বড় হয়েছি, আপনি আমাকে প্লিজ তুমি করে বললে আমি খুশি হব। হ্যাঁ, আপনাকে বয়স্ক বলে তখন আমিও তো অনেক ছোট ছিলাম, নাহলে তো তোমাকে প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বানায় দেবে। আমিও ছোট ছিলাম, একসাথে আমরা বড় হয়েছি। হ্যাঁ। সো ছোটবেলায় ওইখান থেকে হয়, দেন আমার স্কুল শুরু হয় ভিকারুননিসা নূন স্কুল। তুমি এত সুন্দর, আমি তো তোমার ক্যামেরা ফেস কিন্তু সামনাসামনি। আচ্ছা, এটা হচ্ছে খুব মজার একটা বিষয়, আমাকে হচ্ছে সবাই এই কথা মোটা দেখা, এবার তুমি অনেক স্লিম আর অনেক চমৎকার দেখতে, এবং আমাকে সবাই বলে যে আমাকে ক্যামেরাতে বিশ্রী লাগে এবং ক্যামেরাতে আমাকে অনেক শর্ট লাগে। বাই দ্য ওয়ে, তোমরা শুনে রাখো যারা ডানা ভাই জোস অলরেডি 9,72,000 ফলোয়ার্স যেই পেজে, স্পেলিংটা একটু বলে দাও ডানা, কি নাম আছে? ডানা, DANA, ভাই BHAIJOSS, ডানা ভাই। এখনই ফলো করো। কেমনে আমি প্যাট্রোনাইজ করি। সো বেসিক্যালি তো ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে পড়ি। তো ভিকারুননিসা মানে হচ্ছে ওখানে আমাদের অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থাকতো। তো আমি হচ্ছে ছোটবেলা থেকে গানে যেতাম না, বিকজ আমি জানতাম যে আমার ফ্যামিলি সবার 14 গোষ্ঠী গানের গলা খারাপ। সো নাচ ছিল, অভিনয় ছিল, সবকিছুতে অ্যাক্টিভ ছিলাম। আর আমার মার ধারণা ছিল আমি স্কুলের সবার লাস্টে স্কুল ঝাড়ু দিয়ে বের হই, কারণ একটা মেয়ে এত দেরি করে কেন বের হবে। আর আম্মু খুব বকাবকি করতো যে আমি যখনই কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতাম, আম্মু অনেক বকাঝকা করতো যে তোমার এত কিছুতে পার্টিসিপেট করতে হবে না। বাট আমি আসলে যখন জীবনে এই পর্যায়ে এসে when I'm stepping into 30, that time I realized যে এই জিনিসগুলো পুরাটা আমার লাইফে অনেক বিশাল একটা চেঞ্জেস আনছে, বিকজ আমার কনফিডেন্স বলে এইগুলো আমার যেমন স্টেজে দাঁড়ায়, সেটা 1 লাখ মানুষ হোক বা 1 কোটি মানুষ হোক বা 2 জন মানুষই হোক, আমার স্টেজে দাঁড়িয়ে কখনো ভয় লাগে না, কারণ আমি জানি যে আমি ওই স্টেজে যত বেশি মানুষ থাকে আমার কনফিডেন্স তত বেড়ে যায়। এবং আমি স্টেজে উঠে যখন ড্যান্সে নাচ করতাম আমরা, তা আমি এত কনফিডেন্টলি, আমি ভুল করলেও আমি এত কনফিডেন্ট থাকতাম যে মানুষ মনে হতো যে আরে বাকি 5 জন ঠিক, আরে ওই তো ঠিক করলো। সেটা কিছুদিন আগে হলুদের ড্যান্সের রিহার্সাল আমরা 6 জন মিলে নাচছিলাম, আমি ভুল করে অন্যদিকে করছি, বাকি 5 জন আমাদেরকে ঘুরে গেছে, বিকজ আই ওয়াজ সো কনফিডেন্ট। এবং এই জিনিসটা নিয়ে আই এম ভেরি হ্যাপি যে আলহামদুলিল্লাহ আই এম লাইক দিস, বিকজ আমার মাও অনেক কনফিডেন্ট ইন হার রিয়েল লাইফ। দেন আমার কলেজটা হয় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সো আমার এসএসসি এইচএসসি দুইটাই আমি সায়েন্স থেকে কমপ্লিট করি। কমপ্লিট করার পর অ্যাজ ইউজুয়াল আমার মার ইচ্ছা ছিল যে আমি আসলে মেডিকেলে পড়াশোনা করব। সো মেডিকেলে পড়াশোনা করব ভাবছিল। থ্যাংক ইউ। আই নোটস এভরিথিং। এটা না কোনোভাবে একটা সেকেন্ডের জন্য অন্য সময় দেখার কথা না। এবং বাই দ্য ওয়ে, এটা না আমার কথা আমি প্রায়শই বলি যে ভালোবাসার এত চমৎকার একটা ক্যানভাস যেটা বহু মানুষের কাছে পৌঁছে দাও শেয়ার করে, সবাই রেসপন্স করে ঠিকই, বাট ওরা ভাবে যে এ তো ভিক্ষুক টাইপ হয়ে গেছে, রোজই শুধু শেয়ার চাই। একটু বলে দেবা? অবশ্যই আমার কাছে মনে হয় যে শেয়ার ডেফিনেটলি করা উচিত, যেটা অঙ্কন বলছিল যে শেয়ার ইজ কেয়ারিং। আপনি যখন শেয়ার করবেন তখন আপনার পেজে মানুষজন আসবে, লাইক কমেন্ট বেশি দিবে, আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়বে। সো নিজের জন্য হইলেও এটা করেন। ওকে, তারপর সো পরে আমার মার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়াশোনা করব, কিন্তু কেন জানি আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে আমার
মানে মেডিকেল ইচ্ছা পড়াটা চলে গেল, তখন আমার মনে হলো যে আই শুড স্টাডি সামথিং। তো আমার ল পড়তে ইচ্ছা করলো, বিকজ আমি আসলে চাচ্ছিলাম যে আমি এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো। তো এত ছোট বয়সে আসলে বুঝতাম না, বিকজ আমার ফ্যামিলির সবাই হচ্ছে একটু বিজনেস ওরিয়েন্টেড, একদম মানে চাকরি বাকরি খুবই কম করে। তা আমি তখন যেটা করলাম যে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এলএলবি তে ভর্তি হলাম। ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সাবজেক্টের সিরিয়াল আসে, কিন্তু আসলে ওইটাতে পড়ি না, বিকজ আমার মনে হচ্ছিল যে ল পড়াটা বেটার ব্র্যাক ইউনিভার্সিটিতে। দেন এলএলবি কমপ্লিট করি। এলএলবি কমপ্লিট করার পর আমি আসলে একদমই সময় নষ্ট করিনি, উইদিন 6 মান্থস আমি আসলে মাস্টার্স এর জন্য চলে যাই, বিকজ আমি মানে পড়াশোনা বললাম না যে আমি পড়াশোনার প্রতি খুব সিরিয়াস। তো আমার মনে হচ্ছিল যে যত দেরি করবো তত আমার লস হবে, তত তাড়াতাড়ি মাস্টার্স এর জন্য যাবো। সো মাস্টার্স এর যাওয়ার টাইমে যেটা হয় যে বাসা থেকে স্বাভাবিকভাবে আম্মু বলছিল যে তুমি একা যাবা, যেটা আসলে টিপিক্যাল রিলেটিভরা বলে যে বিয়ে করে জামাই নিয়ে যা। শালা জামাই কি আমার কি শালা। জামাই কি আমার পড়াশোনা I'm just করাচ্ছে? desperately waiting for the keyword, শালা। আমি বললাম যে এত জ্ঞানের কথা দিচ্ছে কেন ওই ছেলেটা? জ্ঞানের দেওয়ার জন্য লাভ গুরু তো আছে, কত জ্ঞান দেয়, আর জ্ঞান দিতে দিতে জ্ঞান পাপি হয়ে পচে গলে এখন আস্থা করে ফেলার মতো অবস্থা হয়ে গেছে লাভ গুরুকে। আমি চাইছিলাম ডানাকে নিয়ে এসেছিলাম, কখন ওর স্বরূপে আবির্ভূত হবে। ফাইনালি we invited the person, শালা। তারপর তো আর আমার- আরেকটা মাঝখানে কমা, সাকিবের সাথে যদি সিনেমা করার সুযোগ পাও, সিনেমা করবে কি করবে না? আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সব জায়গায় বলি যে আজকে বলো। আমার সাকিব খানকে আই ফাইন্ড হিম ভেরি হ্যান্ডসাম। Okay. আই ফাইন্ড হিম ভেরি হ্যান্ডসাম, বাট কলকাতার মুভি দেখার পর, নট বাংলাদেশের মুভি, আই ফাইন্ড হিম ভেরি হ্যান্ডসাম। তো আমাকে টিভি ইন্টারভিউতে এরকম জিজ্ঞেস করছে, না, আমি ওসব টিভি ইন্টারভিউ রেফারেন্স নিতে চাই না। সাকিবের সাথে যদি সিনেমা করার আমি সুযোগ বলছি পাই। অ্যাক্টিং করার সুযোগ থাকলে দেখা যাবে প্রেগনেন্ট হয়ে আসবো। You are the best. So আমার কাছে এটা মনে হয়েছে। শুনছিস নাকি শুনিসনি? তুই তো টিপ লাই, কালকে বুঝবি আর তারপরে হাসবি। ও যে $1 মিলিয়ন ডেলিভারি দিয়ে দিয়েছে, টের পাসনি? আপনি যে ডানা আপুকে পাওয়ার পর আমাকে ভুলে গিয়েছেন, এটা আপনি বুঝতে পারছেন? মানে চান্সেস আর ভেরি হাই যে আপনার কো-হোস্ট চেঞ্জ হয়ে যাবে কদিন পরে। ইট ডাজন্ট মিন ইন দ্যাট সেন্স। আসলে আমি বড় বেশি ট্যালেন্টের পাগল, এবং বিশ্বাস কর এতকাল পর্যন্ত সিরিয়াসলি অন দ্যাট সিরিয়াস নোট, যে আমি ভাবতাম যে মেয়েরা মনে হয় শুধু সুন্দর, গ্ল্যামার, মাতৃত্ব, বিখ্যাত এইসব হওয়ার জন্য আসছে, বাট প্রকৃতি কখনোই মনে হয় ট্যালেন্টের দিক দিয়ে অত বেশি ব্লেসড না বা সহানুভূতিশীল না মেয়েদের প্রশ্নে। যে দু একটা মেয়েকে দেখে এই ভাবনাটা আমার চেঞ্জ হয়েছে। এই মেয়েটা তাদের একজন। বাহ, আমার তো নিজেকে আজকে তোমরা বুঝতেছো, তোমরা আমাকে পাত্তা দাও না, এখন দেখো। এই মেয়েটা তাদের একজন। She is No, thank you so extremely much. talented. The coming timing, the delivery, স্পেশালি ডানা যখন কথা বলে যে বাবু খাইছো বা ওই ধরনের, আরেকজন যে কি ধরনের ডানা ভাইস ভার্সা যে রোল প্লে করা হয়। একটা হচ্ছে যখন খুব নাইস থাকে রিলেশনশিপের শুরুর দিকে, কি টাইপের কথা? বাবু খাইছো, কি করো, তারপরে ওইভাবে ওই ইন্টেন্সিটি এখনো আসেনি। হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও ক্যামেরা অন করলে হয়ে যায়। ভিডিও ক্যামেরা ইজ দেয়ার। এই যে, ওকে, এই কি করো, কেমন আছো, এটা মানে আমি আমার অনেক ফ্রেন্ডদেরকেও দেখছি একদম শুরুর দিকে, কি হয় সাধারণত অনেক প্রীতি, অনেক মানে শুরুর দিকে চাঙ্গা খুবই সুইট, খুব লাভ। শুনি আমি বাসায় ইনঅ্যাক্ট করে হলে এই দেখো আমি বাসায় আসছি, Yeah. তুমি কি দেখবা আমি আজকে কোন জামাটা পরছি, দেখবা না? করো কেন এরকম, করো কেন? এই জিনিসটা আমি কখনো পারি নাই আসলে। কোনো মাঝে এই দরকার কন্টিনিউ করবা, ওই যেটা আমরা ভিডিওতে দেখেছি। তারপর আর যখন রিলেশনশিপের 2 বছর পারে যায়, কিছু তুমি এতবার ফোন দাও কেন, তুমি আমার সন্দেহ করো, কি সমস্যা তোমার? তো এটা আসলে টিপিক্যালি হয়ে আসে, মানে আমি আসলে আমি মনে হয় বরাবরই সেকেন্ডটা ছিলাম, ফার্স্টটা হইতে পারি নাই। ওকে, তারপর লেখাপড়া চলতেছিল, দেন তো লেখাপড়া করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করে দেশে আসলাম, দেশে এসে তারপর চাকরি বাকরিতে ঢুকলাম, তারপরে এই তো এখন চলছে জীবন আমার জীবনের মতো করে। আর কি বলো, মাঝখান দিয়ে আর কি বলা আছে? তারপরে হ্যাঁ, মাঝখান দিয়ে প্রেমও করছিলাম, প্রেমের ছ্যাঁকাও খাইছিলাম। ছ্যাঁকা না, আসলে এটা মিউচুয়াল ব্রেকআপ ছিল। মিউচুয়াল ব্রেকআপ ছিল। এটা নতুন শুনলাম। হ্যাঁ, এই মিউচুয়াল termটা ব্রেকআপ ছিল কেন? বলতে কি, কেন আচ্ছা এটা mutual breakup? আমি আসলে আমার আসলে কখনোই আমার প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে সমস্যা হয় না। So, আমি খুব ছোট ছিলাম, কলেজ লাইফ থেকে দেখা যায় আমার একটা রিলেশনশিপ শুরু হয়। তো ওই মানুষটাকে আসলে খুব ছোট বয়স, তো ছোট বয়সে দেখা যেত যে টুকটুকটা কথা বলতে পারলে অনেক বেশি ভালো লাগা কাজ করতো, যে শেয়ারিং করতে পারতাম, শেয়ার কেয়ার ব্যাপারটা ছিল। সো দ্যাট ওয়াজ আ লং ডিস্টেন্স রিলেশনশিপ, বিকজ দিস গাই হি ওয়াজন্ট লিভিং দেয়ার, সো ছিল ঢাকার বাইরে ছিল, এই জন্য দেখা যেত যে একটা খুব ফোন নিয়ে নিই না? হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, আমাদের সাথে ফোনে আছে স্পেশালি নিউজিল্যান্ড তৈরি সিঙ্গাপুরে একটা বড় অ্যাসাইনমেন্টে তিনি ছিলেন, এবং সেই সাথে অনেক বড় বড় অ্যাসাইনমেন্ট তো বলতে স্পেশালি
ইগলু মনাম গ্রুপের গ্রুপ সিইও হিসাবে তিনি প্রায় 7 বছর উপরে কাজ করেছেন আচ্ছা। এবং এশিয়ার গ্রুপ সিইওদের মধ্যে তিনি প্রথম হয়েছিলেন, কয়েকজনের মধ্যে সেরা হয়েছিলেন এবং সিন্দাবাদ বহু কিছু, এবং কর্পোরেট কোচ হিসেবে তাকে সবাই চিনে। কামরুল ভাই আমাদের সাথে ফোনে আছেন, আমাদের সাথে ব্যাক টু ব্যাক বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে পেট্রোনাইজ করেছেন। সো কৃতজ্ঞতা তো জানাতেই চান। আজ 100তম পর্বেতে কোন রকমের গ্রামার ছাড়া একটা চুম্বেশ্বরী ডেলিভারি দিয়ে দিলাম। স্যার জি, অনেক ভালোবাসা আপনার জন্য, লাভ ইউ। ডানা আছে আজকে পাগল প্রায় অবস্থা, 2 লাইনে যদি আপনার অনুভূতি বলেন। না, আপনাদেরকে দেখছি, আমি তো নোটিফিকেশন দেওয়াই থাকে whenever it comes, যে স্পেশালি থার্সডে নাইট একটু যখন মোবাইল স্ক্রলিং করি তখন আপনার প্রোগ্রাম তো মিস করা যায় না। সো you are very close to my heart and you three are, আপনারা 3 জনই অঙ্গনও আছে আপনার সাথে, এবং তার সাথে ডানা is something, she is very popular in the industry. I am also fan of her. Oh, thank you. যদিও সে আমাকে চেনে না, বাট আই অলওয়েজ ফলো হার। তো it's a great program. Etesham, you are doing fantastic and always love for you. Sirji, You are continued love guru and যে আপনি আমার কাছে ছোট ভাই, so I love you very much. স্যার জি, অনেক ভালোবাসা আপনাদের জন্য, আপনার জন্য, সকলের জন্য স্পেশালি। যে আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি যারা আমাদের স্পন্সর্ড, যারা আমাদের শুভনোধ্যায়ী, তাই তো বলে নাকি শুভনোধ্যায়ী, এবং সেই সাথে যারা স্পেশালি আমাদের লিসনার্স এবং ভিউয়ার্স যারা আমাদের সাথে কানেক্টেড থাকেন। দীর্ঘ 15-16 বছর আমাকে সহ্য করেছেন, যা ভালো করি বা যা মন্দ করি তারপর আমাকে মেনে নিয়েছেন, সেটার জন্য আমার রাজ্যের কৃতজ্ঞতা। স্পেশালি অন বিহাফ অফ মাই ভালোবাসার বাংলাদেশের টিম, সবার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, অসম্ভব রকমের শ্রদ্ধা। এবং আপনাদের ভালোবাসার কারণ আরো চতুর্মুখী করার জন্য, বহুমাত্রিক রূপ দেওয়ার জন্য এমন একটা মানুষকে নিয়ে এসেছি যে বাই বর্ন সে হচ্ছে স্পন্টেনিয়াস, এবং মানুষকে এন্টারটেইন করার জন্য সব রকমের জ্বালাময়ী রসদ এই মানুষটির মধ্যে আছে। সে তার ফর্মে ফিরে আসছে, সো আমি তাকে কোনোভাবে ব্রেক করতে চাই না। বাকি সময়টা শুধুমাত্র ডানা এবং আপনাদের জন্য। আপনারা থাকুন আমাদের সাথে, কমেন্টস করতে থাকুন, 2-1 কমেন্টস নিয়ে উত্তর দিবে ডানা। হ্যাঁ, অবশ্যই, ইউ ক্যান আস্ক মি এনিথিং, আমি সব কোশ্চেনের অ্যানসার দেই। সবার প্রথমে যে কমেন্টটা আসলো, এক ভদ্রলোক ভাইয়া নূর মোহাম্মদ, উনি ওনার ইউটিউব চ্যানেলটা প্রমোট করে দিছে, ঠিক আছে। শরণ চন্দ্র আছে জয়েন করে, এমডি সুজন আছে, কুড়িগ্রাম থেকে মাহিন আছে, ডানা আপা আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। অলরেডি আমি বলে ফেলছি 3 বার। আচ্ছা, জহির মাহমুদ আছে, বস কেমন আছেন? ইয়েস বস। আমি তো বললাম যে আমাকে সব বস আচ্ছা, লাভ ইউ ভাই। বর্ষণ বলেছে কুড়িগ্রাম থেকে, মিলন বলেছে ডানা আপা কেমন আছেন? ডানা আপা অলরেডি বলেছে ভালো আছেন। কেমনে সে টেক ওভার করে ফেলেছে। শি ইজ নট সাপোজড টু টেক ওভার দ্যাট সিট লাইক ইউ, শি ইজ হিয়ার টু টেক ওভার দ্য সিট অফ লাভ। নট রিয়েলি, একদমই না। তারপর আচ্ছা, মালয়েশিয়া থেকে আলামিন আছে জয়েন করে। উজ্জ্বল বলছে গুরু থ্যাঙ্কস, আজকের গল্পটা অনেক 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 গুড হবে একদম। রশিদ আছে জয়েন করে রংপুর থেকে। দেন মাহবুব রহমান আছে ঢাকা থেকে, এন্ড ফজলে রাব্বি আছে, ওকে। সোহান সরকার আছে জয়েন করে কুড়িগ্রাম থেকে। মাহমুদ রেজা আছে জয়েন করে। সুমন বলেছে আমার অনেক ইচ্ছা আপনাদের অনুষ্ঠানে আসার, ডানা ভাইকে দেখে আজকে ভালো লাগছে। ওকে, আমাদেরও ভালো লাগছে। আপনাদের অবগতির জন্য আরেকবার বলে রাখি, আমি ডানার এই পেজ ফলো করা, তার ব্লগ ফলো করা, ভিডিওস ফলো করা। আমি তো বলছিলাম যে আমি যখন অনেক বেশি ডাউন ছিলাম, স্পেশালি কোভিড টাইম পিরিয়ডে, তখন এই মেয়েটির ভিডিও আমার বড় একটি উপলক্ষ ছিল, নিজেকে আশ্বস্ত করার, অল ইজ ওয়েল এভাবে নিজেকে ফিল দেওয়ার। সো আল্লাহ রাব্বুল আলামিনের অসম্ভব রকমের ব্লেসিং যে এরকম টাইপের মানুষ পৃথিবীতে থাকুক, যারা এন্টারটেইনার হিসেবে নিজেকে আবির্ভূত রাখুক। এবং আমি সত্যি আজকের এই জেনারেশনের জন্য, আজকের এই পৃথিবীর জন্য, এই ধরনের কয়েকটা মানুষের জন্য আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। এবং আমরা শুনছিলাম যে ব্রেকআপ হয়, আমরা শুনছিলাম যে প্রেমে পড়ে ছ্যাঁকা খায়, বাট কম্প্রোমাইজড ভাবে যে কিভাবে সেপারেটেড হয় তার দারুণ এক দীক্ষা নিতে চলেছি, মিউচুয়াল ব্রেকআপ, তার এক চমৎকার দীক্ষা নিতে চলেছি ডানার কাছ থেকে। দীক্ষা বলতে তো দ্যাট ওয়াজ আ লং ডিস্টেন্স রিলেশনশিপ। তো আমি তো তখন মাত্র কলেজে পড়তাম, তো এত কিছু আসলে বুঝে ওঠার মতো বয়সটাও হয়ে উঠে না লং ডিস্টেন্স এসে। অ্যান্ড মাই মাদার ওয়াজ আ ভেরি স্ট্রিক্ট পার্সন। আমার মা মানে আমি আসলে সত্যি কথা তখন আম্মুকে দোষ দেই নাই, আমি এখনো আম্মুকে দোষ দেই না। লং বলতে কি মিরপুর আর আজিমপুর? নট রিয়েলি, হি ইউজড টু লিভ ইন চিটাগং। ইউনিভার্সিটিতে পড়তো, তা আমি ঢাকায় তখন ভিকারুননিসা কলেজে পড়তাম। আমার মা অনেক স্ট্রিক্ট ছিল, কারণ আমার মার ধারণা ছিল যে এই বয়সটাতে যে সিদ্ধান্ত আমরা নেই, আর আমি যদি ভুল করে যেটা করে মানুষ পালাই চলে যাই চলে, তো এটা কিন্তু একটা, আমি তখন আবেগের মুহূর্তে একটা কাজ করে ফেলবো, কিন্তু আমি আই উইল বি গিলটি ফর এভার। ভালোবাসতে ছেলেটিকে
ওই ছোট বয়সে তো মনে তো জীবন মরণ দিয়ে দিব, কিন্তু যদি এখন বলি ফান করতেছো কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আসলে প্রেম ভালোবাসা জিনিসটা আমার প্রথম অনুভূতি তো কাজ করে ওই মানুষটার জন্য। তুমি যে টাইম মেশিনে করে ওই সময়টাতে যাও, কিভাবে ওই সময়টাতে যদি যাই, আমাকে যখন মানুষ জিজ্ঞেস করে তুমি যে তো কোশ্চেন বুঝছো, হ্যাঁ একদম চলে গেছে কিন্তু ওই সময়। কিভাবে ফিল করতে ছেলেটাকে ফিল করতাম বলতাম, তখন আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হতো, একদম সবাই জানতে চায়, আমি জানতে চাই। তখন আমার কাছে মনে হতো যে এই মানুষটার সাথে যদি জীবনে কারোর সাথেই থাকতে হয়, কারণ আমার ছোট থেকে মনে হতো বিয়ে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, তো মনে হয় কারোর সাথে যদি থাকতেই হয়, কখনো যদি লং টার্মে একটা মানুষের সাথে লাইফ টাইম কাটাতে হয়, ওয়াই ইট শুডেন্ট বি হিম, বিকজ আমার কাছে আসলে সেন্স অফ হিউমার ভালো যে মানুষটা, তাকে খুব ভালো লাগতো। আমি যখন জোক মারবো, আমার জোকটা সে মানুষটা বুঝতে হবে। এবং আমি অনেক চাইতাম যে আমি যে মানুষটাকে পছন্দ করবো, যেহেতু আমি গান গাইতে পারি না, দ্যাট পারসন ইজ টু সিং আ সং ফর মি, গান গাইতে পারবে, বাঁশি বাজাতে পারবে, বিকজ আমি এই মিউজিক্যাল জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি পারতাম না, আমার মনে হতো এরকম কোন একটা মানুষ পছন্দ করবে। তো মোটামুটি ওইভাবে মিলে যাচ্ছিল। আমি অনেক বাংলা বই পড়তাম, গল্পের বই পড়তাম, আমার কবিতা গল্প ভালো লাগতো। তো আমি চাইতাম এমন কোন একটা মানুষ যে নিজে কবিতা লিখতে পারে, অনেক সুন্দর কবিতা লিখতে পারতো। তো সব মিলাই ঝেলায় যে আমার কাছে পরে পরে মনে হচ্ছিল যে আসলে ওকে দেখেই মনে হয় আমার ক্যাটাগরি গুলো সেট হয়েছে, আগে সেট হয় নাই। সো তখনও অনেক আবেগের বিষয়, অনেক অনুভূতির বিষয়। একটা ছোট্ট গল্প বলতে চাই। মানে জিনিসটা হচ্ছে যে একবার মানে এটা না আসলে বলে বোঝানোর ব্যাপার না, এই যে লং ডিস্টেন্স, হয়তো ওর সাথে আমার, যেটা আম্মু অনেক স্ট্রিক্ট ছিল, তো ওর সাথে আমার আসলে অনেকদিন কথা হতো না, 6 মাসও এরকম হতো আমরা কথা বলতে পারতাম না, মানে কোনো কমিউনিকেশন নেই, কোনো প্রকারের কমিউনিকেশন থাকতো না। কিন্তু আমি জানি ও আছে, ও জানে আমি আছি, এরকম একটা ব্যাপার। 6 মাস 1 বছর কথা হতো না। দেন আমি ভার্সিটিতে ওঠার পরে গিয়ে কমিউনিকেশনটা আস্তে আস্তে রেগুলার হওয়া শুরু করে। তো ভালোবাসা জিনিসটা যে আসলে কত সুন্দর, কত ভালো লাগার, কত মানে মানে তো ভালো একটা অনুভূতি দিতে পারে, এটা আমি ওই টাইমে বুঝি। কারণ আমার যখন একটা ভালোবাসার মানুষটা যখন আমার খুব সাপোর্টিভ হয়, যেমন আমার ঢাকা ইউনিভার্সিটি যে অ্যাডমিশন টেস্টে আমি যে কোয়ালিফাই করি, ইটস বিকজ অফ হিম, বিকজ হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। ও হচ্ছে যে ও আমার থেকে বয়সে 5 বছর বড় ছিল। তো আমি যখন মাত্র ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছে, তখন হচ্ছে ওর অলরেডি বিসিএস এর জন্য, মানে ও তখন বিসিএস এর প্রিলিমিনারিতে হয়ে যায়। এটা কিভাবে হয় আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টার্মে গিয়ে পরীক্ষা দিই, ফার্স্ট টার্মে আমি আসলে ইউনিটে এক্সাম দিই না। তো হচ্ছে আমি ওকে বলছিলাম একবার যে ও তখন, হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি শার্প স্টুডেন্ট। তো হচ্ছে জব, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরপরই জবে ঢুকে যায়। তো একদিন আমি ওকে বলি যে আমার মার খুব ইচ্ছা যে বিসিএস ক্যাডার হবে, এরকম কোনো মেয়ের যে আমার কাছে বেঁধে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এটা তো প্রিপারেশন নেওয়ার লাগে, আচ্ছা তাও আমি এবার পরীক্ষা দিয়ে দেখি। সো এটা মানে 1 মাস পরে ওর পরীক্ষা ছিল, অ্যান্ড হি ওয়াজ কোয়ালিফাইড ফর দ্য ভেরি, মানে প্রথম পরীক্ষা দিয়ে ও প্রথমবারই অ্যাডমিন ক্যাডারের চান্স পেয়ে যায়। সো হচ্ছে যে আমাকে তখন সবাই অনেকে বলতো ইউনিভার্সিটিতে, ও তুমি বিসিএস ক্যাডার দেখে পছন্দ করছো, কিন্তু আসলে আমি সবসময় বলতাম যে এই মানুষটা, যখন আমি তাকে পছন্দ করতাম, হি ওয়াজ আ নর্মাল স্টুডেন্ট। তা আমি আসলে ও সাকসেসফুল হবে দেন আমি ওকে পছন্দ করবো, ব্যাপারটা এমন ছিল না। ব্যাপারটা এমন ছিল যে দুজনে একসাথে সাকসেসফুল হব, বা দুজনে একসাথে চলতি পথে গিয়ে একজন একজনের সঙ্গী হব। তো ও যে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পড়াশোনাগুলো ও আমাকে হেল্প করতো, যে জানো তুমি এখান থেকে এটা পড়ো, ওইটা থেকে এটা পড়ো। আমার অ্যাডমিশন টেস্টে যাওয়ার আগে এরকম আমাকে দাঁড়ায় দাঁড়ায় 10টা কোয়েশ্চেন পড়াইছে, তার মধ্যে 7টা কোয়েশ্চেন এক্সামে চলে আসে। সো হি ওয়াজ দ্যাট মাচ ট্যালেন্টেড। সো আমার একে পড়াশোনার ক্ষেত্রে অনেক সাপোর্টিভ ছিল, অনেক হেল্পফুল ছিল। কিন্তু যেটা হয় যে আসলে লং ডিস্টেন্সে থাকার কারণে আমরা আসলে বুঝি না। স্পেশাল স্টোরি কথা বলছিলে? স্পেশাল স্টোরি বলতে একবার আমাদের ফোনে কথা বলা দরকার ছিল। আমার মা শুনতেছে, আম্মু knows all the stories, আম্মু knows all the stories, মানে she is my best friend, আম্মু knows all the stories। না, মা যদি স্পেস না দেয়, এরকম স্পন্টেনিয়াস ডেলিভারি আসতে পারে না তাদের, অবশ্য জন্ম না। তো তখন আমার হচ্ছে কলেজে নবীনবরণ ছিল। তো আমি হচ্ছে যে ওর সাথে কথা বলবো, আমি বলছিলাম যে I will call you from any of my friends number. So he's like, ও তখন এক্সাম চলতেছিল। তো এক্সাম চলতেছিল, ও এখন তখন হি ওয়াজ স্টুডেন্ট, আর ও স্টুডেন্ট পড়াইতো, বাসা থেকে কোনো হেল্প নিত না। তো এক্সামের টাইমে ওর হাতে অত টাকা পয়সা ছিল না, তখন মোবাইলের পার মিনিট ছিল 7 টাকা করে, এটা হচ্ছে ওই যুগের টাইমে। তো আমি যদি একটা মানুষের সাথে 10 মিনিটও কথা বলি, সেটা হচ্ছে 70 টাকা। এখন 70 টাকা হয়তো আমাদের কাছে কিছুই না, তখন কিন্তু অনেক। তো 10 মিনিট ডেফিনেটলি কথা বলবো না, বলে তো হাফ এন আওয়ার, 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা হবে। তো তখন টাকাটা কোথায় পাবে? তো ও যেটা করলো যে ওর বাসার কাছে একটা কম্পিউটারের দোকান ছিল, মানে সাইবার ক্যাফে, ওখানে গেল, ওর যে পরীক্ষা ছিল সেই বইগুলো স্ক্যান করে ও পিসতে করে দেন বইগুলো সেল করে দেয়। দেন ওই বইয়ের সেলের টাকাটা দিয়ে ও মোবাইলে রিচার্জ করে জাস্ট টু টক টু মি। বাট তারপরে আমি আসলে ওই দিন কথা বলতে পারিনি ফর সিকিউরিটি রিজন। স্কুলে তখন, কলেজে তখন অ্যালাউ ছিল না, তো আসলে আমরা তখন কথা বলতে পারতেছিলাম না ফোনে। সেরকম অনেক ছোট ছোট মুহূর্ত হি ডাজ ফর মি, যেগুলো আসলে আই উইল চেরিশ ফর মাই হোল লাইফ।
প্রবাবলি দ্যাট পার্সন ইজ নট উইথ মি, হয়তো ভালোবাসাটা আগের মতো থাকে না, বা ওই মানুষটাও মানুষের মতো মুভ অন করেছে, আমিও করেছি, কিন্তু ওই মানুষটা যেমনই থাকুক না কেন, মানে আমাকে যখন সবাই বলে যে এক্স এর ব্যাপারে কেন আমি নেগেটিভ কোনো কথা বলি না, কোনোদিন আমি আমার কোনো মানে আমি কখনো এক্স এর ব্যাপারে নেগেটিভ কথা বলি না, কোন কারণ এক্স এর ব্যাপারে নাকি ওই পার্টিকুলার? না, কোন এক্স বলতে আসলে প্রেম বলতে গেলে ওইটাই ওইটা সো আমি কখনোই নেগেটিভ বলি না, কারণ হচ্ছে আমি সবসময় যেটা মনে করি যে আমি তো ওই মানুষটাকে ভালোবাসতাম, এটা অবশ্যই ভালোবাসতাম, এবং যাকে ভালোবাসতাম তার ব্যাপারে আমি আসলে নেগেটিভ কথা কিভাবে বলবো, তার ব্যাপারে আসলে নেগেটিভ কথা বলা যায় না, কারণ দিন শেষে তো তাহলে আমার মনে হয় যে আমি আমার ভালোবাসাকে ডিসরেসপেক্ট করি। তো আমি কখনোই আমার কোনো এক্স এর ব্যাপারে মানে একদমই নেগেটিভ কথা বলি না। আমি আমার এক্স কেন, আমি আমার ফ্রেন্ডের এক্স এর ব্যাপারে আমি নেগেটিভ কথা বলতে চাই না, বলছে দোষ বাদ দে, কারণ ওই সময়টা তো তুই পছন্দ করতে, এগুলো নিয়ে কথা বলিস না। তো আমি আসলে ওইরকম এক্স টক্সিক এক্স নিয়ে ডিল করার মতো মানুষ না। এখন হি মুভড অন ইন হিজ লাইফ, আমরা আসলে আজকে অনেক বছর কথা বলি না, আর আমি চাইও না কথা বলতে, বিকজ হচ্ছে যে কথা না বলাটাই বেটার। কিছু জিনিস যেটা আসলে মনে হয় যে ধামাচাপা পড়ে গেছে, মানে মৃত আগ্নেয়গিরি হওয়া ভালো, সুপ্ত আগ্নেয়গিরি হলে যে কোনো টাইমে জ্বলে ওঠে, তো এটা মৃত আগ্নেয়গিরির মতো থাকাই ভালো। বা এটা পড়ালেখার কারণে সম্ভব। মৃত এবং সুপ্ত আমি তো আটকাই গেছিলাম, সুপ্ত মৃত তো সেম না, মৃত মানে তো ডেড, সুপ্ত মানে দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে কোনো সময় লাভা বের হয়ে আসতে পারে। সো ওই পার্টিকুলার ওই স্টোরিটার কথাই মনে হয় কি ডানা, নাকি আরো অনেকগুলো স্টোরিজ আছে? আরো অনেক স্টোরিজ বলতে ছোট ছোট একদম স্টোরিজ, যেমন আমার ওর সাথে আমি একটা ফাল্গুনি সেলিব্রেট করেছিলাম, একটা বৈশাখে সেলিব্রেট আমরা কি করেছিলাম। পয়লা ফেব্রুয়ারি পার হয়ে আসছি, রাইট? আজকে দ্বিতীয় তৃতীয় ফেব্রুয়ারি। বসন্ত সমাগত যাচ্ছি। সো এই আর কি পয়লা ফেব্রুয়ারি পার হয়ে আসি। পয়লা আমি ফেব্রুয়ারিতে ফাল্গুনটা আমার কাছে অনেক সেলিব্রেশনের লাগে, পয়লা বৈশাখ এগুলো জাস্ট একটা একটা করে পাইছে, আসলে অত সময় বা মানে আমরা টাইম পাস করতে পারিনি, কারণ আমাদের অলওয়েজ লং ডিস্টেন্স ছিল, হয় ঢাকা চিটাগং, অথবা ওর যখন পোস্টিং হয়, মানে ও ঢাকায় এসে জব করা শুরু করে তার 6 মাসের মাথায় পোস্টিং হয়ে যায়, সো আসলে লং ডিস্টেন্সে ছিল। তো লং ডিস্টেন্স থাকার কারণে আসলে আমরা আসলে বুঝি নাই যে আমরা দুইজন মানুষ দুই রকম বলতে আমি যতটা স্পন্টেনিয়াস, আমি ছোটবেলায় ভাইদের সাথে বড় হওয়ার কারণে আমার কাছে ছেলে মেয়ে, ছেলে বন্ধু মেয়ে বন্ধু আলাদা করে আমি দেখি না, আমি একদম স্পন্টেনিয়াসলি সবার সাথে মিশি, এবং আমার ছেলে বন্ধুরাও আমাকে এটা বলে যে আমার সাথে মিশতে ওদের খুব কমফোর্টেবল লাগে, যে একটা মেয়ে আলাদা করে কথা বলবো এটা মনে হয় না, ব্রো ফিল হয়, বিকজ আমি আমার ভাইদের সাথে বড় হই, তো আমার আসলে কমফোর্ট জোনটাই ওরকম হয়ে যায়। কিন্তু ওর যেটা হচ্ছে, আমি ওকে আসলে দোষ দেই না, ও চাচ্ছিল একদম টিপিক্যাল একটা মেয়ে, যে মেয়েটা হয়তোবা খুব একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে না, যে মেয়েটা হয়তোবা ওর এত স্পন্টেনিয়াস হয়ে এত বন্ধু থাকবে না, একটু ঘরোয়া মেয়ে, যেটা আসলে আমি ওকে একদমই দোষ দেই না, ওর পার্সপেক্টিভ থেকে হি ইজ অ্যাবসলিউটলি রাইট, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা চাওয়া পাওয়া জায়গা থাকে। তো ও ভাবতো যে ডানা যেহেতু আমাকে এত পছন্দ করে, তা আমি ডানাকে যেটা বলবো সেটাই করবে, আর আমার কথা হচ্ছে এগুলো থেকে কেউ না করে নাকি, এগুলো তো সবাই বলে, এগুলো মানে এগুলো না করা কি আছে, আমি কি খারাপ কিছু করতেছি নাকি, আমার কথা হচ্ছে আমি তো একটা প্রেম করতেছি না, আমি টু টাইমিং করতেছি না, আমি বাজে কোনো নেশা করতেছি না, আমি বাজে কোনো কিছু করতেছি না, আমি সবকিছু ঠিকঠাক করি, এগুলোতে কেন মানা করবে? বন্ধু বান্ধব নিয়ে করেন কথা বলবে, কারণ আমার কাছে বন্ধু জিনিসটা আমার কাছে অনেক বড় ভালো লাগার এবং ভালোবাসার জায়গা। বন্ধু বলতেই আমি বলবো যে আমি খুবই প্রেশাস। আমি আসলে আমার ফ্যামিলি এবং বন্ধু বান্ধবকে আমি আসলে ইকুয়াল পোর্শনে দেখি, বিকজ মানে আমার লাইফে যখন যত বাজে সময় ছিল, মানুষ থাকুক আর না থাকুক, আমি আমার প্রত্যেকটা বন্ধুকে অলওয়েজ পাশে পেয়েছি, এটা আসলে অনেক ভাগ্যের বিষয়। তো আমাকে অনেকে বলছিল যে তোর যখন বিয়ে হবে, বিয়ের টাইমে দেখবি যে এত ফ্রেন্ড থাকবে না। আমি কেন? বলে কি এক সার্কেলকে পাত্তা দিবে, এক সার্কেলকে পাত্তা দিবে না, এটা হয়, দেখবি যে ঝগড়া লাগবে। বাট আলহামদুলিল্লাহ মাই ফ্রেন্ডস আর ভেরি আন্ডারস্ট্যান্ডিং, যদিও মনে এক সার্কেলের সাথে চলে আরেক সার্কেল একটু মন খারাপ করে, বাট আমি এটা মেনটেন করি। আমি আসলে সবাই বলে যে তুমি জব লাইফ কন্টেন্ট লাইফ কিভাবে মেনটেন করো, আমি জব লাইফ কন্টেন্ট লাইফ সেই সাথে পার্সোনাল লাইফও মেনটেন করি, যাতে করে কেউ কমপ্লেন না করতে পারে যে ডানা ব্যস্ত হয়ে গেছে দেখে টাইম দেয় না। সো বিয়ের টাইমে আসলে কোনো গ্যাঞ্জামি হয়নি, সব ফ্রেন্ডই খুশি ছিল, বিকজ আমি স্টেজেই বসি না, আমি পুরাটা টাইম জাস্ট হেঁটে সবার সাথে নাচছি, সবার সাথে গান গাইছি, সবার খোঁজ খবর নিয়েছি, সবার জাস্ট আমি পুরাটা টাইমে রাউন্ড, মানে আমার স্টেজে এসে কেউ টাইম পাবে না এটা আমি করি না, আমি নিজেই সবার কাছে গেছি, সব গেস্টকে অ্যাটেন্ড করে। হ্যাঁ, সব গেস্ট। তোমার নাম ডানা কেন? তোমার নাম বিরিয়ানি হওয়া উচিত, সবাইকে খুশি রাখতেছো। নট রিয়েলি, বিরিয়ানি পেয়ে আবার সবাই খুশি হয় না, যাদের আমার তেলের সব, যেমন আমার মা বিরিয়ানিতে অসুস্থ লাগে, বলে উফ খাইছি আজকে বিরিয়ানি, আজকে গা জ্বলবো, আমার হাত পা জ্বলবো, আমি খেয়ে সারলাম না, ডানে অনেক তেল, হাত পা জ্বলবো। সো আসলে সবাই বিরিয়ানিতে খুশি হয় না। আরবান এবং রিপোর্টের যে চমৎকার কম্বিনেশন হতে পারে, তার কারণ একটা এক্সাম্পল হচ্ছে এই মেয়েটি, কারণ ওর লুক, ওর অ্যাটিটিউড, ওর যেভাবে ওর গ্রুমিংটা হয়েছে স্পেশালি দেশ এবং দেশের বাইরে, তাতে আমরা লিটারালি চিন্তাই করতে পারি যে আরবান ফ্যামিলি বিলংস করা এমন একজন মানুষ, আবার এট দ্য সেম টাইম যেভাবে পালস ধরতে পারে সাধারণ মানুষের, মধ্যবিত্ত তো বটেই।
বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে আশা করি যে কোনো নেগেটিভিটি না, এরকম পিওর ভালো লাগা ভালোবাসার কথা বলে, স্পেশালি ভালোবাসার কথা কিন্তু ও দারুণভাবে বলে এন্টারটেনিং একটা ওয়ের মাধ্যমে। আমরা যেখানে হয়তো ভালোবাসা বাংলাদেশের কথা বলছি, এরা যখন বিখ্যাত হবে তখন বাংলাদেশের মিডিয়া সত্যিকার অর্থে দাঁড়িয়ে যাবে। কারণ নেগেটিভিটির চর্চা দিয়ে শুধুমাত্র ভিউয়ারশিপ পাওয়ার জন্য যারা চেষ্টা করে সেই মানুষগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, নেগেটিভিটিকে পজিটিভিটি দিয়ে রিপ্লেস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা তখনই পসিবল যখন ডানারা বা ডানার মতো মানুষজন সামনের দিকে এগিয়ে আসবে। এবং নাম্বার 1 ইউটিউবার থেকে 2 থেকে 3 নম্বর পর্যন্ত আমি ওদেরকে কোনোভাবে নামকরণ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না, যে কন্টেন্ট ক্রিয়েশন হিসাবে তারা সত্যিকার অর্থে প্রেজ ওয়ার্দি কোনো একটা জায়গাতে পৌঁছেছে। বাট এই মানুষগুলোকে আমি দারুণভাবে শ্রদ্ধা করি, যারা সত্যিকার অর্থে সুস্থ বিনোদনের মাধ্যমে মানুষের মধ্যে জায়গা করে নিচ্ছে আস্তে আস্তে করে। একটা সময় আসতে বাধ্য যখন সোশিও প্ল্যাটফর্ম বলতে যেটা আমরা বুঝি যে ফেসবুক বা ইউটিউবার, তারাও কিন্তু শুধুমাত্র তারাই থাকবে যারা পজিটিভ মাইন্ডসেট নিয়ে পজিটিভ কন্টেন্ট নিয়ে মার্কেটে আসে, নেগেটিভিটির মধ্যে যারা সত্যিকার অর্থে শুধু ভিউয়ারশিপ পাওয়ার জন্য চেষ্টা করে না। ডানা, অসম্ভব ভালো লাগা এবং ভালোবাসা শুধুমাত্র তোমার উপস্থিতির জন্য আজকে আমাদের এই ভালোবাসার বাংলাদেশে। কয়েকটা টেক্সট নিব, একটা টেক্সট অলরেডি এর মধ্যে আমার নজর আসলো, ডানা রিলেটেড কিছু। তুহিন খান একজন টেক্সট করেছে তুহিনের কথাটাই, এবং উনি বারবার করেছে যে আপু আপনি কি আপনার কাজ নিয়ে স্যাটিসফাইড? ইয়েস, আমার কাজ নিয়ে স্যাটিসফাই বলতে কি, আমি আসলে এতদিন ধরে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতাম। দেন আমি হচ্ছে টফিতে আছো নাকি? ইয়েস, আছি। সো আমি হচ্ছে টফি ইউজিসি পোর্শনের ম্যানেজার হিসেবে কাজ করছি। সো এখন যেটা হচ্ছে কাজ নিয়ে আমি অবশ্যই স্যাটিসফাইড, বিকজ আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে ছিলাম আমি রিসার্চার হিসেবে কাজ করতাম 2 বছর বাইরে। ভাই কাজ কি জিনিস, কাজ কারে বলে, আমার জান প্রাণ বাইরে হয়ে গেছে। রাত নাই দিন নাই, সারা রাত কাজ করতে হতো, বিকজ আমাদের ইন্টারন্যাশনাল অনেক এনজিওর সাথে কাজ করতে হতো। তো ওদের ছুটির সাথে আমাদের ছুটি মিলতো না, কিছু বলা যেত না অফিসে, বিকজ হচ্ছে যে অফিসে বললে মনে করতো যে আমি কন্টেন্টটা দেখতেছি, আমি কাজটা সিরিয়াসলি করি না। বাট আই ওয়াজ অলওয়েজ সিরিয়াস অ্যাবাউট মাই অফিস জব। মানে আমি হচ্ছে যে কোনো কাজের সময় আমি সবাইকে বলি, ভাই আমি 9টা to 6টা আমি অফিসে কাজ ছাড়া অন্য কাজ করতে পারবো না, আপনি 6টার পরে আমাকে কোনো কাজ দেন, আমি ডেফিনেটলি করবো। সো কাজে আমি অনেক স্যাটিসফাইড। কন্টেন্ট নিয়ে আমাকে অনেকে বলে যে ফিউচার প্ল্যান কি। সো আমি আসলে কন্টেন্টটাকে এত সিরিয়াসলি নেই কখনোই, বিকজ আমার কাছে মনে হয় আই এম নট দ্যাট ট্যালেন্টেড যে একদম ক্যামেরা কিনে একদম গোপ্রো মোপ্রো দিয়ে উশু মু শু কু কিছু করতে পারবো। সো আমার হচ্ছে আমি একটা মোবাইল ফোন দিই, বিকজ আমি অলওয়েজ বিলিভ করি যে অনেকে মনে করে যে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসবে অনেক বড় বড় সেট আপ হল লাগে, অনেক বড় বড়। আমি জাস্ট একটা জিনিসই পোর্ট্রে করি সবসময়, যে ইটস নট অ্যাবাউট দ্য সেট আপ, ইটস অ্যাবাউট দ্য টাইমিং, ইটস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ডু। বিকজ আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। আজকে আমার কলিগের বাসায় গেলাম, ওখানে আমি একটা কন্টেন্ট বানিয়েছি যেটা আমি কালকে দুপুরবেলা পাবলিশ করবো। এটা হচ্ছে আমরা বাঙালিরা যেটা করি, বিদায় নেওয়ার টাইমে ভাবি আসি, তারপর 10 মিনিট ওখানে দাঁড়ায় বিদায় নেই, তারপর 40 মিনিট বিদায় নেই, এই আসতেছে এই আপনার জানেন কিন্তু ভাবি যে মজা হয়েছে, যে ভালো লাগছে, আরে শুনছেন কি হয়েছে, আরে কুসুম তো আসছিল, ও বাবা যে অবস্থা। ভাবি আমি কিছু বলবো না, আমি বদনাম করবো না, আমি কেন বদনাম করবো, খালি আমি বলবো যে ও 2টা স্বামী হয়েছে, আর কিছু বলবো না। সো এরকম দেখা যায় টিপিক্যাল কথাবার্তা গুলো বলতে থাকে। দেন 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা পার হয়ে যায় দরজার সামনে দাঁড়ায় বিদায় নিতে, মানে আমরা বিদায় নিতে গেলেও বিদায় নিতে পারি না। সেটা নিয়ে আসলে কন্টেন্টটা বানাবো, যেটা আমি ইনস্ট্যান্ট মাথায় আসে। আর আমার কলিগকে বলছি আমি খারাপ, তুমি ক্যামেরাটা ধরো, তোমার ক্যামেরাটা ধরো, আমি বানাচ্ছি। তো ওইটা আমি বানাইছি, যেটা আমি কালকে দুপুরে পাবলিশ করবো আসলে। ওকে, এন্ড তোমার পেজ দিয়ে পাবলিশ করছো? ইয়েস। আই লাভ কুমিল্লা, স্পেশালি 1.5 বছর নানুয়া দিঘি পুকুর পাড়ের ওই সবচেয়ে বড় বিল্ডিংটাতে 9 তলায় থাকার সুযোগ আমার হয়েছে। ওই তো 1.5 বছর ছিলেন, তো এই জন্য ইউ লাভ কুমিল্লা। আই লাভ কুমিল্লা, কারণ ওরা এত বেশি পরিশ্রমী এবং ওরা এত বেশি পরস্পরকে কাছে টানতে জানে। সেটা গোটা বাংলাদেশের মানুষ যদি সত্যিভাবে কাছে টানতো, বাংলাদেশ গর্বের বাংলাদেশ হয়ে যেত। বাট এটাও সত্য যে ওদেরকে কোনো কারণে যদি কোনো কিছু বলি, তখন দ্বিধাহীন ভাবেই তারা বলতে পছন্দ করে। আমাদেরকে দিয়ে একটা শব্দ আছে, এটাই সবাই বলে, এটাই তো বলবেন। আমি না, এটা বলবো না, তোমার আমি ভালোবাসবো, তোমাকে আমি আলিঙ্গন করতে চাই। এভাবেই কুমিল্লার সাথে আমার কমিউনিকেশন। বাট এই মেয়েটির ডেলিভারি এবং কুমিল্লাকে যেভাবে সে পোর্ট্রে করে, হাসাতে কুমিল্লার প্রতি দারুণ এক ভালোবাসার কারণ হয়ে গেছে ডানা। বাট ওর আত্মীয় স্বজন, যেমনটা ডানা বিভিন্ন সময় এটা বলার চেষ্টা করে, তারা কিন্তু বিভিন্ন সময় তাকে নেগেটিভ ভাবেই কিন্তু পোর্ট্রে করার চেষ্টা করে, যে সব ঠিক আছে, লেখাপড়া করলো ঠিক আছে, বাট এগুলো কেন করে? এগুলো করে কিন্তু
ওরা নিজেরাও জানা যে ওদের অলক্ষ্যে এই কুমিল্লায় দারুণভাবে ব্র্যান্ডিং করার মতো চমৎকার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জায়গাতে পৌঁছে গেছে ডানা। কারণ ওর এই ডেলিভারির কারণে কুমিল্লাকে আমরা সত্যিকার অর্থে নিজেদের একটা জায়গাতে রেখে ভালোবাসতে শুরু করেছি। আমরা সামনের দিকে এগিয়ে যাব, প্রচুর টেক্সট আসছে, খুব শীঘ্রই হয়তো আমরা টেলিফোন লাইন ওপেন করে দেবো। আমাদের নাম্বার হচ্ছে 01841904904। আমার কাছে মনে হয় যে এরকম একটা স্পন্টেনিয়াস ডেলিভারি দেয়া এই ধরনের মানুষের সাথে ফোনে রিবুরু হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। ডান, আমরা ছিলাম এমন একটা ছেলের গল্পে যার কাছে ছেলের গল্প শুরু হয়ে শেষ হয়ে গেছে। না, শেষ হয়নি, যার কাছে আমি মাঝে মাঝে এই ধরনের কাব্য করার চেষ্টা করি যে যখন তুমি ডান, আমাদের বাংলাদেশের স্পেশালি যে দু একজন খুব সরাসরি কথা বলে এবং তির্যক ভাবে কথা বলে এমন কাউকে অনুরোধ করেছিলাম আসার জন্য, তারও সাহস হয়ে কোলানি। বা ডানার কত সাহস! আমি এই কথাগুলো প্রায়শই বলি যে ঘোর যেন কখনো না কাটে, নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে, আরো অনেক বেশি কাছে, তাই জীবনে সত্যি চায় না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, এই ঘোর যেন কখনো না কাটে। উদ্ভ্রান্ত আমি আজ সত্যি অনেক দামি, বহুদিনের ভালোবাসায় সেই কল্পনায় থাকা মানুষটাকে আজ ছুঁয়ে ফেলেছি আমি, তাই জীবনে সত্যি চায় না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, এই ঘোর যেন কখনো না কাটে। কারণ ইট ডাজন্ট মিন যে আবার আমাকে ফিরে যেতে হবে টাইম মেশিনে করে আবার চিটাগাংয়ের ওই ভালোবাসার মানুষটার কাছে। ইট ডাজন্ট মিন যে ওর সাথে কথা বলতে বলতে ভোর হয়ে যাওয়া, একদম সকালের মধ্যে হঠাৎ জানালা দিয়ে সকালের সাথে রুবরু হওয়া, সুবে সাদিকের সময় ভালোবাসার মানুষটা দারুণ এক ভালো লাগে আমাকে ভরিয়ে রাখা ওভার ফোন। ইট ডাজন্ট মিন যে আবার টাইম মেশিনে করেও এক্স্যাক্টলি ওই জায়গাতে ফিরে আসতে হবে। বাট আমি গর্বের সাথে মনে করতে পারি আমার ভালো লাগে ভালোবাসার চমৎকার একটা উপলক্ষ ঘুরেছিল ওই মানুষটি, ওটাকে আমি অস্বীকার করতে পারি না, ওকে ঘৃণাও করি না। বাট আমি যেহেতু একটা কমিটমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, সো আমি তার কাছে ফিরেও যেতে চাই না, তার সাথে কথাও বলতে চাই না। এ ধরনের সাহস, এ ধরনের ট্যাবু ভাঙার মতো কলিজা খুব কম মানুষের শরীরের মধ্যে থাকে। কৃতজ্ঞতা জান, আমি ছেলে হিসাবে আমরা অনেকেই পারি না, মেয়েরা তো পারেই না। সো এটা আমাদের মতো করে মেনে নেওয়ার যে শক্তি, সেটা দারুণভাবে প্রেইজওয়ার্দি। ওকে ডান, তারপরে আমরা এই ঘটনা তো শুনছিলাম, তারপরে জীবনটা কোন ডিরেকশনে গেল? ওর সাথে সম্পর্কটা শেষই বা হলো কিভাবে? শেষ হয়ে গেল আমি ইউনিভার্সিটিতে থাকতে থাকতেই। আমি যখন দেখলাম যে আসলে মানে আপনি কখন বুঝবেন যে আসলে সম্পর্কটার তিক্ততা চলে আসে, যখন হচ্ছে ওই মানুষটার থেকে ওই মানুষটার সাথে স্মৃতিটা বেশি মধুর মনে হয়। আমার ওই মানুষটাকে সহ্য করা মানে সহ্য হচ্ছিল না, কিন্তু তার সাথে তার ওই আগের স্মৃতিগুলো খুব ভালো লাগা শুরু করলো। কারণ ওই ডানা কিভাবে সহ্য হচ্ছিল না? হয়তোবা আমি কোথাও যাচ্ছি, আমি কেন যাচ্ছি, আমি যেতে পারবো না। ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। আমি এটা কখনোই দোষ হিসেবে দেখি না। এটা আসলে এই বয়সে এসে বুঝছি ভালোবাসা, তখন এসে আমাকে আমার এটা তখন ইরিটেটিং মনে হতো। বাট আমার কাছে মনে হয় মানে আমাকে যদি এই বয়সে এসে জিজ্ঞেস করা হয় আসলে ভালোবাসাটা কি বা কি, কারণ আমি দ্বিতীয় একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে গিয়েও প্রপারলি হয় নাই। কারণ হচ্ছে আমি শুরুতে বলে দিছি যে আই নিড আ স্পেস, তারপর আমাকে এমন স্পেস দিচ্ছিল আমার নিজেকে অ্যাস্ট্রোনট লাগতেছিল যে ভাই এত স্পেস চাই নাই। পরে আচ্ছা প্রথমটার মায়ের বাপ, পরে কি হলো? পরে যেটা হলো টু মাচ স্পেস, যেটা দেখলাম যে আসলে এতো ইরিটেটিং করতেছিল যে পজিটিভনেস এই সেই, তারপর ওখান থেকে সরে আসা, একটু নিঃশ্বাস নেওয়া দরকার। হ্যাঁ, নিঃশ্বাস মানে আমি তখন ও ভাবছিল যে হচ্ছে ফুল মানে ড্রয়িং রুমে সাজানো, এ তো বুনো ফুল পাহাড়ের পাশে পাওয়া যায় জঙ্গলের মধ্যে, এটা বুঝতে পারেনি, ওখান থেকে সরে আসা। ওখান থেকে যখন দেখলাম যে আসলে দুজনেই মানে প্রতিদিনই ঝগড়াঝাটি, হাউ কাউ, আর ভালো জিনিসের থেকে আমরা দুজনে খারাপ দিকটা বের করা শুরু করলাম। তারপরে একটা টাইমে গিয়ে আসলে দুজনেই যেটা বললাম যে আমি চাই না যে আমি ওকে কখনো যদি আমাকে সামনাসামনি দেখা হয় বা ও আমাকে সামনাসামনি আমরা মুখ ঘুরিয়ে নেই, এটা আমি কখনোই চাই না। আমি চাই যে ওই মুহূর্তটুকু থাকবে, এটলিস্ট দেখা হলে যাতে হাসি দিয়ে বলে কি খবর তোমার, কেমন আছো। এটা কি বলে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল ব্রেকআপ। What is the definition all about the mutual breakup? এবার নতুন করে আরেকটা মানুষের দেখা হলো। আচ্ছা, নতুন করে ওইটা আসলে ওইরকম প্রেমের মধ্যে পড়েও না। ওইটা হচ্ছে যে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমার প্রেম ভালোবাসাটা খুব বেশি মানে আমি খুব নামাজে বসে কাঁদতাম, আল্লাহ কাছে, আল্লাহ বহুত ভালোবাসা দেখে ফেলছে, এবার একটু আমাকে স্বাধীনতা দাও, একটু স্বাধীনতা দাও। সেজদায় পড়ে পড়ে কাঁদতাম। আল্লাহ দোয়াটা এমন ভাবে কবুল করছে, ওই টাইমে আমি যদি 1 কোটি টাকা দোয়া চেতাম মনে হয় আল্লাহ ওইটাই কবুল করতো। কেন যে তারপরে একটা ছেলে আসলো, তারপরে খুবই উইয়ার্ড, এই ছেলে দুনিয়া আর উদাসীন। আমি যদি কোনোদিন শাড়ি পরে দেখা করতাম, তারপর আমি যদি ওকে বলতাম কি ব্যাপার তুমি, সম্পর্কটা কিভাবে হলো? সম্পর্কটা আমার ইউনিভার্সিটি সিনিয়র ছিল,
So, আমার ইউনিভার্সিটি শেষের দিকে এসে ছেলের সাথে সম্পর্ক বলাও যায় না ঠিক মতো। যাই হোক, ওটা খুবই না, মজার ঘটনা। পরস্পরের কাছাকাছি কিভাবে আসে? এত কাছাকাছি আসতে পারিনি। মানে কাছে বলতে আমি এটা বুঝাইনি, এই যে, আমি তো এই জন্যই বললাম পরস্পরের কাছাকাছি, মনও এত কাছে আসতে পারেনি, মন কাছে আসার আগে দূরত্ব চলে আসছে। ওকে, আমরা গল্পে যাই। তারপরে বলছিলে যে ও তো অনেক পজিটিভ ছিল, ওখান থেকে আমরা ফিরে আসা মিউচুয়াল সেপারেশন, যে আমাদের ভালো সময়টাই থাকুক, মন্দ সময়ের কারণ আমরা হতে আমি চাই চাই না। না যে হ্যাঁ বাজে সময়। এবার এই ছেলেটার সাথে দেখা হলো কিভাবে? পরস্পরের এই ছেলের সাথে দেখা হলো আমি ইউনিভার্সিটি একদম শেষের দিকে এসে, পরিচয় হয় টুকটাক কথাবার্তা। ছেলে প্রথম দিকে খুব ইন্টারেস্ট দেখায়, আমি তো ও বাবা এত ইন্টারেস্ট। তারপর যাই হোক ইন্টারেস্টে পরে আসলে কথাবার্তা বললাম, পরে দেখলাম যে এই ছেলেটা আসলে খুবই উদাসীন। মানে উদাসীন বলতে যে আমি ওকে যদি বলি যে আমি ঝামেলাটা পড়ছি, আমি ঝামেলা থেকে এ করতে পারতেছি না, কি করবো? আচ্ছা ঠিক আছে, দেখো তো কি একটা ব্যবস্থা করছে, তুমি দেখো তো ব্যবস্থা করা যায় কিনা। তারপরে নোবেল দেওয়া উচিত। 2 দিন পরে আমি ওনার ফোন দেই, এই আমি যে একটা ঝামেলা পড়ছিলাম, তুমি জিজ্ঞেস করছো আমি কিভাবে সলভ করছি। ও হো, বাসায় তো গেছো তাই না? So, খুবই উদাসীন। কেন তোমরা মেয়েরা তো এই ধরনের ছেলেকে বেশি পছন্দ করো? তুমি তো টম বয় বা তুমি তো নানা ভাই, তোরা মেয়েরা যারা একটু ওয়েট করে ওদের নট প্রতি- রিয়েলি, এটা যখন যার আসলে ঘাড়ে কি তাই? চড়ে। নাকি আবার সত্যি কথা বলতে আমার জানার ইচ্ছে। আমরা যারা এক্সট্রিম কেয়ারিং, হ্যাঁ। একদম প্যাশনেট, ওর জন্য জান দিয়ে দেবো, ওদের চাইতে যারা একটু কমই করে তাদের প্রশ্নেই তোদের আগ্রহের মাত্রাটা কি বেশি থাকে? কেমিস্ট্রিটা কিভাবে কাজ করে তোদের ভিতরে? মানে এটা জানা ভাইকে জিজ্ঞেস করছে না যে তোমার ভাইটাই, আর একটু এদিক ওদিক হলে আমরা 2 ভাই মিলে ঘুরে বেড়াতাম। তোদের কি মনে হয়? যখন যেটা কাছে থাকে তখন ওটা লাগে না, অন্যটা লাগে। মানে এখন যখন কেয়ারিং পাচ্ছি, কেয়ারিং এক্স্যাক্টলি আমার কাছে যখন ওই ছাড়া বা তখন সাফোকেটিং লাগে, ভাল লাগতেছে না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে প্রথম রিলেশনশিপটাতে যেটা আমি আই ওয়াজ ভেরি সিরিয়াস এন্ড দ্যাট ওয়াজ লাভ, নট দ্য সেকেন্ড ওয়ান, দ্যাট ওয়াজ লাভ, দ্য ফার্স্ট ওয়ান। তখন আমার মনে হতো ভালোবাসার পিড়িতে জাতা দিয়া কাঁথা দিয়ে ওরা মাইরালা টাইপের অবস্থা। আমি তো এত মরতে চাই না আমি ভাই। তারপর সেকেন্ডটা দেখে যে ভাই কাঁথাই দেয় না, বালিশই দেয় না, আমি শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মরে যাই, ওর হুশই থাকে না যে আমি মরে গেছি। সো She is good. She is really good. হয় না। এই শব্দচয়ন কোত্থেকে পাইছিস ভাই? আর্লি এজ থেকে হওয়ার কারণে এরকম? আমি জানি না। I love this raw, uncut, uncensored delivery. Okay, তারপর ও বাই দ্য ওয়ে, ও কিন্তু প্রয়োজনের চেয়ে তো অনেক বেশি সুন্দরী। ক্যামেরাতে 50% আসে না। কয়বার বললাম? 3 বার। ও বাই দ্য ওয়ে, আমি কয়বার বলছি? 3 বার। 3 বার। 3 বার। আমি আরো কয়েকবার বলবো এই কারণে, ক্যামেরা তোর 50% আসে না। কেন ক্যামেরা এরকম ভাবে? এই দিস দ্য ভেরি ফার্স্ট টাইম একটা মেয়েকে দেখে আমার মনে হলো, মেয়ে না কোনো মানুষকে দেখে মনে হলো যে ক্যামেরা অসম্ভব রকমের Injustice করে না? ইনজাস্টিস করে। কি অদ্ভুত দেখতে। বুঝছো না তোমরা, আমাকে চিনো না। না না ভাই, তুই ছেলে হলি না। আমার কাছে মনে হয়, আমার মনে হয় ভাই তুই ছেলে হো, না আমাকে পারমিট কর ব্যাংককে যাওয়ার, ইনজেকশন নিয়ে আমি চেঞ্জ হয়ে আসি। না আমার কাছে মনে হয়, বাট আমার কাছে কি মনে হয় শোন ভাই, আমার কাছে মনে হয় যে আমি যদি সত্যি বন্ধু হিসেবে তোকে পাইতাম জীবনে, তুই যেটা কথা প্রসঙ্গ তুই বলতেছি কেন রে? না আমাকে তুই করে বলেন ভালো। Celebrity। পুরো আমার জায়গাটা নিয়ে নিচ্ছে, শেষ। হ্যাঁ হ্যাঁ বলেন। ক্ষমা। যদি বন্ধু হিসেবে পেতেন। সত্যি বন্ধু হিসেবে যদি পাইতাম, আমি কোন সম্পর্কের মহতাজ থাকতাম না। তোর মতো একটা ফ্রেন্ড পাশে থাকলে জীবনে সত্যিকার অর্থে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আমার মনে হয় যে কে কার মা হবে, বাবা হবে, ভাই হবে, বোন হবে, ইভেন খালাতো ভাই এবং বোন হবে, সেটাও উপর থেকে নির্ধারিত। বন্ধু এমন একটা সম্পর্ক যারা আমরা নিজেদের প্রয়োজনে নিজেরা তৈরি করে নিই। আমি সত্যি সম্পর্কটা তৈরি করে নিতাম, হয় তোর বন্ধু হিসাবে অথবা ব্যাংকক থেকে ইনজেকশন নিয়ে তোর বান্ধবী হিসাবে আমি তৈরি করে নিতাম। ইউ আর সো গুড। না আমার এই জিনিসটা খুব ভালো লাগে কি, আমার ফ্রেন্ডরা যখনই বিপদে পড়ে, মানে আই এম দ্য ফার্স্ট পারসন দে It's কল। obvious. এবং আমার ধরলাম 20টা ক্লোজ ফ্রেন্ড, 20 জনই আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে। এবং আমি যখন একজনের সাথে স্টোরি দেই যে উইথ মাই বেস্ট ফ্রেন্ড, আরেকজন নক দিবে, ও তোর বেস্ট ফ্রেন্ড মনে থাকবে। তখন আমার এর সাথে দিতে হয় উইথ মাই ভেরি বেস্ট ফ্রেন্ড, উইথ মাই ভেরি গুড ফ্রেন্ড। সো আমি যত রকম অ্যাডজেক্টিভ ইউজ করা যায়, আমার ফ্রেন্ড আমার বাটপার বলে Constant. বিকজ হচ্ছে কি মানে স্পন্টেনিয়াস অটো চলে আমার আসে। হচ্ছে কি মানে এই মানে ওরা আমার কাছে এত ইম্পর্টেন্ট।
ইনফ্যাক্ট খালাম্মার জন্য সবচেয়ে বড় কৃতিত্ব দাবি রাখে। মানুষ তো গান গাওয়ায়, নাচ করায়, পরে দেবো ওই তুই ওটা মিমিক্রি করতে, ওই যে বলছিল যে বিয়ে বাড়িতে এটা করাইছো, ওই করতে করতে ওর মধ্যে এগুলো তৈরি হয়ে গেছে। ট্রু মানে সবাইকে অ্যাক্টিং করে দেখাতো। কারণ আমি আগে দেখতাম যে আমি যখন বিয়ে বাড়িতে যাইতাম, তো আমার বড় আম্মু, মানে আমার খালাও হয় চাচিও হয়, বড় আম্মুকে দেখতাম আমার পায়ের 2 সাইড ব্যথা করে ফেলছে। কারণ কি হয়েছে, ওমা গোমা, তো এই যে এক্সপ্রেশন দিয়ে আমাকে গুতায় গুতায় দেখানো, তখন আমি বলতাম যে আম্মা, আম্মা এমনি কেন বলে, বেশি কথা বস, ও লাইনের লেহাফার বিপদে হরি গেছে। কুমিল্লায় আমি কয়েকটা প্রোগ্রামে গেছি, মানে কন্টিনিউয়াসলি জাজমেন্টাল কথাবার্তা, মানে রিলেট করতে পারছি। হ্যাঁ উমা মামা খিয়া দিছে। তারপর যদি কেউ যদি অতিরিক্ত সেজেছে, বুড়া বেডি গিয়ে কিয়া হচ্ছে, আবার কেউ যদি না সাজে, হাতে এত টিয়া দিম কবরে যাইবনি। তো এটা হচ্ছে খুবই, তো এই জিনিসগুলো আসলে আমাকে ফ্যামিলিতে তখন মাঝখানে ডেকে নিয়ে আসতে বলতো যে হ্যাঁ একটু ওর অ্যাক্টিং করে দেখাও, এর অ্যাক্টিং করে দেখাও। সবচেয়ে পপুলার কি ছিল ওই সময়, মানে বিখ্যাত কি ছিল? সবচেয়ে পপুলার ছিল কোনো হয়তো কোন খালা কে ছিল সবচেয়ে বিখ্যাত, যার মিমিক্রি করে বিখ্যাত? আমার নানু বাড়িতে একটা লোক আছে, লোকটার নাম হচ্ছে লাতু। আর দেখতেছে লাতু ভাই, ভালোবাসা, আপনি ভালোবাসার কারণ হচ্ছেন, হাস্যরসের কারণ হচ্ছেন, এটা গর্বের, বহু কষ্ট করে মানুষের বেশি কথা বল। ওকে, লাতু যে ছিল ওনার হচ্ছে কোন এলাকার বাসা? কুমিল্লার। তো একদম টিপিক্যাল, উনি সবার বিয়েতে একটা গ্যাঞ্জাম করে থাকে না, একজন মানুষ থাকে, লবণ হয়নি খাবো না বাইরে, আজকে আমরা খাবো না, আমগর পোলা লবণ দিয়া খাইবো, এরকম টিপিক্যাল না। হুদাই ঝগড়া করে, ভাত কেন নরম হয়েছে, ডাল কেন আমারে দেয় নাই। তো ওনাকে আমি সারাক্ষণ অ্যাক্টিং করে, কারণ সব প্রোগ্রামে গ্যাঞ্জাম করে, একটা মানুষের এত কেন। ওই দিন আমার একটা রিলেটিভ আসছে কুমিল্লা থেকে, তারপর উনি বলতেছে উনি নাকি এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে উনি খাইতে পারে না, সব প্রোগ্রামে তার রাগ করে বের হয়ে যায়। ভেরি সেনসিটিভ। এবং ওই মিমিক্রিটা কিভাবে হইতো যখন আসরে বলতো খালাম্মা যে ওই লাতু ভাইয়ের এটা একটু দেখাতো? তখন আমি বলতাম যে উনি হয়তো বা রিসেন্ট কোন একটা ইনসিডেন্ট হয়েছে, রিসেন্ট কারো একটা বিয়েতে একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা সবাই জানে, যে কোনো একটা জায়গায়, যেমন হচ্ছে যে উনি যেটা হচ্ছে যে আমার নানার 40-এর টাইমে, ও না আমার নানার 40-এরটা বাদ দিই, আমার এটা খুবই দুঃখের ঘটনা, বাট আমি আসলে হাসতে হাসতে বলতেছি কেন। ঘটনা হচ্ছে আমার নানার বোনগুলার ঘটনা বলে। আমার নানার বোনগুলা হচ্ছে অনেক আগের, তো তখন আগেরকার মহিলাগুলা যেটা হচ্ছে যে স্মোক করতো আর কি। তো আমার নানার বোনগুলা 1-2জন স্মোক করে। তো এটা কিন্তু আগেরকার গ্রামের মহিলা করতো, ট্রেডিশন ছিল। এটা নিয়ে আমি করি না, এত কথা তোমরা বলবা না আমাকে। যাই হোক, তো আমার নানার বোন আর কি কাঁদতেছে, তো কান্নাটা হয় কি একটু বিলাপটা হয় কি একটা গল্পের মতো করে, ও বাইরে বাই আমার বাই বাড়ির সামনে দিয়া যাইতে কইতো, ও বোন রে বই, একটা ব্রেক দিয়ে ও বোন রে বই, তারপরে ও কান্দে কান্দে বলে কি এবার একটু বিড়ি খেয়ে আসি। তো কারণ সে অনেকক্ষণ হাঁপাই গেছে, এখন সে বিড়ি খাইতে যাবে। সো এরকম আর কি অ্যাক্টিং করে দেখাতাম, তখন সবাই করতে বলতো হ্যাঁ এটা না, তবে হচ্ছে হুদাই গ্যাঞ্জাম করে। একটা লুঙ্গি এরকম তুলতো, তুলে খাইতাম না তো করি না, খাইতাম না, চোখ টোক এই করে তারপর বাইরে যেত। So yeah. We all love her. In fact, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রায় 17-18 বছর রেডিও এবং টেলিভিশন বিভিন্ন জায়গায় বহু মানুষকে ইন্টারভিউ করেছি। আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই, ইন্টারভিউ করার স্বাদ, ভালো লাগার স্বাদ, মজার স্বাদ, পায়েসের স্বাদ লাগিয়ে দিয়েছে কানে আর চোখে, কজ অফ দিস পার্সন। আমি চাই যে ধরনের মানুষ, ছেলে বা মেয়ের ফরম্যাটে বেশি বেশি করে বাংলাদেশে আসুক আর এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডকে ঋদ্ধ করুক। পজিটিভিটি দিয়েও যে ভালোবাসার কারণ মানুষ হতে পারে, তার দারুণ একটা এক্সাম্পল এই মানুষটি। সো নেগেটিভিটির প্রয়োজন নাই কিন্তু। সো লাভ ইট ডিয়ার, ইউ আর সো গুড। আমরা কয়েকটা টেক্সট নেই, ডানা রিলেটেড শুধু টেক্সট নেব এবং তার ফিডব্যাক শুনবো। ওকে, টেক্সট এন্ড কমেন্ট নিতে যাচ্ছি, বাট বিফোর দ্যাট আপনাকে বলতে চাচ্ছি আপনি চাইলে কমেন্ট করতে পারেন। কমেন্ট করার ওয়ে যেটা দ্য ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে ঢাকা এফএম এর অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ঢাকা এফএম 90.4, সেখানে গিয়ে আপনি আপনার কমেন্টে ড্রপ করবেন। এন্ড অবভিয়াসলি কিন্তু এই যে ফেসবুক লাইভ স্ট্রিমিংটা হচ্ছে, লাইভ স্ট্রিমিংটা শেয়ার করতে হবে এবং আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন। যেমনটা ডানাপু আসার পর আমাকে জিজ্ঞেস করছিল যে আমাদের এই লাইভ স্ট্রিমিংটাকে ইউটিউবে দেখা যাবে নাকি। সো ইয়েস, আপনি ইউটিউবে দেখতে পারেন। ঢাকা এফএম এর যে অফিসিয়াল চ্যানেল আছে ইউটিউবে, আই লাভ ঢাকা এফএম, সো ওখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন, ওখানেও কমেন্ট করতে পারেন। সবগুলো কিন্তু আমরা রিড আউট করে দিচ্ছি। আয়াত আছে জয়েন করে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ডানা আপুকে বলেছে। ডানা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পুষ্পিতা আছে জয়েন করে আমাদের সঙ্গে। আপু প্লিজ বলেন না ভালোবাসার মানে কি? ডানা ভাই একটু বলেন না ভালোবাসার মানে কি? সেদিন আমার অফিসে আমার একটা ইন্টার্ন
তো আমার ওই জুনিয়রটা আমাকে এরকম একটা কোয়েশ্চেন করে, আপু ভালোবাসার মানে কি? আমি তো অনেকক্ষণ চিন্তা ভালোবাসার মানে কি, তো ও খুব সুন্দর একটা কথা বলে যে ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেয়াটাই হচ্ছে ভালোবাসা। বাহ, সুন্দর। তো জিনিসটা আমার এত বেশি ভালো লাগে যে মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি উইথ দ্যাট পারসন। তোমার যদি মানুষটা থেকে দূরে থাকলে মানুষটা যদি ভালো থাকে তাহলে তাকে ভালো থাকতে দাও, কারণ ওইটাই হচ্ছে ভালোবাসা। তো আমার কাছে তখন থেকে মনে হয় ডেফিনেশনটা পাল্টে গেছে যে আসলে ভালোবাসা মানুষকে ভালো থাকতে দেয়াটাই ভালোবাসা। খুব সেন্টি খাচ্ছে আজকে শাহরিয়া টাঙ্গাল থেকে বলেছেন যে ওনার সম্বন্ধে আরো জানতে চাই। ডানা ভাই জোস, এই হচ্ছে তার ফেসবুক আইডি, যেখানে প্রায় দেখবেন যে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স। স্পেলিংটা হচ্ছে DANA স্পেস BHAI স্পেস JOSS। এই মানুষটা আরো বিখ্যাত হোক, কোটিতে পৌঁছা খুব 2-3 মাসের মধ্যে। তবে আমাদের সার্থকতা, কারণ এদেরকে পেট্রোনাইজ করা মানেই সুস্থ বিনোদনের জায়গা বাংলাদেশে তৈরি করা। তারপর এবং আরেকটা কারণেও তার প্রশ্নে আমার অনেক শ্রদ্ধা, সে হচ্ছে ট্যাবু ভাঙতেছে বাংলাদেশের, বাট কিছু কমপ্লেনও আছে। ওয়াই মানে একটা যে নারীবাদী টাইপের ফিল কেন আসতেছে? শুধু কি কোনো একটা পার্টিকুলার কোম্পানিকে রিপ্রেজেন্ট করার উদ্দেশ্যে কন্টেন্ট বানাতে হবে তাই নাটক, নাকি আসলেই ভিতর থেকে এটা চিন্তা হয়? তার আগে ফর ইউর ইনফরমেশন, আমরা ছেলেরা কিন্তু নিরঙ্কুশ ভাবেই এখন স্পেশালি বাংলাদেশের ফৌজদারি আইন যেভাবে নারীদের পক্ষে, এটা তো লয়ার হিসেবে আরো বেশি ভালো জানার কথা, তারা কিন্তু আমরা অনেক বেশি করে ডিপ্রাইভ হচ্ছি। আমি কর্পোরেট স্পেশালি গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানিতে 19 ইয়ার্স জব করার সুযোগ হয়েছে, এবং বড় বড় কোম্পানির যেহেতু আমি কর্পোরেট হোস্ট হওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমি দেখেছি যে জেন্ডার ইকুয়ালিটির জন্য যেভাবে কাজ করা হচ্ছে তাতে কিন্তু মেয়েরা অনেক বেশি পেট্রোনাইজড হচ্ছে। এবং মিডিয়াতে আজকের তারিখ আমরা যে হোস্টিং এর কাজ করতেছি, ইন আদার সেন্স আমরা কিন্তু সবাই হোস্টিং করতেছি, সেখানে কিন্তু 99.99% মেয়েরাই কিন্তু ডমিনেট করতেছে। এত কিছুর পরেও এই যে বিচ্ছিন্নভাবে 2-3টা ছেলের ইন্টারভিউ নিয়ে এই জিনিসটা পোর্ট্রে করার চেষ্টা করা যে আমি মেয়েদের সমঅধিকারের জন্য টিপিক্যাল এই যে ফিল নিয়ে আসা যে আমি নারীবাদী এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, এইরকম হয়ে গেল কেন ডানা ভাই? আমি কি বুঝাতে পারছি কোয়েশ্চেনটা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। একটু দম নাও, তারপর বুঝে না বুঝিয়ে বলি। মজার বিষয় হচ্ছে আমি এখানে 3 জনকে জিজ্ঞেস করার পর 2 জন পজিটিভ অ্যানসার দেয়। আমি সব দেখেছি। সো এটাই হচ্ছে আমাদের পজিটিভিটি, যেখানে আগে একজন বলতো পজিটিভ কথা, এখন 2 জন বলে। বাট তুমি কি জানো যে এই কোয়েশ্চেনটা যে আজকের তারিখে করো, পুরো পৃথিবীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যদি কোন দেশের কথা আগে বলে তাহলে বাংলাদেশের কথা বলা যায়, কারণ বাংলাদেশের সংখ্যালঘু ছেলে মেয়ে বা মানুষজন এরা কিন্তু জামায়া ধরে থাকে। ইভেন জাতীয়তাবাদকে পুঁজি করে বাংলা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও কিন্তু ওদের পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো জানোই। অনেক বড় বড় এক্সাম্পল আছে। আমার যাওয়ার ইচ্ছা আছে সেকেন্ড হিসেবে ওখানে, তার নামটা আমি ডিরেক্টলি বলতেছি, বাট তুমি তো বুঝতেছ আমি কি মিন করতেছি। সেইখানে বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় একটা জায়গাতে অবস্থান করতেছে। সেখানে যদি তুমি বলো যে সংখ্যালঘুরা সত্যি ভালো আছে কিনা আমি একটু পোর্ট্রে করে দেখতে চাই, তাহলে কিন্তু কোয়েশ্চেন চলে আসে ইন আদার সেন্স। আমি বুঝতে পারছি তো কি বলতেছি? আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন যদি তুমি মেয়েদের কথা ওইভাবে ট্রিগার করো তখন কিন্তু অন্যভাবে কোয়েশ্চেন চলে আসে। ওয়েদার মেয়েরা কিন্তু আগের চাইতে অনেক বেশি পরিমাণে সহজ এবং কিছু ক্ষেত্রে আমাদের চাইতে বেটার অবস্থানে আছে। আমার মনে হয় কোয়েশ্চেন তুমি ক্লিয়ার। আমার কোয়েশ্চেনটা ক্লিয়ার, বেটার অবস্থানে আছে, কিন্তু আসলে কিন্তু পুরো জায়গাটা এখনো পরিবর্তন হয়নি। কারণ আমি আরবান এরিয়াতে যখন কথা বলি, আমরা যখন এই শহরের জায়গাটাতে দেখে আমি বলবো যে এখনো আমরা অনেক স্বাধীনতা পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি, কিন্তু এখনো আমি মেয়ে হয়ে বের হওয়ার কারণে, আমার পোশাকের কারণে চোখের দৃষ্টি সবার এখনো পাল্টাচ্ছে। এখনো আমাকে আমার কাপড়ের উপরে জাজ করে একটা মানুষ জাজ করে যে গোটা পৃথিবীতে আছে এই জিনিস, গোটা পৃথিবীতে আমি ফিতরত পুরুষের, এটা ফিতরত নোংরামি, এটা কোনোভাবে প্রাণীধনযোগ্য না, বাট ইটস এ ফিতরত ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আসলে আমি যখন দেশের বাইরে ঘুরি, কারণ আমার আসলে অনেক ট্রাভেল করা হয়, সো দেশের বাইরে আমি যখন তোমাকে ট্রিগারলি বলে না, বাট ওখানে অনেক বেশি সিনক্রেট হচ্ছে। সিনক্রেট হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা এই জিনিসগুলো আরো বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আরো বেশি হচ্ছে রে। হইতে পারে যে জিনিসটা আসলে আমরা ডেটাই কথা বলছে বাবজান, হ্যাঁ ডেটা কথা বলছে, হইতে পারে যে জিনিসটা ওইভাবে আমি হয়তো ওখানে গিয়ে থাকছি না বলে অত কিছু ফেস করছি না, কিন্তু আমি যখন আমার দেশের পার্সপেক্টিভ যে জায়গা থেকে বলি তখন আমার বলার জায়গাটা আসে যে আমি যে জিনিসটা ফেস করি আমি কিন্তু ওই জিনিসটা বলবো। কারণ আমার কাছে মনে হয় যে মেয়ে হয়ে ছোট থেকে বড় হওয়া
এটাও কিন্তু একটা স্ট্রাগলের বিষয়। একটা ছেলে আমরা আসলে এখন যখন রেপ নিয়ে কথা বলি, এখন ছেলেরা অনেক বেশি রেপ হচ্ছে, আমরা এগুলো নিয়েও কথা বলি যেটা আমরা আগে কথা বলতাম না, হুইচ ইজ ভেরি গুড। বাট আমরা একটা মেয়ে হয়ে আমি যে জিনিসটা ফেস করি, আমি একদম ছোট থেকে বড় হয়ে আমার শরীরে তখন পরিপক্কতা আসে না, তখন পুরুষের দৃষ্টিতে আমাকে দেখলে একটা ভোগ করার স্বাদ আসে। একটা পুরুষ হয়তো বা গায়ে ছুঁয়ে চলে যায়, ছুঁয়ে গিয়ে আবার পিছনে ফিরে দেখে যে এই মানুষ, এই মেয়েটা কি কেমন ফিল করলো, এক্সপ্রেশনটাকে ও কেমন ভয় পেলে তারা খুব খুশি হয়। কিন্তু আমি এই সময়গুলোতে প্রতিটা সময় ডাকতাম, এই তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়, তখন সে ভয় পেয়ে চলে যেত। তার মানে হচ্ছে সে অন্যায়টা করতে পারে, অন্যায়টা ফেস করতে পারে না। তারপর এখনো যদি আমি আমার নানু বাড়ির দিকে তাকাই, 16-17 বছরে এখনো বিয়ে হচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ের বিয়ে হচ্ছিল, আই গেস 16 বছর বয়সে। তো তখন 15 বছর বয়সে বিয়ে হচ্ছিল। তো আমি যেটা করলাম যে আমি ওদের ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, বুঝে নিয়ে দেন আমি ওখানকার এসি ল্যান্ডের নাম্বার গুগল থেকে সার্চ টার্চ দিয়ে তাকে ফোন দিয়ে বলছি যে ভাই প্লিজ একটু যান, আপনারা লোক পাঠান, বিকজ হচ্ছে গভর্নমেন্ট থেকে অনেক হেল্প করে এই ক্ষেত্রে যদি বলা হয়। দেন ওখান থেকে পুলিশ গেল, কিন্তু হচ্ছে পুলিশকে বলতেছে না মেয়ের বয়স ঠিক আছে, মেয়ে এবং ছেলের ইচ্ছা আছে, ওরা বিয়ে করবে। তো তখন আর পুলিশ এখানে ইন্টারফেয়ার করে নাই। এরকম অনেক ঘটনা হচ্ছে। আপনি ডেটা যখন বলবেন, আমি নিজের ডেটাটাও আমি আশপাশ থেকে যেটা দেখছি আমি সেটা থেকেই বলছি যে এখনো কিন্তু সম অধিকার আসেনি। আসলে সবসময় কি আমরা ইকুয়ালিটির কথা বলি, ইকুয়ালিটির থেকে আমার মনে হয় ইকুইটিটা বেশি ইম্পর্টেন্ট। মানে সব জায়গায় সমান অধিকার দিলে হয় না, আবার সব জায়গায় তোমার কিছু জায়গায় হয়তো মেয়েকে বেশি প্রায়োরিটি দিতে হয়, কিছু জায়গায় ছেলেকে প্রায়োরিটি দিতে হয়। এখন কায়িক পরিশ্রমের কথা যখন বলি, হয়তো একটা ছেলে 10টা ইট ইকুয়ালিটি ভার্সেস ইকুইটির কথা বললে, আমি কি ইকুয়ালিটি নিয়ে কথা ছিল এই প্রোগ্রামের কন্টেন্টে, সেই কারণেই কিন্তু কথাটা বলা। আচ্ছা হ্যাঁ, ইকুইটি নিয়ে ছিল না, ইকুইটি নিয়ে ছিল না, কারণ হচ্ছে আমি মনে হয় বোঝাতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি সম অধিকার নিয়ে কথা বলেছি কারণ হচ্ছে যে ছেলেদের কিন্তু ওই যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে শারীরিক এবং মানসিক অত্যাচার, আপনি যদি যেটার কথা বলেন আমি বলবো যে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার কিন্তু একটা ছেলের থেকে মেয়ে বেশি হচ্ছে। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে এটা আরো বেশি হয়। যখন একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়, এখন মানুষ অনেকে বলে যে ডিভোর্সের সংখ্যা এখন কেন বাড়তেছে, কারণ হচ্ছে এখন সবাই অনেক ইন্ডিপেন্ডেন্ট, মায়ের ধুর খেয়ে থাকার মতো বছর পর বছর পার করার মানুষ না। তো এই কারণে দেখা যায় যে একটা মেয়েকে যদি আমি স্বাবলম্বী করি, সে যদি একবার টর্চার্ড হয় সেই জায়গায় ফেরত যাবে না, আর সেকেন্ড টাইম ফেরত যাবে না, বিকজ আমি এখন টর্চার্ড হচ্ছি, কিন্তু আমি স্বাবলম্বী, আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। এই কন্টেন্টে এই জিনিসটাও ছিল যে আমি যদি ফাইনালি যে কেউ এভাবে দাঁড় করিয়ে ফেলতে পারি, তাহলে আমাকে কেউ এভাবে আঙ্গুল দেখাতে পারবে না। এবং এই পাশাপাশি এটাও ছিল যে ওই গল্পে চলে যাচ্ছি যে ছেলেটা অনেক বেশি কেয়ারিং ছিল, কিন্তু কোনোভাবে ইরিটেটিং এর কারণ যেন না হয়। বাট আরেকটা ছেলে ছিল এত বেশি উদাসীন যে আজকে ওকে আর গায়ে চুলকানি দিছে, 3 দিন পরে আর ফিল পাচ্ছে, এমনটা হওয়া উচিত না। 3 দিন পরে কি বললো, 2 দিন পরে যে তোমার যে প্রবলেমটা হয়েছিল এখন কি অবস্থা, না এটাও জিজ্ঞেস করেনি। এটা জিজ্ঞেস করলে তো আমি বলতাম ও কেয়ারিং, এটাও জিজ্ঞেস করেনি। এটা আমি ওকে বলছি যে সেকেন্ড যে ছেলের সাথে সম্পর্ক হলো, why didn't you ask me যে আমি কেমনে যাব, কেমনে পৌঁছে, বলে ও তুমি গেছো তো বাসায়, আচ্ছা ঠিক আছে। তো মানে ব্যাপারটা খুবই উদাসীন ছিল। তখন আমি গিয়ে যেটা রিয়েলাইজ করি যে আসলে যে কোনো সম্পর্কে প্রতিটা জিনিসের আসলে পরিমাণ হওয়াটা দরকার। যেমন পজিটিভনেসটা ভেরি ইম্পর্টেন্ট। আমাকে যে মানুষটা ভালোবাসবে, ওই মানুষটা যদি আমি অন্য একটা মানুষকে জড়িয়ে ধরার কারণে একটু যদি জেলাসি ফিল না করে, তাহলে এটা কেমন ভালোবাসা? আবার পজিটিভ ছেলের কাছে যাচ্ছ না, ও আবার বেশি পজিটিভ ছিল। ও বাবা বন্ধু পজিটিভ, আরেকজন ওভার উদাসীন। আমরা কেমনে বুঝবো লাইন কোথায় টানতে হবে? লাইন কোথায় এখন আমি তোরা তো আসলেই মানে এইটা কিন্তু সবাই বলে মেয়েদের বোঝা কঠিন, পেইনটা ফিল করতে ঘরের বউ থেকে বন্ধু কোঅ্যাঙ্কার তোরা সব এক, আমরা কেমনে বুঝবো কোথায় থামতে না? হবে? এইটা কিন্তু একটা মজার বিষয় যে মানুষ মনে করে যে মেয়েদেরকে বোঝা কঠিন, মেয়েদেরকে বোঝার মতো সোজা জিনিস কিছু নাই। প্রতিটা মেয়ের একটা একদম আমি সিম্পল বলি যে কোনো মেয়েকে খুশি করার ইজি ওয়েটা কি। যেমন আপনি যখন কোনো মেয়েকে প্রশংসা করবেন, আপনি আপনার প্রিয়তম মানুষকে অথবা অন্য কোনো মেয়েকে আপনি তখন স্পেসিফিকলি যদি বলেন এই তোমাকে সুন্দর লাগতেছে, এটা বলে না নাথিং স্পেশাল, তখন জাস্ট তাকায় হয়তো বলতে পারে তোমাকে সুন্দর লাগতেছে, তোমার চুলকে আজকে ডিফারেন্ট ভাবে নিছো, চুলটা এই সাইডে নেওয়াতে তোমাকে ভালো লাগছে, এটাকে খুব ভালোই লাগতেছে তোমাকে। যখন আপনি স্পেসিফিক একটা জিনিস পয়েন্ট করে বলবেন, আবার ধরেন ওইটা তখন বললেন, বলার পর আপনি হয়তো বাসায় গিয়ে আমার বললেন তোমাকে আজকে বুঝছো খুবই ভালো লাগছিল, ওইটা তুমি যখন বিকালে বসেছিলাম তখন আমি অনেকক্ষণ তাকাইছিলাম, তুমি মনে খেয়াল করে না, হুদা এটা চাওয়াবাজি করা যায়। বাই দ্য ওয়ে, তোমরা যারা ক্যামেরাতে দেখো ডানা ভাইকে, তারা তার 50 না 30% দেখো না। ইটস এ 4th টাইম বললাম, সামনাসামনি যদি দেখো তাহলে বুঝবে প্রয়োজনের চেয়ে কত বেশি সুন্দর। এবং যেই কথাগুলো কোনো এক কালে রবীন্দ্রনাথ বা অন্য কেউ বলেছিল যে দম বন্ধ করা সুন্দরী, তার দারুণ একটা এক্সাম্পল। ও মা গড, কাজ হচ্ছে না, এরকম তো বললো একদম। ও আচ্ছা,
তারপর? দম বন্ধ করা সুন্দর আমার মনে হয় আমার মা ভীষণ সুন্দরী একজন অনেক মহিলা। সুন্দর। তাকে আসলে সামনাসামনি মানে আমার মারও ক্যামেরাতে বোঝা যায় না, সামনাসামনি শি ইজ ভেরি বিউটিফুল এন্ড শি এমব্রেস দিস থিং। ফোনে নিবা নাকি? ফোনে আসলে আই গেস নেওয়া যায়, আম্মু মনে হয় না, আছে। ফোন দাও, আমরা স্পিকারে নিয়ে নিচ্ছি। আচ্ছা আমার ফোনটা দিয়ে আমি তার এই ফাঁকে কয়েকটা আমার টেক্সট নিয়ে নিই, আর এই ফাঁকে অনুরোধ করতেছি প্লিজ ডু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আজকে আমাদের দিন, গত 15-16 বছর ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 বা লাভ গুরুর বানারে আপনারা আমাদেরকে সহ্য করেছেন, হজম করেছেন, ভালো লাগুক বা মন্দ লাগুক, তারপর আমাদেরকে ঘৃণা করে চলে যাননি। সেটার জন্য সত্যিকার অর্থেই কৃতজ্ঞতা। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্পন্সর্স যারা বিভিন্ন সময়ে ছিলেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের পাশে থেকেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের পুরো টিমকে, স্পেশালি এখন আমাদের ভালোবাসা আমি তো বাংলাদেশের তোমাকে টিম, live এ আনবো। আমাদের জুয়েল, এর আগে ব্যাক টু ব্যাক ছিলেন ইন্তেজার, অঙ্গন আছেন, তার আগে ছিলেন এমা, স্পেশালি মেঘলা, বারোই, টেকনিশিয়ানস, এভরিবডি, এবং দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ আমিনুল হাকিম, সবার জন্য কৃতজ্ঞতা যে এই সিজন আমরা 100 পর্ব পার করলাম এবং এঙ্গেজমেন্টের ব্যানারে এখনো ভালোবাসার বাংলাদেশ সবার চাইতে নিরঙ্কুশ ভাবে এগিয়ে। কিছু টেক্সট নিব এবং সেই সাথে একজন মানুষকে আমরা ফোনে নিব। সো আম্মু তুমি কিন্তু লাইভে আসো, সো বারো একটু পানি খাওয়া। আমাকে নিয়ে একটু ভালো কথা বলো প্লিজ, ডু দিস। দে। আচ্ছা কথা বলো তুমি। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে অনেক অনেক বেশি পছন্দ করি। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। অনেক বেশি পছন্দ করি। তারা জানে আমি লাভ গুরু বলতে, আমি লাভ গুরু প্রোগ্রামটা আমার দেখতেই হবে। ইভেন আমি এই প্রোগ্রামটা দেখে অনেক কান্না করছি। আমি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করেন। আপনার সাথে কথা বলার সময় আমার এই পাগল মায়ের কথা মনে পড়তেছে। প্রত্যন্ত অঞ্চলে এখন আছেন, ওকে ডাকতে পারি না, ছুটে চলে যায় পাগলের মতো। আপনাকে অনেক ভালোবাসি আমি, এবং আমার গর্ব হচ্ছে এমন একজন মানুষের সাথে কথা বলতে পারি। এমন এক ঔরস, আপনাদের ঔরস এমন এক মেয়ের জন্ম দিয়েছেন যে মেয়ে নিয়ে যে টিপিক্যাল ভাবনা সেটা খুব শীঘ্রই বদলে যাবে। আমার চোখে সত্যি চোখের কোণাতে পানি ছলছল করতেছে শুধু আপনার সাথে কথা বলতে গিয়ে। আমি আপনার কথা শুনবো তো বটেই, বাট আমি শুধু এই কথাগুলো জানানোর জন্য আপনাকে ফোন দিয়েছি যে আপনি কোনো কারণে, যখন ট্যাবু চেঞ্জ হয়, যখন পুরো বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়, তখন হয়তো দুজন ভালো বলবে, তিনজন খারাপ বলবে, সবকিছুকে সহ্য করে আপনি সামনের দিকে এগিয়ে গেছেন। আমি জানি যে কি পরিমাণ রক্তক্ষরণ তখন আপনার হয়েছে, বাট আপনি আপনার মেয়ের প্রতি ভরসা করতে কখনো কমতি করেননি। এবং বিশ্বাস করেন, আপনার মেয়ে এত এক্সট্রিমলি ট্যালেন্টেড, এত স্পন্টেনিয়াস। এবং আমি এহতেশাম, যার কথা আপনি বলছেন যে আপনি নাকি আমাকে ভালোবাসেন, আমার প্রোগ্রাম শোনেন, আমি এহতেশাম যখন একটু লো ফিল করতাম, আমি করোনার সময় আমার বাচ্চার ট্রিটমেন্ট করতেছি, দুঃখে আছি, পাগল প্রায় অবস্থা, তখন শুধু আপনার মেয়ের ভিডিও এবং ব্লগিং দেখে আমি নিজেকে আশ্বস্ত রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসম্ভব রকমের ব্লেসিং যে এরকম একটা পুণ্যবান, এরকম একটা ট্যালেন্টেড মেয়েকে আপনি পেটে ধরেছেন। সো আপনার প্রতি আমার সত্যিকার অর্থে কৃতজ্ঞতা। এবং আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আমি সত্যিকার অর্থে চাই যে আমার ওরস এমন একটা মেয়ের যদি জন্ম হইতো, আমি যদি এরকম একটা মেয়ের বাবা হতে পারতাম। আমার সত্যি অনেক গর্ব হচ্ছে আপনার সাথে কথা বলতে পেরে। এবং এই মেয়েদের হাত ধরে বাংলাদেশ একদিন বদলে যাবে, এবং সত্যিকার অর্থে যখন বাংলাদেশ এরকম বদলে যাবে, আমার মনে পড়ে, স্টিল আই কুড রিমেম্বার, যখন সিঙ্গাপুর ইউনিভার্সিটি স্টুডিওতে আমার জ্বলতেছিল, ওয়ার ইউ ফ্রম? আই এম ফ্রম নিউ ইয়র্ক। ও নিউ ইয়র্ক, চিয়ার্স ফর দ্য নিউ ইয়র্ক। বলছে ওয়ার ইউ ফ্রম? আই এম ফ্রম অস্ট্রেলিয়া। ও চিয়ার্স ফ্রম দ্য অস্ট্রেলিয়া। আরেকজনকে বলছে ওয়ার ইউ ফ্রম? আই এম ফ্রম পাকিস্তান। ও পাকিস্তান, ইউ আর দ্য বেস্ট। আমাকেও কেন যেন ওরা পছন্দ করছে। আমি বলছি ওয়ার ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। আমাকে স্কেপ করে অন্য একটা জায়গায় চলে গেল। এই লজ্জা আমি কোনোদিন ভুলতে পারি না। আমার এই সবুজ পাসপোর্ট একদিন গর্বের সাথে এগিয়ে যাবে, যখন ডানার মতো মেয়েরা আরো অনেক বেশি করে গোটা পৃথিবীটাকে দাবিয়ে বেড়াবে, তখন সত্যি গর্বের সাথে বলবো দিস মি, আই বিলং টু বাংলাদেশ। তখন আমাকে বুকে জড়িয়ে ধরবে ওরা। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতায় শুধু এই কথাগুলো বলার জন্য আপনাকে আমি ফোন দিয়েছি। আপনার অনুভূতি জানতে চাই এই মেয়েকে নিয়ে। Thank you. আমার কি যে বলবো, আসলে আপনারা যে আমার মেয়েকে সারা পৃথিবীর মানুষ, বলে বাংলাদেশের মানুষ আমার মেয়েকে এত পছন্দ করে। He deserves, she আমার deserves. মেয়েটা ছোটবেলা থেকে খুবই খুবই আমার মেয়েটা চঞ্চল। We love her. আমি আমার মেয়েটাকে আমি অনেক পছন্দ করতাম। মেয়েটা, আমি চাই আমার মেয়েটা একদিন এরকম হবে। তুমি করতাম কেন বলছো? বলো যে থাম, বলতে দে। আল্লাহ, আমার মেয়েটা আজকে এরকম হয়েছে, প্রতিবাদী হয়েছে, এটা নিয়ে আমি খুবই আনন্দ। আমার মেয়ে, we proud. আমি অনেক প্রাউড ফিল করি আজকে আমার মেয়েটাকে নিয়ে। বিশ্বাস করেন,
আপনি যদি ওর এই আমি তো কুমিল্লাতে লিটারেলি 1.5 বছর ছিলাম। ওই যে প্যাচ লাগলোটা ধর্মীয় নিয়ে গত পূজার সময়, তখন কিন্তু মারামারি কাটাকাটি বোম্বিং হচ্ছে আমার বাড়ির সামনে, নানুয়া দিকে পুকুর পাড়, তোর তো চেনার কথা। ওখানে কিন্তু যে কোরআন শরীফ নিয়ে যে ঝামেলাটা হইলো, আমি বললাম যে কি আজকে বাঁচবো নাকি মরবো। আমি বউ বাচ্চা নিয়ে খাটের তলে ঢুকে গেছি, যেহেতু কুমিল্লা আমার নতুন জায়গায়, গ্রামীণ ফোনে তখন জব করি, ওখানে আমি আছি। রীতিমতো বোম্বিং হচ্ছে, হান্ড্রেডস অফ বোম্বিং ওই নানুয়া দিকে পুকুর পাড়ে, ওই পাশেই কিন্তু পুজোর মণ্ডপ, ওখানে হয়েছিল এই ঘটনা। তো অনেকগুলো ঘটনা, অনেক কাহিনী আমি দেখছি ওখানে। আমার কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স কুমিল্লাকে নিয়ে। আমি এখনো বারবারই বলি কুমিল্লা আমার প্রাণের শহর, কিন্তু আমি জানি যে কিছু টিপিক্যাল অ্যাক্টিভিটি তাদের মধ্যে আছে। এবার তো অনেক আতিথ্যপরায়ণ, তারা অনেক ইন্ডাস্ট্রিয়াস, স্পেশালি অনেক পরিশ্রমী, এগুলো ঠিক আছে, কিন্তু অনেক প্রবলেম। কিন্তু আমি খুব ভালো এক্সপিরিয়েন্স আছে কুমিল্লাকে ঘিরে। তো এত কিছুর বাইরে আমি জানি, আমি কে কথাটা এন তুললাম যে তুই যখন ট্যাবু ভাঙতেছিস ভাই, তুই যখন স্রোতের বিপরীতে যাচ্ছিস, কে শুনুক আর না শুনুক, এই ভিতরে এই মানুষটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপরও তোকে স্পেস দেওয়া, টেনে তুলে নিয়ে আসা, তোকে তার আঁচল দিয়ে সবসময় সেফ রেখে সামনের দিকে এগিয়ে দেওয়া, এটা যদি হইতো তো শুধু আজকে একটা না নয়, অনেককেই পাইতাম আমরা। এভরি ক্রেডিট desperately goes to her. এটা আমি অবশ্যই বলি। বল তোমাকে একটু ভালো কথা, আমার মেয়েটা যেন কোনো ভুল না করে, আমার মেয়েটা যেন রাইট পথে চলে। রাইট পথে আছে, একটু বল। এখন তোমার কি মনে হয়, রাইট না রং মা? এখন আমার মনে হয় তুমি রাইট না। বলবা বেস্ট, এটা কোনো অ্যানসার না, বলবা বেস্ট পথে আছে আমার মেয়ে। অনেক অনেক, আমার মেয়ে তো বেস্ট। আমি কেন বলবো? সারা পৃথিবীর মানুষ বলবে, সারা বাংলাদেশের মানুষ বলবে, আমি কেন বলবো আমার মেয়েকে? কৃতজ্ঞতা জানা যে এটা কেউ হয় না, খুব মানুষের কপালে জুটে না। এটা আমি আসলে কেন বলি, এটা আম্মুকে আমি আর আমার ছোট ভাইয়ের সামনাসামনি বলি, আমি এখনো বলি। আমার বাবা দেশের বিজনেসের কারণে দেশের বাইরে থাকতো, তো আমার মা আসলে কখনো কাতার শিফট করেনি, বিকজ কাতারের এডুকেশন সিস্টেম তখন অতটা ভালো ছিল না। এখন এখন অনেক ভালো করে, স্পেশালি ওই যে রানী বা হ্যাঁ ইউনিভার্সিটি গুলা খুব ভালো করেছে, বাট তখন একাডেমিক সিস্টেম অত ভালো ছিল না। তা আমার মা কখনো মানে সে তার সংসারটা কম্প্রোমাইজ করে ফেলছে, কিন্তু আমার আর আমার ভাইয়ের পড়াশোনার জন্য দেশে ছিল। সো ডানা ফাইনালি তার মাকে অ্যাকনলেজ করতে যাচ্ছে এখন, ইটস আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট। এটা আমি অলওয়েজ করি। আজকে একদম অন ইয়ার লাইভে ভালোবাসা বাংলাদেশ থেকে যা বলা হয়নি, যা সে ডিজার্ভ করে শুনতে, আমরা শুনতে চাই। ফান অ্যাপার্ট ফ্রম দ্য ফান, একদম সিরিয়াস নোট। তো মাকে উদ্দেশ্য করে একদম ডাইরেক্টলি এটা আম্মুকে মানে এমন না যে আমার আসলে বলা হয় না, কারণ আমি তাও এখন পাবলিক প্ল্যাটফর্মে বলি। সো আমার বাবাকে আমি আসলে আমরা খুব কম পাই অ্যাড্রেস, মাকে করে হোক, তো আমার বাবাকে কম পাওয়ার কারণে আমার মাকে আমরা আসলে বেশি পাই। তো আম্মু যেটা হতো যে ছোটবেলায় দেখতাম যে আসলে একা একটা নারী স্ট্রাগল করে সন্তানকে ঢাকায় মানুষ করা, এটা অনেক ডিফিকাল্ট। তো আমার কখন কি লাগবে, আমার স্কুলে কি লাগবে, আমার ছোট ভাইয়ের কি লাগবে, আমার কোন স্কুলে আমাকে ভর্তি করবে। আম্মু তখন কুমিল্লায় ছিল, আমার খুব আর্লি এজে বিয়ে হয়েছে। শি ওয়াজ অনলি লাইক মানে 17 কি 18 এই বয়সে আম্মুর বিয়ে হয়েছে, তার 1-1.5 বছর পরেই আমি হয়ে যাই। তো এই কারণে আম্মুর মানে আমাকে নিয়েই বড় হওয়া, আমি ছিলাম আম্মুর পুতুলটার মতো করে। তা আম্মু যখন ঢাকায় চলে আসে বড় আম্মুর সাথে, আম্মু ভিকারুননিসা স্কুলটার নাম জানতো না, কিন্তু আম্মু নিউজ পেপারে অলওয়েজ ভিকারুননিসার ছবি দেখতো যে এই মেয়েগুলা পরীক্ষায় ভালো করতেছে, লেটার পাচ্ছে, তখন তো লেটারের সিস্টেম ছিল, স্ট্যান্ড করতেছে। তখন আম্মুর কথা হচ্ছে আমার মেয়েকে আমি এই জায়গায় পড়াবো। তো তখন আমাদের এলাকার একটা টিচার ছিল কোহিনুর মিস, ওই মিসের কাছে আমি অলওয়েজ গ্রেটফুল, আমি এবং আমার মা। সো আমার মা ওনাকে গিয়ে বললো যে আমি ডানাকে অ্যাডমিশন দেওয়াতে চাই, আমি মনে ডানাকে পরের বছর দেওয়াবো। তো উনি বললো যে না, শি ইজ ভেরি স্মার্ট, ওকে তুমি 2 মাসের মধ্যে তুমি প্রিপারেশন নিয়ে ওকে অ্যাডমিশন দেওয়াতে পারবা। সো ওই আমাকে ভিকারুননিসা পড়ানো, আমার ভাইকে পড়াশোনা করানো মতিঝিল মডেলে, দেন আমাদের পড়াশোনা শেষ করা। দেন হচ্ছে যে আমরা তখন প্রথমে যে বাসাতে থাকতাম, আম্মু এখনো মনে আছে, আমরা প্রথম যখন বড় মধ্যে থেকে আলাদা হয়ে, আমাদের বাসাটা খুবই ছোট বাসা ছিল, আমাদের বাসা ভাড়া ছিল আম্মু 2500 টাকা ছিল না বাসা ভাড়া, না 4200? কোন এলাকায় এটা? যাত্রাবাড়িতে। আচ্ছা। তখন আমাদের জাস্ট একটা বেডরুম, একটা ড্রয়িং রুম আর একটা ডাইনিং ছিল, আর মানে ওই বাসাটা খুবই ছোট বাসা। তো তখন আমরা অনেক ছোট, আমার নতুন করে আমার বাবা তখন জব করতো, তখন বিজনেস করতো না। তারপর আস্তে আস্তে যখন আমরা 3-4 এর দিকে উঠলাম, আমার বাবা বিজনেস শুরু করলো। এন্ড আমার বাবা যে বিজনেস করবে, কি করলে ভালো হয়, ইট ওয়াজ অল মাই মাদার্স আইডিয়া, যে জাফর তুমি এটা করো, জাফর তুমি এইভাবে করো, ওইভাবে করো। আমার বাবাও অ্যাকনলেজ করে, আমরাও অ্যাকনলেজ করি যে আমার বাবার প্রত্যেকটা জিনিসের পিছনে আমার ক্রেডিট অনেক বেশি। তো পরে দেখা যায় যে মানে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এমন একটা অবস্থায় আসলে এখন হয়তো আমাদের নিজেদের যাত্রাবাড়িতেই, যেখানে আমরা 33 টাকা দিয়ে ভাড়া থাকতাম, এখন আমাদের নিজেদের একটা বিল্ডিং, এখন আমাদের নিজেদের গাড়ি। ইভেন আব্বু কাতারে এখন অনেক বিজনেস করতো, আম্মু প্রতিবার যায় কাতারে এবং নতুন করে বিজনেস শুরু করে। আম্মু এবার গিয়ে একটা রেস্টুরেন্ট ওপেন করে দিয়ে আসছে। সো এটা হচ্ছে অল ক্রেডিট গোস টু মাই মাদার। আমার মাকে কি বলার আছে একদম অন সিরিয়াস নোট, আমি বলবো অ্যাড্রেস করে
আমি আম্মুকে তোমাকে যেটা বলতে চাই, যেটা আমি সবসময় বলি যে তুমি অনেক আফসোস করে বলো যে আমি নাকি তোমার মতো হইনি, আমি আমার বাবার মতো হয়েছি, অনেক উদাসীন, অনেক টাকা পয়সা খরচ করি, কিন্তু আমি খুব প্রাউড করে বলি যে না, আমি তোমার মতোই হয়েছি। তুমি একা যেভাবে দেশ বিদেশ ঘুরে বেড়াও, আমার মনে হয় এই জিনিসটা, এই সাহসটা তোমার কাছ থেকে পাই, যে আমার বাবার এত সাহস নাই মা, সে সাহস করে তোমাকেই বিয়ে করতে পারছে, এটাই তার বড় সাহস ছিল। আর এই আই অলওয়েজ ফিল প্রাউড অফ ইউ, এটা আমি সবসময় বলি যে আমার মা আসলে ভেরি স্মার্ট এন্ড ভেরি ফ্রেন্ডলি পার্সন। আমি যখন আমার বাসায় আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসে, অনেকের মা হয়তো অনেক টিপিক্যালি বিরক্ত, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এটা আমি সবসময় সবাইকে বলি যে ক্যামেরা ডাজন্ট ডু জাস্টিস ফর মাই মাদার। আমি অনেক খুশি হয়ে গেছেন এই কথা শুনে। না আসলেই তো তাই, আমি তো দেখছি এক ঝলক। এখন আম্মু বলবে যে সুন্দর তাকে তো সুন্দর বলবাই। বলবো না, আমি লাভগুলো আমার খুব পছন্দের মানুষ, তার সঙ্গে এটা বলতে পারবো না, তাকে আমি অনেক বেশি পছন্দ করি। ওরে বাবা, যাক, থ্যাংক ইউ মাম। আর থ্যাংক ইউ। তুমি আর কিছু বলতে চাও? হ্যাঁ, ভালো কথা বলে দাও, দুইটা ভালো কথা বলো। আমি তোমাদের সবাইকে অনেক বেশি দোয়া করি, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ। তোমাকে দোয়া করি তুমি সামনে দিকে যাও, টানা তোমার পিছনে মা আছি, যতদিন আমি বাঁচবো তোমাকে আমি হেল্প করবো, তোমার পিছনে আমি আছি টানা। না, এটা আমি আমার মেয়ের সাথে থাকবো। এটা আমি এগ্রি করি, কারণ হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের যেমন থাকে যে পিছনে অনেক কথা বলে, আমাকে যখন কুমিল্লাতে বাইরে একটু পড়তে হ্যাঁ। পাঠাচ্ছিল তখনই কত রকমের কথাবার্তা এসে, কিন্তু 1.5 বছরের মতো থাকতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু আম্মু ওয়াজ লাইক না, আমি জানি আমার মেয়ে দুনিয়া চড়ায় আসবে। পারবে, আমি এটাই। হ্যাঁ, ইভেন এখন আমি যখন দেশ বিদেশ একা ট্রাভেল করি, আমার মা কিন্তু আম্মু টেনশনই করে না এখন, বিকজ আম্মু জানে ডানা দুনিয়ার যেই প্রান্তেই থাকুক ওই বিপদ থেকে উদ্ধার পেয়ে আসবে। এটা আম্মুর অনেক confidence। এবং তুমি তো বিশ্বাসটা থেকে কখনো বিশ্বাসটা না, হতে দাও না, এটার কারণে আমার এমনটা মনে তো খালামা বলতেছিলেন, আরেকবার শুনে নি কথাটা। আম্মু এই বিশ্বাসটা আমার প্রতি, এই বিশ্বাসটা কোথা থেকে আসছে বলো, যে এবং বিশ্বাসটা নষ্ট তো ভাঙি হতে দাও না নাই। আজকের তারিখে। এই যে এখন পর্যন্ত তোমার বিশ্বাসটা ভাঙি নাই, এটার ব্যাপারে বলো যে কেন এত বিশ্বাস করো। আমি জানি আমার মেয়ে ভুল কিছু করবে না, এটা আমার, ও বাসিতে উঠার পর থেকে যতদিন আমার রাখা দরকার ইন্টার করতে আমি কিছু ছিলাম, তখন হয়তো বা একটা প্ল্যান করতে ভুল করছে, তখন আমি বাসিতে উঠলে ঠিক হয়ে যাবে, সবাইকে এটা বলতাম। আসলে আমার মেয়ে বাসিতে উঠার পর থেকে ও আমার বিশ্বাসটা অর্জন করে ফেলছে। আমি ওর জন্য কখনো যাইতাম না, ওরকে কোথাও যেতে বাধা দিতাম না, আমি জানি ও পারবে, ও ভুল কিছু করবে না আমার মেয়ে। এটা আমার কেমন যেন আমার ভিতর থেকে হয়ে গেছে। ভিতর থেকে হয়ে গেছে, মেয়ে কনফিডেন্স ফিরায় নিয়ে আসছে তোমার, এটা বলো। আচ্ছা ঠিক আছে মা, বাসে আসতেছে একটু পরে, তুমি ঘুমায় গেলে ঘুমায় যাও, জেগে থেকো না, আমি জানি না আসা পর্যন্ত ঘুমাবো না, বাট ওকে। ভালোবাসা দারুণ, এবং এই ইনফরমেশনটা নেওয়া, এই কনভারসেশনটা শোনার একটা বড় ইচ্ছে ছিল এই কারণে যে যদি সত্যিকার অর্থে এভাবে ভরসা করেন এবং মেয়েরাও যদি সত্যিকার অর্থে সেই ভরসাটা রাখে, তাহলে কি চমৎকার সম্মেলন হতে পারে। মেয়েও বলতেছে কনফিডেন্টলি যে মা তোমার বিশ্বাসকে আমি কখনো ভেঙেছি, মাও বলতেছেন কনফিডেন্টলি না মা তুমি ভাঙোনি, এবং আমি সত্যি তোমাকে নিয়ে প্রাউড। এটা আসলে আমাকে অনেকে বলে যে আমি যেহেতু এখন দেশ বিদেশে অনেক একা ট্রাভেল করি, আমি বাংলাদেশে অনেক একা ট্রাভেল করি, দেশের বাইরেও একা ট্রাভেল করি, বিকজ রিসেন্টলি আমি ইউএসএ থেকে একা ঘুরে আসছিলাম। তো আসলে তখন সবাই আর কি আম্মুকে মানে আমাকে সবাই বলে আপু তুমি তো অনেক লাকি, অনেক সাপোর্টিভ ফ্যামিলি পাইছো। তো সবসময় যেটা হয় যে আমরা আসলে বাই বন্ড সাপোর্টিভ ফ্যামিলি যে পাই তা না, ইউ হ্যাভ টু মেক ইট দিস। তা আমি আসলে আমার মাকে আমি এটাই বিশ্বাস করাইছি, এবং আমার মা দেখেও আসছে যে তার মেয়ে যেখানেই যাক না কেন উল্টা পাল্টা কিছু করে না। ওই বিশ্বাসটা অর্জন করার কারণে এখন হচ্ছে যে আমি যেখানেই যাই না কেন আমার মা কোনো প্যারা নেয় না। দ্যাটস গুড। আমরা অলরেডি যে মানুষটা আজকে আমাদের 100তম পর্বের গেস্ট অফ অনার, ডানা, অলরেডি তার সম্বন্ধে আমরা জেনেছি যে কিভাবে তার ডেলিভারি, তার কমিউনিকেশন কিভাবে বহু মানুষের ভালোবাসার কারণ হয়, তার স্পন্টেনিয়াস ডেলিভারি, এবং সে যে ঝলকগুলো আমাদের কাছে দেখাচ্ছিল, মানুষ তো দূরের কথা সবাই তো বটেই, আমি নিজেই পাগলা যাচ্ছিলাম যে এরকম ভাবে প্রেজেন্স অফ মাইন্ড, এরকম হিউমার কিভাবে ক্রিয়েট করা সম্ভব। এবং সেই সাথে তার কিছু দার্শনিক ব্যাপারগুলো উঠে আসছিল, এবং ওর সাহস, সে সত্যিকার অর্থে সেটা প্রশংসার দাবি রাখে, এবং তাকে যেভাবে ট্যাবু ভাঙতে সাহায্য করা যে মাটি, সেই মা কিভাবে তাকে চিন্তা করেন সেটা আমরা দেখলাম, যে যেভাবে চিন্তা করেছিলাম, যেভাবে চেষ্টা করেছিলাম, তুমি সেভাবে আমার মান রেখেছো। এগুলো তো আমরা জানছি। বর্তমানে ডানা ব্যক্তি জীবনে কেমন আছে, তার স্পেশালি তার স্টারডাম, তার যে ক্যারিয়ার, কন্টেন্ট ক্রিয়েশন, সেগুলো তো জেনেছি, ডানার স্টার্টিংটা জেনেছি, ব্যক্তি জীবনটা আমরা জানবো। তার আগে কিছু টেক্সট নেই, আর অনুরোধ একটা যে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন 100তম পর্ব ভালোবাসা বাংলাদেশের ঢাকা FM 90.4
সেটি আপনাদের ভালোবাসার কারণে এতদিন পর্যন্ত আমরা এগিয়ে নিয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সো বেশি বেশি করে শেয়ার করুন এবং কিছু টেক্সট ডানা রিলেটেড। একটা কমেন্ট একটু আগে চলে গেল, তো আমি নামটা কার পড়তে পারি না। উনি অনেকবার কমেন্ট করছে, ডানা আপু একটু বরিশালের কারো মতো করে অ্যাক্টিং করে দেখান, মিমিক করে দেখান। বরিশালের আসলে ভাষা আমি পারি না, এটা হচ্ছে একটা, আমি খালি নোয়াখালী ভাষা পারি বিকজ হচ্ছে কুমিল্লার সাইডে, আর কুমিল্লার সিলেটের একটা খালি পারি। একবার আমাদের বাসায় একটা গেস্ট আসছিল, তো আমি কম খেয়ে উঠে গেছে বলে খিতা মায়া খুস্তা না খেয়ে উড়িয়া গেলা, ফেরে বুক মিডিয়া গেল নিয়ে। অনেয়ারে গালি দেওয়ার সিস্টেম নেই আছে না। এনিথিং ফর নো 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 গো গালি অ্যাহেড অবশ্য দেই নাই। না প্লিজ গো অ্যাহেড এনিথিং ফর। সো আসলে বরিশাল ভাষায় একটা টিপিক্যাল একটা লাইন সরল মুনু ডাইল লবণ দিয়ে সোনা দেবা, তো এইটাই পারি, না, না, এরকম কিছু পারি এই যে না। এত ব্লগ এত ভিডিওস সবচেয়ে বেশি মানে ভিউয়ারশিপের দিক দিয়ে না, কোয়ালিটির দিক দিয়ে তোমার কাছে কোনো মনে হয়েছে সবচেয়ে বেশি ভালো কাজ তোমার কি মনে হয়েছে? দুই তিনটা যদি rate করো। কোয়ালিটির দিক থেকে আমার কাছে আমার ট্রাভেল ব্লগ গুলো বেশি ভালো লাগে, বিকজ তার মধ্যে হচ্ছে দুই যে তিনটা যদি করো। দুই তিনটা হচ্ছে কি, আমি আসলে লাস্ট রিসেন্ট আমার এই পর্যন্ত মনে হয় 24টা দেশ ঘোরা হয়েছে। সো আমি হচ্ছে যখন মাস্টার্সের জন্য যাই তখন আমি এত ঘুরতাম একা, কিন্তু আমি তখন আসলে কোনো ভ্লগিং করতাম না। এটা নিয়ে আমার একটা আফসোস যে আমি তুমি কি কেন একা একাই ঘুরতে সব একা একাই জায়গাতে? ঘুরতাম। কিভাবে ঘুরতে একটু গল্পগুলো আচ্ছা, শোনো তো। গল্পগুলো তোমার বলি। সাথে গোটা পৃথিবী ঘুরি আমরা, 24টা দেশ, রাইট? হ্যাঁ। যতটা তুমি বলতে পারো বাকি প্রোগ্রামের আচ্ছা। সময় পর্যন্ত। প্রথম দিকে হচ্ছে 5-6টা দেশ হচ্ছে আমি ডেফিনেটলি বাপমার টাকায় ঘুরে আসছি। সেটা প্রথমে শুরু হয় ইন্ডিয়া, নেপাল, দেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মানে এই জিনিসগুলো ঘুরে আসি বাবা মার টাকায়। তারপর যেটা হয়, আমি যখন ইউকে তে যাই মাসাজ করতে, তখন হচ্ছে সবাই মাসাজ করা নিয়ে খুব প্যারা খাচ্ছিল। নেপালের ভ্রমণটা একটু বলবে? নেপালের ভ্রমণটা অনেক বেশি সুন্দর ছিল। আমার মজার বিষয় হচ্ছে যে আমার ভাই আমি রিসেন্ট ঘুরে আসার কারণে আমার হচ্ছে আমি রিলেট করতে পারবো, এই জন্য বললাম। আমার তুমি তো ভাই একা গেছো, রাইট? না না, নেপালে আবার ফ্যামিলি সহ যায়। আচ্ছা, তারপর তো হচ্ছে যে আমার ছোট ভাইয়ের ধারণা, ওর আবার সিটি লাইফ খুব পছন্দ, সিটি একদম মানে খুব, মানে ও পোখরা হালকা পছন্দ হবে। করে না কাঠমান্ডু পছন্দ হ্যাঁ, ওর করে? কাঠমান্ডু পছন্দ এরকম। তো যেটা হয়, আমরা প্রথমে নাগারকোটে যাই। তো নাগারকোটে যাওয়ার পর যেটা হয় যে নাগারকোট থেকে যে সামনে থেকে একদম পুরো হিমালয়টা দেখা যায়, খুবই সুন্দর, মানে ওই হোটেলটাই বসে সবকিছু দেখা যায়। তো ওখানে -1 ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপরে আমি সকালবেলায় গোসল করছি, এটার জন্য আমার মা আমাকে পাগল বলছে, বিকজ আমার এভরি সকালে গোসল না করলে চুল তেল তেলে হয়ে থাকে। আমার কথা হচ্ছে ছবি তুলতে হবে, সারাদিন চুলটা ফ্রেশ রাখতে হবে। সো পোখরা, আমরা ফার্স্ট নাগারকোটে যাই, দেন আমরা পোখরাতে ঘোরাফেরা বাই করি। রোড পোখরা? হ্যাঁ, বাই রোড কি পোখরাতে যাই। রোড, কি রোড! তারপর ওখানে দুই পাশের পাহাড়, অনেক সুন্দর, অনেক সুন্দর। তো ওখানে তারপর যেটা হয়, প্যারাসেলিং করি, যেটা আমার ছোট ভাই করে নাই, ও অনেক ভয় পায়। জিদান কখনো অ্যাডমিট করে না যে ও ভয় পায়, তা আমি একাই করি। তো ওই করলাম, দেন আমরা কাঠমান্ডুতে আসলাম। কাঠমান্ডুতে এসে জিদান খুবই ডিসঅ্যাপয়েন্ট, বলে তুই কি রে শালা, আসলাম বিদেশে, আমাদের ডাকাতেও বেশি নোংরা। খুবই ডিসঅ্যাপয়েন্টেড। সেই ছিল নেপালের ঘটনা। তো দেশ বিদেশ ঘোরার কারণ হচ্ছে, আমি যখন মাস্টার্স করতে যাই, বাংলাদেশ থেকে আসলে ইউরোপ ঘোরাটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। বাট আমার হচ্ছে ইউকে থেকে ইউরোপ ঘোরা অনেক সস্তা। যেমন মাত্র হয়তো বা 2000-3000 টাকায় আমি ফ্লাইটের টিকিট পাইতাম আপ ডাউনে, যেটা এখনকার বাসের দামের থেকেও সস্তা। সো আমি হচ্ছে তখন বাসার টাকায় থাকা খাওয়া দিত, আমার বাসা থেকে নিতাম। বাট আমি চিন্তা করলাম ঘোরাফেরার জন্য আমি যেটা করবো, আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম। হ্যাঁ, এলএলএম করতে যাই। তো আমি একটা রেস্টুরেন্টে কাজ নিলাম, ওখানে হচ্ছে আমি ওয়েট্রেস হিসেবে কাজ করতাম। ওই টাইমে কাজ করতে গিয়ে আমি বুঝলাম যে ভাই, লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ আমি যখন রেস্টুরেন্টে জব করতাম, তখন দেখতাম সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে, ফ্রেন্ড নিয়ে আসতেছে, বার্থডে সেলিব্রেট করতেছে। আমার চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে, বিকজ আমি, আমার ফ্রেন্ড ফ্যামিলি কেউ ছিল না তখন। তো অনেক লোনলি ছিলাম তখন, অনেক খারাপ লাগতো যে কেউ নাই। বাট আমি চিন্তা করতাম যে আর 1 ঘন্টা কাজ করবো, আর 1 ঘন্টা কাজ করলে আমি সামনে এই ছুটিতে যাবো। মানে আমি এরকম টার্গেট করে রাখতাম, এভরি 2 মান্থস আমি একটা করে দেশ ঘুরতাম। যেমন একটা বলো, কোন ছুটিতে যাবে? হয়তো অস্ট্রিয়ায় ছিলাম, তারপর সেরকম লাগছিল, রাইট? হ্যাঁ, বাট আমার সবচেয়ে ফেভারিট ছিল, তোমাকে আমি একটা কন্টেন্ট দিচ্ছি এখন, রাইট? এশিয়ান স্কাই শপে তুমি অ্যাড করতেছো। আমি খুব লোনলি ছিলাম, কষ্ট ছিলাম, টাকা রাখতে হবে। তারপরে আমি গেলাম অস্ট্রেলিয়া, সেবুতার সাথে দেখা হলো, আমি এখন চাঙ্গা আছি, ভালো আছি। এই হচ্ছে তোমার কন্টেন্ট ডেলিভারি। আমি 1 সেকেন্ড, তার আগে বলে রাখি, ইনস্ট্যান্ট কিন্তু এই হচ্ছে তার ক্যারিজমা, দেখে নাও ভাই। ওকে, আমি আগে লোনলি ছিলাম, আমার কথা বলার জন্য কেউ ছিল না। আমি আয়নার দিকে তাকিয়ে আমায় বলতাম, এই মেয়ে তুমি কি করছো? তারপরে আমি চলে গেলাম টিকিট কেটে, সেখানে আমার দেখা হলো সেফুদার সাথে। এখন আমার জীবন বদলে গেল। সেফুদা, কেমন আছো? This is really good. The presence of mind, ঈর্ষণীয়। তারপর তুমি গেলে অস্ট্রিয়ার কথা বলছিলে। প্রথম যাই হচ্ছে অস্ট্রিয়াতে। অস্ট্রিয়া বললে বিধায় প্রথমে যে নর্দার্ন আইল্যান্ডে যাই, ওখানে হচ্ছে যে নর্দার্ন আইল্যান্ডে পাহাড়গুলো অনেক সুন্দর, পাহাড়ের ঢাল দিয়ে সমুদ্র, পানি, মানে খুব সুন্দর জায়গা। তো নর্দার্ন আইল্যান্ডে ছিলাম 2 দিন। আর আমি যখন কোনো ট্রাভেলিং এ যাই, আমি আসলে খুব রিল্যাক্স। জহির বলছো, তার চ্যানেল নেম বারবার বলছি, আরেকবার বলছি, আমার চ্যানেল নাম হচ্ছে ডানা ভাই জোস। ডানা ভাই লিখলেই আসবে। তুমি চাইলে আমাকে 50 টাকা দিতে পারো, কিভাবে পেট্রোনাইজ করতেছেন।
বিকজ শি ডিজার্ভ, ওরা বিখ্যাত হোক। তারপর? তো তারপরে নর্দার্ন আইল্যান্ডে যাই, ওখানে কিছুদিন ছিলাম। এরপরে আস্তে আস্তে অস্ট্রিয়া, দেন জার্মানি। আমার কিছু টার্গেটেড জায়গা ছিল যে আমি ওখানে যাবো, তার মধ্যে একটা ছিল সান্তোরিনি। So, না না, সবচেয়ে প্রবলেমেটিক মানে টাফ টাইম, একা একা যখন দেশ বিদেশ ঘুরতেছো, নিঃসন্দেহাতীত ভাবে ওইসব জায়গাগুলোতে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। বলো তো একটা বাজে এক্সপেরিয়েন্স। বাজে এক্সপিরিয়েন্স আসলে আমার অন্য এক্সট্রিমলি বাজে। আমার এক্সট্রিমলি বাজে বলবো না, আমার দুইটা দেশের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। যে বলো। প্যারিসকে আসলে আমরা যেভাবে দেখি, ভেরি বিউটিফুল প্লেস। কোনো পার্টিকুলার স্টোরি শুনতে চাচ্ছি। আমি হচ্ছে যে আইফেল টাওয়ারটা খুঁজে পাচ্ছিলাম না, তো আমি একটা বাসে থেকে নামলাম, বিকজ ওখানে সবকিছু ফ্রেঞ্চে লেখা। একা তুমি? হ্যাঁ, না তখন আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আর অশ্বিন ছিলাম, আমরা দুইটা ফ্রেন্ড মিলে গেলাম। ওইটাতে আবার একটা ফ্রেন্ড ছিল, আমি আর অশ্বিন দুজন গেলাম। তো আমরা দুইটা মেয়ে মিলে আমরা কোনোভাবে আইফেল টাওয়ারটা খুঁজে পাচ্ছি না, ম্যাপেও কোনোভাবে লোকেট করতে পারতেছি না। তো আমরা বারবার যখন ওদেরকে ইংলিশে কোয়েশ্চেন করতেছিলাম, এন্ড ফ্রেঞ্চ পিপল আর ভেরি রুড। কিন্তু ওরা আমরা তো জানি যে কালচারালি ওরা সবচেয়ে, ওরাই হচ্ছে পুরোধা কালচার। ভাই বাংলাদেশিরা বহুত ভালো, তাই তো শুনে Trust me, আসছি এতকাল trust me, না, বাংলাদেশের অনেক ভালো। রেনেসা, অমুক সমক, এগুলো গল্পই শুনছি এতকাল। এটা আসলে ওয়ান পার্ট অফ দ্য স্টোরি, বাট এত রুড মানে। আচ্ছা গল্পে যাই, তারপর বলছিলে যে জিজ্ঞেস করতেছে আমি জিজ্ঞেস করছি, বারবার কোয়েশ্চেন করছি, তারা হচ্ছে কোনোভাবে বলতেছে না। তা আমি হচ্ছে ফ্রেঞ্চ কোর্স করছে জাস্ট এতটুকু, কোমো সাবা বা সাবা বিয়েন, এই টাইপের ছোট ছোট। তো এই দুইটা সেন্টেন্স যখন বলতাম তখন তারা কথা বলতো। তখন আমি জিজ্ঞেস করলাম, ক্যান ইউ জাস্ট টেল মি ওয়ার ইজ দ্য আইফেল টাওয়ার, বিকজ আই ডোন্ট ফাইন্ড ইট। তখন ওরা চুপ করে থাকতো, কোনো অ্যান্সার দিত না, খুব রুড হয়ে যেত। আমি আমার ফ্রেন্ড মোটামুটি 1.5 ঘন্টা ঘুরে, আইফেল টাওয়ারটা খুব কাছেই ছিল, কিন্তু আমরা তো বাড়িতে নিয়ে যাবো। 1.5 ঘন্টা ঘুরে মুড়ে চিপা চাপা দিয়ে দেন আমি গিয়ে আইফেল টাওয়ার পাই। দ্যাট ওয়াজ আ ব্যাড এক্সপিরিয়েন্স, মানে আমার খুব একটা পছন্দ হয়নি এই জন্য যে মানুষ এত রুড হওয়ার কি আছে। দেন লাস্ট আমি হচ্ছে ঈদের টাইমে এতে যাই, টার্কিতে যাই। টার্কির জায়গাটা ইজ আ ভেরি উইয়ার্ড প্লেস। লাইক আমরা এখানে যে বলি ইফটিজিং হয়, টার্কিতে অনেক বেশি হয় জিনিসটা। তাই? টার্কিতে আমি অনেক একা ঘুরছিলাম, সো দেয়ার ওয়াজ আ ভেরি টিপিক্যাল গাইজ এসে। ইউরোপিয়ান কান্ট্রি, ওদের তো পুরো ওইভাবেই তৈরি হয়। আমার কথা হচ্ছে, ভাই তোদের টার্কিশ মেয়েরা তো বহুত সুন্দর, তুই আমাদের লাইন মারতেছিস Exactly. কেন? আচ্ছা কি করে, কি করতে? খুবই টিপিক্যালি এসে আর ইউ সিঙ্গেল ইউ আর অ্যালোন, কামিং টু নাইট। ইংলিশে সেন্টেন্সও বলতে পারি না, সাচ এ টার্ন অফ। তুই বাট ইংলিশে একটা সেন্টেন্সও ঠিক মতো বলতে পারছিস, তুই কি করবি আমার সাথে? কিন্তু বাইরে তো অনেক সুন্দর দেখতে, চোখগুলো নীল নীল। মানে হ্যাঁ, ওই যে থাকে না কিছু মানুষ দেখতে ভাল লাগে, মুখটা খুললে মনে হয় মাকাল ফল। এক্স্যাক্টলি, মুখটা খুললে মনে হয় মাকাল ফল। সো এই জন্য টার্কিতে একটু ডিফিকাল্ট ছিল। সো টার্কিতে যারা আসলে তোমার অ্যাপ্রোচ কি ছিল? বাংলাদেশে তো খবর ছিল ও ছেলেকে পিটাইছো তুমি একটা সার্টেন এজ পর্যন্ত, কি করছো টার্কিতে? তো তখন আমি বলছি, নো আই এম নট অ্যালোন, আই এম উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি আবার খুব বিরক্ত, নো আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ, এরকম খুব বিরক্ত এর বলে চলে যেতাম, কারণ ওর মায়ের দিলে জেলখানা নিয়ে গেলে আমাকে কে উদ্ধার করবে? ওরা তো বুঝবে না। ওকে, তারপর সো টার্কি আর এটাতে এক্সপেরিয়েন্স, এই দুটো একটু বাজে গুড এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স। আর সবচেয়ে গুড এক্সপেরিয়েন্স আমি বলবো যে পৃথিবীর এক একটা জায়গা এক এক রকম সুন্দর, এবং যেমন কয়েকটা? আই রিয়েলি উইশ আমি আসলে এক একটা জায়গার সানসেট এক এক রকম সুন্দর। যেমন আমি সান্তোরিনিতে যখন যাই, এটা আমার ড্রিম প্লেস ছিল যাব। তো একটা সাইডে তো পুরা সাদা বিল্ডিং এবং নীল নীল ছাদ, এবং ওই টাইমে সানসেটটা হয়, এন্ড এভরিওয়ান স্টার্ট কিসিং দ্যাট টাইম। তো এত সুন্দর ছিল, আমি তখন একা ছিলাম। বল ভাই, আমরা তো গরিব আদমি, না করেছি না দেখেছি, ট্রাভেল করি। তো তখন হচ্ছে যখন সানসেটটা হয়, সানসেটের টাইমে ওরা রেডি হয়ে থাকে। হ্যাঁ, একদম রেডি হয়ে থাকে যে সূর্যটা ডুববে, and আমার everyone কোন will start ইন্টেনশন নাই, আমি kissing. অভিনয় করতেছি যে হোয়াট গোনা হ্যাপেন হিয়ার, লাইক এরকম রেডি হয়ে আছে, রাইট? হ্যাঁ, যেমনি সানসেট হয়তো এরকম কোমর ধরে আছে, রোমান্টিক, এরকম কাঁধে মাথা দিয়ে ও আছে। আমাদের মতো এরকম Sunset গরিব হচ্ছে- টাইপের না যে রেডি হয়ে আছে, না রেডি, 1 2 3 অ্যাকশন এরকম বলে না, এরকম না, ওরা ফিলে আছে মোমেন্টাম। যখন এই দেন এই। হ্যাঁ, মানে Okay. হচ্ছে মানে the place is আমাদের very এই beautiful. কারণে হয় না, আমরা একদম আমাদের কেমনে হবে? আমাদের করার আগে যে আমাদের ওয়েডিং এর ছবি তুলে, কেউ যদি ওয়েডিং এর ছবি তুলে, বউ 2বার হাত তুলে, মা বিষয় না, হয়তো একটু বউ পাগল হয়ে গেছে। So, আমাদের এখানে ছবি তুলতে গেলেই এত কথা বলে, ওইসব তো দূরের কথা। কি So, হয় এটা- নরমালি ছবি তোলার সময়? ছবি তোলার সময় যেটা হয় হয়। সেটা হচ্ছে, আমি আমার কাজিনদেরকে বা ফ্রেন্ডদেরকে দেখছি বিয়ে হয়তো বা ছবি তুলতেছে, যেটা হয় টিপিক্যাল একদম হাত ধরে ঘুরতেছে বা এরকম মাথা আর ধরে আছে, খালারা কি ধরে বলে? আছে। ফুপুরা উমা বিয়ে করতে না করতে বউ পাগল হয়ে গেছে, বউ মনে তাবিজ করছে, এটা বলতে থাকে। তারপরে মেয়েদেরকেও বলতে থাকে, উমা বেলাস বেশরম মাইয়া, উমা হিতে শরম নাই, হিতে জামাই কোলে উড়ি যা। এটা খুব টিপিক্যাল একটা কথা বলে, উমা রায় তুই তো না জামাই কোলে উড়ি যা। এটা কেন করে না? এটা কি তার কষ্ট? কেন কালে কালে অনেক বেলা হলো, কেন আবার রিটার্ন ব্যাক করে ওই সময়টাতে যাওয়া হয় না? এটা ফিরিয়ে আনতে চায় সেও, তাই তো?
ওকে, আমরা শুনছিলাম সবচেয়ে গুড এক্সপিরিয়েন্স। ওরা রেডি হয়ে আছে এরকম হাবাত্তা টাইপের না, হ্যাঁ। নরমাল একদম ফিল কুল টাইপের। এমন ভাবে মোমেন্টাম গুলো ক্রিয়েট হয় যে ইট উইল দেন মেক ইউ ফিল সুইট। সানসেট দেন Then কিস। kiss. ফিল এটা- কেমন আসে আসলে? এক্সট্রিমলি মানে রোমান্টিক আমি ফিল। তখন আমি ওখানে vulgar বা কোনো negativity কোনো জায়গা নট নেই। অ্যাবাউট দ্য ভালগার থিং। বাহ। ভালগার একটা জিনিস, আর এই জিনিসটা দেয়ারস আ এত বিউটি precious মনে হচ্ছে না? হ্যাঁ, সো বিউটিফুল টু সি দেম। তখন মনে হয় যে আই উইশ আই কুড হ্যাভ সামওয়ান। আমারও এরকম মনে হচ্ছে, তখন আমি একা ছিলাম, মানে বিকজ আমি একাই ট্রাভেল করছিলাম। তো আমার তখন মনে হলো আরে আমার সাথে যদি একটা থাকতো ভালোই হতো। মানে ওই টাইমটাতে খুব লোনলি ফিল হয়। দেন হচ্ছে এক এক জায়গায় সানসেট এক এক রকম। সেটা হচ্ছে টার্কিতে যখন যাই, টার্কির হচ্ছে যে আমি বেলুনে যখন উঠলাম, হট এয়ার বেলুন, ওইটা আমার একটা ড্রিম প্লেস ছিল। দেন আমি ভেনিসে যখন যাই, ভেনিস আমার একটা প্লেস ছিল যে আমি ভেনিসে যাবো। কিন্তু গিয়ে দেখলাম যে আমাদের এলাকায় পানি জমলে যেরকম হয় ভেনিসটা ওইরকম। ইট ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টিং। মিরপুরে পানি জমলে যেরকম হয়। তাই, Exactly, আমরা যে exactly. স্বপ্ন দেখি ভাই মানে যা দেখছি তা না, ব্যাপারটা আসলে তাই। এখন আমি এত জায়গায় ঘুরে আমার যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের যে জিনিসটা আমরা আসলে চেরিশ করি না, বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। খালি প্রবলেমটা এখানে আমরা যেখানে যাব আমাদের অনেক সুন্দর লাগবে, সুন্দর লেগে আমরা চিপস খাবো, প্যাকেটটা ফালাই দিব। সো পুরো জায়গাটা আমরা ধ্বংস করে ফেলি এগুলা করে। বাইরে এই জিনিসটা হয় না। দে ঠিকই তো ডেফিনেটলি বলছে, মেইনটেইন দোজ রানা, থিংস। যে Rome was not a built in a day, এটা তো 50 বছর আগে পড়ছি, ওরা তো পিছিয়ে গেছে। Right. তার আগে কত মানুষ জায়গা করে নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে গুড এক্সপিরিয়েন্স কোন কোন জায়গায়? বাংলাদেশের সত্যি কথা বলতে বাংলাদেশে আমার পাহাড় খুব ভালো লাগে। আমি ব্যাক টু ব্যাক একটু র্যাপিড ফায়ার কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর, আমার পাহাড় খুব ভালো লাগে। ইউ শুড অ্যানসার ইন আ সেকেন্ড। Definitely. র্যাপিড ফায়ার গোয়িং অন। ইয়েস। মিডিয়া সার্কিটের সবচেয়ে সাহসী মানুষটাকে নিয়ে, ছেলে বা মেয়ে বলিনি, আমি বলেছি লিটারালি সাহসী মানুষটাকে নিয়ে র্যাপিড ফায়ার। Yes. আমিও কিন্তু প্রিপারেশন নাই, আমি জানিও না যে কি কোশ্চেন করব। কাপিল শর্মা টাইপ যে আমি ওটা নিয়ে আপনার বসছি। জন্য র্যাপিড ফায়ার। আমার জন্য কোয়েশ্চেন, র্যাপিড ফায়ার অ্যানসার। এক্স্যাক্টলি ইনস্ট্যান্ট কোশ্চেন করতে হবে। হ্যাঁ শিওর। সবচেয়ে ভালো লাগার জায়গা বাংলাদেশে, এই যে এক সেকেন্ড পার। বান্দরবান, সবচেয়ে ভালো লাগার জায়গা বিদেশে? সান্তোরিনি। শালা আরমান মানুষকে কোশ্চেন করা বসে, সান্তরণী এখন কোথায় কি বিষয় আমি তো ফিলই পাচ্ছি না। গ্রিসে। গ্রিসে। ওই যে হলিউড বলিউডের মুভিতে যে সাদা জায়গা, সাদা আচ্ছা, জায়গা, আচ্ছা, সাদা ওই building গ্রিক দেখায়। দেবতা। তুই তো আগে আছিস বেটা। আচ্ছা, পরিবারের মধ্যে সবচেয়ে ভালো লাগার মানুষ? আমার মা। সবচেয়ে অভিমানের জায়গা? আমার মা। প্রিয় রং? নীল। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। ভালোবাসা নাকি বিশ্বাস? বিশ্বাস। মহব্বত নাকি ইশক? ইশক। শালা তো ট্যালেন্টেড। আমি তো আটকায় যাবো তো। এই জন্য তো বললাম আপনার জন্য র্যাপিড এরকম ফায়ার আমার answer জন্য। তো আমি আশা করিনি। আমি একটু পরপর কানে কানে বলে দিব। মহব্বত নাকি ইশক? ইশক আসলেই তো, যেখানে আর ছাড়ার কোনো সুযোগ নাই। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টার সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। খোদার দিদার হলে বান্দার আর চাওয়া পাওয়ার থাকে কি? তাই বলো শুধু ভালোবাসা, শুধু ভালো লাগায় ভালো থাকা যায় কি? সেটা হচ্ছে ইশকের ডেফিনেশন, যে জিনিসটা চেয়ে নিয়েছে। এক্সট্রিমলি ট্যালেন্টেড তুই ভাই। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। খোদার দিদার হলে বান্দার চাওয়া পাওয়ার থাকে কি? আচ্ছা আমি কই চলে গেলাম? আচ্ছা ওকে, তোর সেরা প্রোগ্রাম? সেরা প্রোগ্রাম আজকেটা বলতে হবে বিকজ এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। সো ফাইনালি আমি আসি। তালবাজ। আগে আগে কি হতো না, আমি না, কলেজ ঠিক, লাইফে যে প্রেম 10 এ করতাম। 0 না, এটা বলি, এটা তাল কেন মারতেছে। বলি? এই জিনিসটা না আমরা না না বুঝবো। সরি, এটা তেল আমরা বুঝবো মারতেছে। কারণ আমি ছোটবেলায় যখন না, তেল মারতেছে। কলেজে প্রেম করতাম তখন আমি চিন্তা করতাম যে একদিন আমি যাবো সেরা ইন্টারভিউ জায়গা। আমি বহু আবেগে- ইন্টারভিউ দেখে রিসার্চ করে এখানে আসছি। সেরা ইন্টারভিউ সেরা ইন্টারভিউর জায়গা আমি বলবো যে এখনো হয় নাই বিকজ সব জায়গায় টিপিক্যাল কোয়েশ্চেন। সোফার। সোফা এখন তো এটা বলতে হবে বিকজ সব জায়গায় আমাকে ডানা ভাই হয়ে ওঠার গল্পটা জিজ্ঞেস করে, আপনি আমাকে জিজ্ঞেস করেন বিকজ ইউ অলরেডি রিসার্চ অ্যাবাউট ইট। তাল মারতেছে। সত্যি কথা বললাম। তাও তাল মারলেও কে তাল মারতেছে সেটা বুঝতে হবে তো। একদম। বাংলাদেশের সবচেয়ে স্পন্টেনিয়াস মানুষ বলেছি, ছেলে বা মেয়ে বলিনি। দারুণ সুন্দর এবং এক্সট্রিমলি ট্যালেন্টেড। যেটা ক্যামেরায় বোঝা যায় না কিন্তু ক্যামেরা বোঝা যায় না, বাস্তবে ক্যামেরা কিন্তু বেশি। 50%, 30%, 120% সামনাসামনি। মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে কথা বলছে না, এই কারণে আমরা যারা কালা আদমি কমপ্লেক্সে ভুগি তাদের জন্য একটু প্রবলেম। কিন্তু আপনাকেও কিন্তু হ্যান্ডসামই বলা যায় Hey, বিকজ মানুষ come বলে on. টল ডার্ক হ্যান্ডসাম। একদম ওই জিনিস। এক্স্যাক্টলি। এই লাইনটা কি আমাদের জন্য তৈরি হয়েছে?
ও বাই দ্য ওয়ে, আমার গোল্ড কিন্তু ভুলে যাস না একবার। এটা কি চলতেছে না মার্কেটে তোদের ইয়াং এখনো মেয়েদের জন্য? এখনো চলছে? একদম। আচ্ছা, আমি ঢাকা রাখতেছিলাম ডানার জন্য যে এগুলো আমাকে খ্যাত না মনে করে আবার। না না, এগুলো আমি কিছু মনে করি না, আমার মা গোল দেখলে খুশি হয়। ওকে খালাম্মা, ওকে। আবার চলে যাচ্ছে আমরা 1 to 1 ব্যাক টু ব্যাক র্যাপিড ফায়ার। এক্সট্রিমলি রোমান্টিক মোমেন্ট কার সাথে? সিরিয়াল অনেকজন বলতে আসলে দুইজন স্পেশালি, আমি তিনজনও না। স্পেসিফিক্যালি আসলে কোন একটা মানুষের কথা বলবো না। আমার স্বপ্নের মুহূর্ত হচ্ছে বৃষ্টি হচ্ছে, রিকশার হুড ফালানো, আমরা দুটো মানুষ আসলে ভিজতে ভিজতে যাচ্ছি, আমার হাতে কল্পনা বেলি বা ফুল। ঘটছে এটা নাকি না, কল্পনা? এটা এখনো হয় নাই। কল্পনা। আমার হাতে বেলি ফুল, আমি শাড়ি পরা, আর ওই মানুষটা পাঞ্জাবি পরা। ওকে। বাংলাদেশে সিনেমার যদি আমি নায়কদের মধ্যে রেটিং করি, শাকিব খান, সিয়াম, লয়ার কারণে সিয়ামকে বলবি এটা ঠিক হবে না, আরফিন শুভ রেটিং ইন টার্মস অফ লুক। ইন টার্মস অফ লুক, ইন টার্মস অফ অ্যাক্টিং যদি বলি, 1 নম্বর সাকিব খান, 2 নম্বর সিয়াম, 3 নম্বর আরিফিন শুভ। আর লুক? লুকের ক্ষেত্রে আরিফিন শুভ, সাকিব খান, দেন সিয়াম। ওই দেখ, সব শুধু এই যে আদানির ওই গোল্ড দিয়ে যে লোহা দিয়ে যে না, আমার ভালো লাগে আরিফিন পেটের যে শুভকে। বিস্কিট বানাইছে না, লোহা আমদানি করে, আদানি তো ধরা খাইছে শেয়ারে। কিন্তু আরিফিন শুভ তো সুন্দর। আরে বেটা, এই যে তোরা এই যে গোল্ড প্লেট বানাইছে, ওর গোল্ডের না, ওর ভুঁড়ি থাকলে আমার ভালো লাগে। ও সুন্দর, ওর একটা চার্ম আছে। আচ্ছা ঠিক আছে, আরফিন শুভ আমিও পছন্দ করি, আমিও তো ফ্যান। মাঝে মাঝে আমার মনে হয় যে আমি ইনজেকশনে চেঞ্জ হওয়ার বান্ধবী হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। মেয়েদের মধ্যে ইন টার্মস অফ লুক, পূজা চেরি এবং আপনিও খুঁজে পাচ্ছেন না, আমি খুঁজে পাচ্ছি কারণ আমার কো অ্যাঙ্কার ছিল বহুদিন, ওর কথা বলবো কিনা আমি ভাবতেছিলাম। নুসরাত ফারিয়া এবং জয়া হাসান কথা বলবো আমি। আচ্ছা, 1 নম্বর ডেফিনেটলি জয়া হাসান, 3 নম্বর লুক বলেছি জয়া হাসান। আমি 1 নম্বরে জয়া হাসানকে দিব। জয়া হাসান, নুসরাত ফারিয়া, দেন পূজা চেরি। ইন টার্মস অফ স্মার্টনেস, লুক, অ্যাক্টিং বলিনি। ইন টার্মস অফ স্মার্টনেস, জয়া হাসান, নুসরাত ফারিয়া, দেন পূজা চেরি। ওকে। শাকিব খান বলেছি বিভিন্ন ক্রাইটেরিয়া তোমার জন্য ইম্পর্টেন্ট। ওর সাথে আরেকবার ওই $1 মিলিয়ন কোয়েশ্চেন, সিনেমার যদি অফার আসে সিনেমা করবে কিনা? তুমি অলরেডি ওয়েব সিরিজ করেছো একটা রিসেন্ট, হ্যাঁ, এবং খুব বিখ্যাত একজন ডিরেক্টর তত্ত্বাবধানে, কি নাম ওনার? রুবায়েত মাহমুদ। রুবায়েত মাহমুদ। সো সিনেমা যদি রুবায়েত মাহমুদের তত্ত্বাবধানে শাকিব খানকে নিয়ে করা হয়, করবে কিনা? অবশ্যই করবো। উত্তর নাই। প্রেগনেন্ট হবো না, বিকজ সেফটি ইজ এভরিথিং। ওকে ওকে, আমরা কিছু টেক্সট নিয়ে নিই এবং তারপরে আমরা হয়তো ব্যাক টু ব্যাক আরেকবার র্যাপিড ফায়ার করে অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো। ওকে, হাফিজ আলমিন আছে জয়েন করে 15 বছর ধরে শুনছি এই প্রোগ্রামটা, আজকে প্রথমবার দেখলাম। সো খুব চমৎকার একটা দিনে আপনি আজকে প্রোগ্রামটা দেখলেন, যেদিন দাদাকে হচ্ছে target করেছি সব কিছু। রাইট। ওকে, হারুনুর রশিদ আছে জয়েন করে, দেন ডানা আপু, চুরি করে ধরা পড়েছেন কখন, এমন কোনো গল্প আছে? চুরি করে ধরা পড়তে আমাদের স্কুলের ওখানে একটা জামরুল গাছ ছিল, তো আমার একটা ফ্রেন্ডকে উঠাই দিছি। তো দারোয়ান যখন দৌড়ায় আসতেছিল, আমরা এত খারাপ, আমরা ওই ফ্রেন্ডকে ওই দেয়ালের উপরে দাঁড় করে আমরা দৌড় দিয়ে চলে গেছি। আরেকটা ফ্রেন্ড আমাকে, ও দৌড়াচ্ছে, ও দৌড়ায়, বলছে দোস্ত আমাদের দাঁড়ানো দরকার, তো দাঁড়াই, আমি তুই দাঁড়া না। তো আসলে এরকম এই টাইপের, বাট ওইরকম টিপিক্যাল কখনো চুরি করা হয়নি। আচ্ছা, হাসিব বলেছে ডানা আপু আপনার এখন প্রেম সম্পর্কে জানতে চাচ্ছি, আচ্ছা, তুমি কি আমরা এখনো জীবনে প্রেম আসবো? করতেছো? না, এখন আমি আসলে এখনকার আমার প্রেমটা হচ্ছে আসলে স্বপ্নের একটা প্রেমের মতো। আসলে আমি ওই খুবই গল্পটা রোমান্টিক একটা পরে মানুষ। আসতেছি। আচ্ছা, এটা আমি বলবো। আচ্ছা, দেন আমাদের সঙ্গে জিনিয়া আছে জয়েন করে, জিনিয়া আপু সেম ডানা ভাইয়ের প্রেম সম্পর্কে জানতে চাচ্ছে। ওরে প্রেম রে। হাফিজ আলামিন আছে জয়েন করে, দেন বিলাল আছে জয়েন করে, দেন আমাদের সঙ্গে তামজিদ আছে জয়েন করে, লালমনিরহাট থেকে মোজাহিদ আছে। ওকে ডান, কমা। এবার নেগেটিভ কিছু কমেন্ট, আমার নেগেটিভ কমেন্ট পাওয়া যায় নেগেটিভ না আমার কমেন্ট পেজে, এটা একটা আজকে প্রবলেম। যেটা হয়েছে, আরিফিন শুভকে নিয়ে এসেছে, কিন্তু ডানা ভাই জোসকে নিয়ে, গুরুকে নিয়ে, আমাকে নিয়ে, তিনজনকে নিয়ে আসেনি। আরিফিন শুভকে একটা ছোট্ট করে না, একটা ওইটা আমরা বলেছে, deserve করি আমাদেরকে না। কিছু বলেনি। কখনো আর আজকে- নেগেটিভ আসে না, আমি চাই পড়তে, আসে না কেন জানি আমাদের বাহ, পেজে। that's a very good thing যে না, if you- আপনার টিজি গুলো খুবই ভালো। if They're you very explore nice. my every comments, every program, তুমি আমি কখনোই দেখতেছি। পাবে না খুঁজে। কেন যে করে না জানি না, ওরা মনে হয় বিনয় করে বা দয়া করে, তাও যদি থাকে 2-3টা। না, আমি এতক্ষণ বসে দেখলাম একটাও নেই, শুধু হাসিবের আজকে বার্থডে বলেছে ওনাকে একটু wish করে অনেকবার দিতে। বলেছে হাসিব, একদম মন প্রাণ পাগল করা শুভেচ্ছা তোমার জন্য। তুমি বলেছো যে বহুবার, হান্ড্রেডস অফ টেক্সট তোমার আমি দেখেছি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা বাবজান, অনেক দোয়া করি তোমার জন্য, জীবনটাকে অনেক বড় করে বাঁচো এবং বহু মানুষের ভালোবাসার কারণ হও, অন্তঃস্থল থেকে তোমার জন্য এই প্রার্থনা করছি। আমরা ডানার কাছে ওর জীবনের বর্তমান অবস্থা শুনতে শুনতে বিদায় নিব, বাট ডানার জীবনের বর্তমান প্রেম, বর্তমান ভালোবাসার কথা আসলে আমি লিটারেলি শুনতে চাই না।
শুনলে কার কি হবে জানি না, আমার মধ্যে রক্তের ভিতরে মানে কি বলবো, মানে রক্তক্ষরণ হবে। কারণ এই মানুষগুলোকে জীবনে ছুঁয়ে দেখতে পারবো না, ছুঁয়ে দেখতে চাইও না। এই মানুষটাকে লিটারেলি কল্পনাতে পাশেও বসাতে চায় না, বাট এই মানুষটাকে প্রাণ ভরে ভালোবাসতে চায়। সেজন্য কারোর সাথে ওর দৃশ্যপট আমি কল্পনা করতে পছন্দ করব না। সেম গোজ টু দ্য অল ফিতরত, যারা বয়েজ ওখানে আছে ফটকাবাজ টাইপ, সবারই একই অবস্থা। সেই কারণে আমি চাই না যে ওরা কোনো উপলক্ষ পাক যে ডানা ব্লকড। সেই কারণে আমি তার ব্যক্তিগত ওই জীবনগুলো আমি শুনতে চাচ্ছি না, লিটারেলি ওটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি। কারণ যে এরকম ভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিন তো বটে, আমি ইন আদার সেন্স বলতে পারি প্রকৃতি যার প্রশ্নে এতখানি ব্লেসড, অনেক ফুরসত নিয়ে যে মানুষটিকে এত ট্যালেন্ট দিয়েছে, যে এখন ট্যালেন্ট বিতরণ হবে, ডানা কোথায় রে, তোর সবসময় এর পাকনামি, কাছে আয়, দিল আর মাথায় ব্রেন। এই এখন কালার বিতরণ হবে, ডানা কোথায় রে, কাছে আয়, তোর কই কি করিস তুই, ওই ওখানে গিয়ে আমরা পারতেছিস না, কাছে আয়, দিল ওকে ব্রেন, ওকে দিল কালার, ওকে দিল হাইট, ওকে দিল লুক। আমরা ঠেরা গ্যারি বাংমি, ওনার ওখানে সময় চলে গেছে স্রষ্টা, তখন এই সেই করে কোন রকমে পলিমাটি দিয়ে আমাকে বানায় লামছাম করে। সো যার প্রশ্নে প্রকৃতি ব্লেসড, সেই মানুষটাকে নিয়ে কল্পনা করার অধিকার বলা ঠিক হবে কিনা জানি না, বাট সবারই আছে। সো ফ্যান্টাসিতে সবাই থাকুক, এরকম একটা স্পন্টিনিয়াস অদ্ভুত সুন্দর দেখতে মেয়েটিকে নিয়ে সবাই তার মতো করে ভাবতে থাকুক, সেটি যেন ছন্দপতন না ঘটে। সেই কারণে ব্যক্তি জীবনে কার সাথে সে এঙ্গেজড, কার সাথে তার ব্যক্তি জীবন চলতেছে, সেটা আমি আসলে লিটারেলি শুনতে চাচ্ছি না। এবং আমি চাই না আচ্ছা না, সেটাও একটা মিস্ট্রি থাকুক, বিকজ আমি আসলে আমার ম্যারিড লাইফটা খুব বেশি পাবলিকলি আনি না, কারণ আমার আসলে শুনি তাহলে বলেই যখন নট রিয়েলি এটা আসলে আমি পাবলিকলি আনি না। আমি শুধু এখানে না, আমি চাচ্ছিলাম যে কখনোই জানা না শুনবি এই মেয়েটাকে নিয়ে ফ্যান্টাসিতে থাকুক না। ফ্যান্টাসিতে থাকার আমাদের উপলক্ষ খুবই কম বাংলাদেশে, বাপ আমাদেরকে ভাড়া করে প্রিয়াঙ্কার কাছে যাইতে হয়। আমি কেন পার্সোনালি আনি না, এইটাই তোমাদের জন্য এটা সিজন 2 আরেকদিন আমার হবে, ডানা আরেকদিন বলবো। বয়স হয়নি তো, ছোট মেয়ে হ্যাঁ করে বলে দিল। কারণ আমরা ফ্যান্টাসির জন্য ভাড়া হয়ে আমাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগে। ক্যাটরিনাতে ফ্রি আছিস, হ্যাঁ একটু ভাববো তোরে নিয়ে। এগুলা সবাই যখন ভাবতে পারে, এগুলো ওকে। সো দিস ইজ অল অ্যাবাউট, আর আমরা একটু ডানার বর্তমান জীবন, পার্সোনাল লাইফ এবং বর্তমান ভেঞ্চার কোন কাজের মধ্যে আছে সেগুলো শুনতে শুনতে বিদায় নিব। এবং আমি এখন অফ যাচ্ছি আগামী 5-7 মিনিট। ইটস অ্যাবসলিউটলি ইয়ার্স, তোমার ভিউয়ার্স এবং তোমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেভাবে যা বলতে চাই বলতে বলতে প্রোগ্রাম শেষ করে নিয়ে আসবো। বর্তমানে আসলে তেমন কাজ বলতে আমি আসলে আমার অফিসে কাজটাই অনেক সিনসিয়ারলি করতেছি, বিকজ আমি হচ্ছে টফিতে যেহেতু কাজ করি, সো প্রতিদিনই আমার শুরু হয়। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন, স্পেশালি ওয়ার্ল্ড কাপের সময় তোমাদের যে ভূমিকা ইজ রিয়েলি প্রেজওয়ার্দি। থ্যাংক ইউ সো মাচ। সো টফিতে কাজ করছি আমি আজকে, ইটস বিন লাইক 7 months, বাট ইট ফিলস লাইক আমার এই জায়গাটাতে আরো আগে আসা দরকার ছিল, বিকজ আই রিয়েলি লাভ দ্য সেক্টর। এজেন্সিতে জব করা বা এই যে কন্টেন্ট নিয়ে কাজ করা, এটা আমার কাছে মনে হচ্ছে, আমি পড়াশোনা করি নাই কোনোদিন, কিন্তু প্রবাবলি মানে কাজ করতে করতে আমার মাদার কোম্পানি তো রবি নাকি বাংলা লিংক। আমি যেহেতু গ্রামে নিয়েছিলাম 19 years, আমরা যখন বায়োস্কোপ প্রমোট করতাম, বাট ট্রফি স্পেশালি ওয়ার্ল্ড কাপের সময় দেয়ার ওয়াজ বুম। এক্স্যাক্টলি, সবাই ওই ওয়ার্ল্ড কাপের টাইমটাতেই আসলে সবাই টফির ব্যাপারটা খুব ভালোভাবে জানে। ওকে, তারপর সো অফিসে কাজ করছি ইউজিসি ম্যানেজার। আই এম সরি। আচ্ছা, ইউজিসিটা বেসিক্যালি হচ্ছে টফির দুইটা পোরশন, একটা হচ্ছে ভিওডি যেখানে হচ্ছে মানুষ নাটক সিনেমা দেখতে পারে, আরেকটা হচ্ছে মানুষ ইউটিউবের মতো কন্টেন্ট দিতে পারে। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে, লাইক হচ্ছে টাকা দিচ্ছে ইউটিউব ফেসবুকের মতো, এবং ইউটিউব ফেসবুকের থেকেও বেশি টাকা দিচ্ছে। সো অলরেডি আমরা টাকা ডিসবার্স করা শুরু করে দিচ্ছি, এন্ড উইচ ওয়াজ লাইক আমার কাছে যেটা ভালো লাগে যে এটা একটা ইটস আ পার্ট অফ দ্য হিস্ট্রি, লাইক বাংলাদেশের প্রথম প্ল্যাটফর্ম। এটা হচ্ছে পার্ট অফ দ্য হিস্ট্রি যে বাংলাদেশের প্রথম মনিটাইজেশন অন করলো একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে টফি। সো সাকসেসফুলি উই আর ডিসবার্সিং অল দ্য পেমেন্টস। সো টফিতে ওই পোর্শনটাতে কাজ করি, সের সাথে ওখানে মার্কেটিং এর কাজও করি, ওখানে প্রমোশনের কাজও করি। সো মার্কেটিং প্রমোশনের কাজ করতে গিয়ে মনে হলো যে আমার এই জায়গাটাতে পড়াশোনা নাই, সো আমার খুব ইচ্ছা যে আমি সেকেন্ড মাস্টার্স করবো, উইচ ইজ অন ডিজিটাল মার্কেটিং। এটা শুনে আমার ছোট ভাই খুবই বিরক্ত হয়ে গেছে যে একটা মানুষ এত পড়াশোনা করার শখ কেমনে জাগে। সো আমার ইচ্ছা আছে যে আমি সেকেন্ড মাস্টার্স করবো একটা, সেটা দেশের বাইরে থেকে করার ইচ্ছা আছে। আরবার সেকেন্ড মাস্টার্স করে দেন আই উইল গো ফর মাই পিএইচডি, প্রবাবলি বিকজ আমার এই সেক্টরটাতে আমি অনেক ইন্টারেস্ট পাচ্ছি। সো আমি এই জন্য হয়তো বা লয়ে পিএইচডি করবো না, আমি প্রবাবলি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল কোনো কিছুর উপরে আমি পিএইচডি করবো, এটা আমার ইচ্ছা আছে। সো এটা হচ্ছে আমার ফিউচার প্ল্যান। আর চাকরি বাকরি চলতেছে, সেই সাথে কন্টেন্টও চলতেছে। কন্টেন্ট এটা আসলে করতেই হচ্ছে, বিকজ হচ্ছে আই লাভ টু ডু কন্টেন্টস। আমি যে একদম খুব প্রিপারেশন নিয়ে আজকে আমি কন্টেন্ট বানাবো এমন না, হয়তো আমি বাসার ছেঁড়া কাপড় পরে আসি, ছেঁড়া জিনিস পরে আসি, আমি ওইভাবে বানাই। আমি কখনো যে সবসময় মেকআপ টেকআপ দিই, আমি মেকআপ অবশ্য দিইও না, আমি আইলাইনার
আইলাইনার দিই, লিপস্টিক দিই। লিপস্টিক আমি মনে করি 2 বছর ধরে দেওয়া শুরু করছি। আমি সাজিও না, এমনই ছিলাম। এবার আমি বিয়ের সাথে গেলেও এরকমই থাকে। তো আসলে মেকআপ টেকআপ দিয়ে আসিনি, এরকম নর্মালি থাকি। এটা কারণ অনেক গালিও দেয়, কিরে তোর চেহারা বৃষ্টি কেন বুটকি, সো এরকম অনেক কথা বলে, বাট ইটস ওকে বিকজ আই লাভ মাই সেলফ। ফোন নিলে নিতে পারো। বিকজ আই লাভ মাই সেলফ। আমি সবসময় একটা কথা বলি যে আমরা কাকে ভালোবাসলাম না বাসলাম না, তার থেকে বড় কথা আমার নিজেদেরকে ভালোবাসা ডানা দরকার। কেন মানুষ পছন্দ করেছে কন্টেন্ট ক্রিয়েশনে? অনেকে চিন্তা করে। তোমার অবজারভেশন কি? কেন কন্টেন্ট ক্রিয়েশনটা পছন্দ তোমাকে করে? পছন্দ করছে কেন? আমাকে কেন করে? আমাকে করে যেমন অপছন্দ করে অনেকে, বাট পছন্দের কারণটা বলি। পছন্দের কারণটা হচ্ছে আমি যখন অনেক টেক্সট পাই, তো অনেক মেয়ে দেখা যায় যে আমি টেক্সটের কথা বলিনি, ইগনোর তোমাকে কেউ করে না। পছন্দ বা অপছন্দের ছলে সবাই তোমাকে ভিউ করে, হ্যাঁ। ইগনোর তো আর করে না। কেন কেন করে? বিকজ হচ্ছে যে টিপিক্যাল বাংলাদেশি যে মেয়েরা, টিপিক্যাল মেয়েরা থাকবে যে চুপচাপ, এত কথা বলবে না, এত লাফাবে না। আমি হচ্ছে মানে দিস ইয়ার আই উইল স্টেপ ইনটু 30, বাট স্টিল আমি এখনো রাস্তায় নাচতে মন চাইলে আমি নাচলাম, রাস্তায় গান গাইতে মন চাইলে আমি গান গাইলাম। So, আমি অলওয়েজ আমার উইশটা ফুলফিল করি, আমার যেটা ভালো লাগে সেটাই করি। যে ও কি কি কথা বলতেছে, কি বলতেছে? নিজের মনকে প্রায়োরিটি দেয়া, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে। আমরা প্রতি মুহূর্তে যে জিনিসটাগুলো নিয়ে ভয় পাই, মানুষ ছেলে কি হয়ে বলবে, আরো মেয়ে হয়ে সেই কথাগুলো প্রতি মুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে বা চোখে চোখ রেখে বলার সাহস রাখে। আমি অমক করতেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমি মানা করতেছি, ও বলে দিচ্ছে বিয়ে করেছে, আমার 30 চলতেছে, আমার এই হচ্ছে, আমার ওই হয়েছে, আমি আগে এই করছি, আমি সেই করছি। যে নিজেকে এভাবে চেঞ্জ করতে পারে, তার তো আর হারানোর কোনো ভয় নাই না। একদম না। সো এরকম র, আনকাট, আনসেন্সার্ড মানুষকে পাওয়ার জন্যই তো গোটা পৃথিবী এখন মুখিয়ে আছে। এখন কিন্তু কেউ প্লাস্টিক বিউটি কেউ চায় না, No. সবাই চায় র বিউটিফুলনেস, রাইট? কারণ সবাই জানে যে খনিতে নামতে হবে সোনা বা হীরার দেখা পেতে গেলে, যেখানে একটু মায়লা গায়ে লাগতে হয়। এজন্য র জিনিসগুলো এত বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস আমার ধারণা সে ইম্পর্টেন্ট। তুমি কি মনে করো না, কন্টেন্ট এটা ক্রিয়েশন? আমার কাছে মনে হয় মানুষজন আমাকে পছন্দ করে বিকজ আমার মধ্যে গার্লস নেক্সট ডোর একটা ফিল আসে। লাইক আমাকে দেখে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বা একটা অবাস্তব মেয়েরা কিছু মনে যে হয় না। জায়গাতে যাইতে চায়, যাইতে পারতেছে না, কিন্তু তোমার থ্রুতে যায়। এক্স্যাক্টলি। অনেকে আমাকে এটা লিখে যে আপু আমার অনেক দেশ বিদেশ ঘোরার ইচ্ছা ছিল আপু Okay. আমার, কারণ অনেকে ভাবে যে আমি হয়তো বা আস্তে আস্তে বয়সে তো হচ্ছে, আমি হয়তো বা ভিডিও বানানো ছেড়ে দিব। অনেকে আমাকে বলে আপু আপনার ভিডিও এখন কম দেখি, সমস্যা কি? আমি বলছি ভাই এটা ফেসবুকে অ্যালগরিদমের প্রবলেম, আমার না। সো বিকজ আমি আসলে কোনো কিছু কারোর জন্য কিছু থামায় দেয় আমি এটা করি না। আমি আনলেস আমার সম্পর্কগুলো, আমি আবার এটা না যে আমি এটা কারণ আমার সম্পর্কের ক্ষতি করি, আমি যে কোনো সম্পর্কে আমি ওইটাকে আগে প্রায়োরিটি দিই ডেফিনেটলি, এবং ওইটাকে প্রায়োরিটি রেখে সেম টাইমে আমি আমার ইচ্ছাটাকেও প্রায়োরিটি দিই। দাঁড়া, আমাদের যে পারিবারিক যে কমপ্লেক্সিটি গুলো আছে সেগুলো তোমাকে তোমার আদলে দেখতে আমরা পছন্দ করি, বাট আমার মনে হয় তুমি পছন্দ করো ট্রাভেল ব্লগ, রাইট? হ্যাঁ, আমি ট্রাভেল ব্লগটা করতে পছন্দ করি। কিন্তু আমরা কিন্তু তোমাকে ওই জায়গাতে অনেক বেশি মিস হ্যাঁ, এটা করি। আমাকে ওই জায়গায় আমি দেখাই টিপিক্যাল সব কাহিনীগুলা, যে এখন কি হলো তখন কি হলো, আবার বেস্ট ফ্রেন্ডের সাথে কি হয় এটা কি না ব্লেন্ড হয়। করা যায় না ট্রাভেল ব্লগ করার সময়, যে আমার এখানে অমুক খালাতো বোন থাকলে কি বলতো? এটা আমি একটা করছিলাম আম্মুর সাথে, যখন আমি দুবাইতে যাই তখন আমি করছি যে টিপিক্যাল মানে ওরা বাংলাদেশে কিভাবে যখন react বিদেশ যায় তখন করতো? কি করে। যেমন কপিল শর্মা ওর শোতে কিন্তু প্রায়শই করে। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম এটা যেটা দারুণ করে হতে পারে। যে আমরা যখনই বিদেশ যাই, আমরা যখনই দেখি যে দাম কত, ইংলিশে দেখি ডলার এত, সাথে সাথে ক্যালকুলেটর বাইর করে দেখি টাকায় কত আসে। তারপর কার জন্য গিফট আনতে হলে আমরা সাবানা বডি স্প্রে আনি গিফট। সো এইভাবে একটা তারপরে আমাদের মেয়েদের একটা থাকে যে একটু যদি রিভিলিং ড্রেস What হয় is it? আমরা ওইটা রেখে দেই, বিকজ আমরা বিদেশে যাব, হুম। আমরা বিদেশে গিয়ে পড়বো এই রিভিলিং ড্রেসটা। সো এরকম কিছু রিলেটেবল স্টোরি দিয়ে বানাইছিলাম। ওকে, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে কয়েকটা টেক্সট আমরা নিই, টেক্সট নিতে নিতে অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আসি। আচ্ছা, ইন্ডিয়া থেকে আবারও আজকে কমেন্ট এসেছে, গুরু আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আছি, আপনার সঙ্গে দেখা করার জন্য পাসপোর্ট করলাম। চলে আসো, এটা আমার জন্য সত্যিকার অর্থে দারুণ প্রাপ্তি। বানানা ফর ইনফরমেশন, ইন্ডিয়া থেকে প্রচুর আমাদের ভিউয়ার্স থাকে বাহ। এবং প্রচুর লিসেনার। কেন শুনে আর কেন দেখে আমি নিজেও বুঝি না। আমি আসলে এর সত্যিকারের অর্থে কোনো মানে কারণ খুঁজে পাই না। তারপরেও অনেক অনেক ভিউয়ার্স এবং লিসেনার্স, স্পেশালি মুর্শিদাবাদ, ভগবানগোলা, মোলাডাঙ্গি, প্রচুর 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 জায়গা থেকে আমাদেরকে এভাবে টেক্সট করেন এবং ভালোবাসেন। অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং কংগ্রেচুলেশন টু ইউ, যে এত যত্ন করে ভালোবাসছেন বিধায় 100 পর্ব পর্যন্ত আমাদের আসার সুযোগ হয়েছে এই সিজনে। আচ্ছা, ডানা রিলেটেড একজন কমেন্ট করেছে, ডানা আপুর ফোন নাম্বার, ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব লিংক, টেলিগ্রাম সব দিয়ে দিচ্ছি, যেটা এক জায়গাতেই পাওয়া যাবে। ডানা ভাই জোস, DANA, ডানা স্পেস ভাই BHAI, ভাই স্পেস জোস, JOSS, এক্স্যাক্টলি। আচ্ছা, কয়টা ছেলেকে ছেকা দিয়েছেন ডানা আপু? তুহিন খান বলেছে লট অফ। আমি আসলে কোনো ছেলেকে ছাকা দিইনি। আমি যখনই বুঝতাম যে কোনো মানুষটা আমার জন্য ফল করবে, আমি যদি ওই মানুষের প্রতি রেসপন্স করতে না পারতাম, আমি ডিস্টেন্স নিয়ে আসতাম। ইন্টেনশনালি তো না, আনইনটেনশনালি তো পড়তেছে মরতেছে। আনইনটেনশনালি প্রবাবলি। আমি হেঁটে যাচ্ছি, কে পড়তেছে এটা মরতেছে, আমার দেখার বিষয় না। দেখার বিষয় না।
আচ্ছা রমানাথ আছে, জয়েন করেছে, অনেক ভালো লেগেছে ডানা আপুর কথা, তাই আপনাকে দেখার জন্য আসলাম, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আচ্ছা, দেন আমাদের সঙ্গে তৌহিদ আছে, জয়েন করে ডানা আপুকে ইসরায়েলে পাঠানো উচিত। গিয়েছেন কখনো? ইসরায়েল কেন জানি না, Whatever. উনি মেবি তার কি কি বা বলতে পারে? এরকম কিছু বলতে না, চেয়েছিল। ইসরায়েলের সাথে আসলে বাংলাদেশের সম্পর্ক নাই তো, মানে আমরা যদিও টেলিযোগাযোগ কন্ট্রোভার্সি ফোনে- চলতেছে যে খুব শীঘ্রই কে কাকে পারমিশন দিবে, দিলে ভালো যাবো। ওকে যাবে। ওখান থেকে একটা ব্লক করে ফেলবে। হ্যাঁ, আমাদের আচ্ছা, হিরো আলমকে নিয়ে কিছু বলতে বলেছে। আমি হিরো আচ্ছা, আলমকে বাই দ্য ওয়ে, লাস্ট কোয়েশ্চেন, হিরো আলমকে সাথে সিনেমা করবেন কিনা বা ওকে কথা বলা হয়েছিল, তোমার ভাষ্য ছিল যে হিরো আলমের স্ট্যান্ডার্ড আমি না, কি যত্ন করে তাকে তুমি অ্যাভয়েড করলে বা আন্ডারমাইন্ড করলে, এটা কি তুমি অস্বীকার করো? না, এটা আমি অস্বীকার করি না, আমি আসলে তার স্ট্যান্ডার্ড না। আর আমি বলছি যে কি যত্ন করে তাকে তুমি আন্ডারমাইন্ড করলে। এটা আসলে একটা মানুষকে অসম্মান দেখানো থেকে ইটস বেটার টু অ্যাভয়েড। নেক্সট, আচ্ছা, সিফাত আছে। আমি আগের ইন্টারভিউ রেফারেন্সে বললাম। আচ্ছা, সিফাত গুরুর কাছে একটা জিনিস চেয়েছে, গুরুর ইন্ট্রো যেটা ছিল ওটা চেয়েছে, ওটা আর আজকে পসিবল না। না না না, আজ ডানা, সব ডানা, ডানাময় আমাদের প্রোগ্রাম। আচ্ছা, এক কথায় বলা যায় ডানা আপু একদম স্বাধীন মনের একটা মানুষ, চমৎকার। আচ্ছা, স্বাধীন মনের মানুষ এই মানে এই না কিন্তু লাইন ক্রস করেছে। স্বাধীন মনের মানুষ এই না কিন্তু যে ও নিজেকে হারিয়ে ফেলেছে। স্বাধীন মনের মানুষ এই যেভাবে খালাম্মা ওকে স্পেস দিয়েছে, ইন রিটার্ন ঠিক একই রকমের সত্যিকারের লক্ষ্মী মেয়ে হিসাবে, রেসপন্সিবল বাচ্চা হিসাবে তাকে রিটার্ন দিয়েছে। তাই খালাম্মাকে বলতে শুনেছি আমাদের আজকে লিটারালি আমাদের অন এয়ারে যে আমি গর্বিত তোমার জন্য মা, আমি তোমাকে যে স্পেসটা দিয়েছিলাম তুমি ইন রিটার্নে আমাকে তার চেয়ে বহু গুণে ফিরিয়ে দিয়েছো। রাইট। ওকে, সো আহমেদ রাজের কমেন্টটা দিয়ে আজকে শেষ করব কমেন্ট পড়া, সেটা হচ্ছে ডানা আপু আপনি অনেক 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 সুন্দর। এরে আল্লাহ, thank you. 30-40% দেখেই তোদের এই অবস্থা, তাহলে বুঝ আমার কি সিচুয়েশন। যাকে আমরা সামনাসামনি দেখতেছি, মেয়েটি অসম্ভব রকমের সুন্দরী। ক্যামেরা কিভাবে ইনজাস্টিস করে একটা মানুষের সাথে ফার্স্ট টাইম দেখলাম। অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা এই মানুষটির জন্য, যে মানুষটিকে আমরা বহু সময় আমাদের নিজেদের ব্যক্তি জীবনে যখন অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস ভিতর দিয়ে যায়, তখন কিছু মানুষ আমাদেরকে ভালো লাগার কারণ, ভালোবাসার কারণ দিয়ে ভরিয়ে দেয়। সো সেই জন্য কৃতজ্ঞতা। এভাবে এন্টারটেইন করতে থাকুক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, প্রজন্ম থেকে প্রজন্মকে। কারণ বাংলাদেশ আজকের পৃথিবীতে সবকিছু অনেক বেশি সহজলভ্য, ভালোবাসা, প্রেম, এই সেই অমুক সমুক। শুধু একটা জিনিসের বড় বেশি অভাব, যে 32 দাঁত বের করে যে হাসবো আর প্রাণ খুলে মনটাকে বাঁচবো, সেই ধরনের উপলক্ষ খুঁজে পায় না। এত কমপ্লেক্সিটি আজকের পৃথিবীতে, তার জন্য কেউ থাকুক আর না থাকুক আমাদের ডানা ভাই আছে। সো সেটা একটা অনেক বড় ব্যাপার। বিদায় নিচ্ছি, তার আগে ডানার কাছ থেকে লাস্ট কমেন্ট, অল অ্যাবাউট your experience in interview in Dhaka FM 90.4 ভালোবাসা বাংলাদেশের 100 এপিসোড, বা এর সাথে যদি কিছু যোগ করতে চাও। একটা প্রোগ্রাম 100 এপিসোডস আসার মানে হচ্ছে যে এই প্রোগ্রামটা আসলে এই ওই সিজনে, বাপ 16 বছর ধরে চলতেছে এই সিজনে। এক্স্যাক্ট, মানে এই সিজনের 100 এপিসোডস আর এত বছর ধরে চলে আসা কারণ হচ্ছে একটা প্রোগ্রাম কতটা জনপ্রিয় হলে যে এত বছরের পর বছর চলে আসে। আমরা যখন টিভি ইন্ডাস্ট্রিতে কোনো একটা এপিক বা বলবো যে মাইল ফলক রাখে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে ইত্যাদি, আর রেডিও ইন্ডাস্ট্রিতে যদি বলি তাহলে বলবো যে ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটা। সো এই দুটো প্রোগ্রাম হচ্ছে একটা দে সেটস দ্য এক্সাম্পল, দে সেটস দ্য বার টু অল অফ দেম, যে একটা আসলে ভালোবাসা থাকলে একটা প্রোগ্রাম কত দূর আগাতে পারে। তা আমি আসলে আই ফিল অনার্ড to be a guest of this show because এটা আমার অনেক দিন ইচ্ছা ছিল। ছোটবেলা আগে প্র্যাকটিস করতাম ভালোবাসার কথা বলতে গেলে কেমনে বলবো, সেটা তো আসলে ভেঙে গেছে, এই জন্য ওই প্র্যাকটিসটা আর রাখা হয়নি। বাট আমার এসে আমার খুব ভালো লাগছে, আমার গুরুকে দেখে ভালো লাগছে, অঙ্কনকে দেখে ভালো লাগছে। আর এখানে জিনিসটা ভালো লাগলো যে অডিয়েন্সের সব পজিটিভ কমেন্ট করতেছে, কেউ বুটকি মুটকি সুটকি এগুলো লিখতেছে না, কিরে আপু অগ্না কই এগুলাও লিখতেছে না। সো দ্যাটস আ পজিটিভ সাইড অফ দিস শো, যে মানে দিস শো ইজ স্প্রেডিং পজিটিভিটি। থ্যাংক ইউ। আমরা সত্যি কৃতজ্ঞ তার প্রেজেন্সে, আর সেই কারণে কৃতজ্ঞতা আপনাদের জন্য যে কি চমৎকার ভাবে আপনারা আছেন বহু বছর ধরে আমাদের সাথে। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এন্ড কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন। এইভাবে আমাদের পাশে থাকুন আর যত্ন করে আমাদের দেখতে এবং ভালোবাসতে থাকুন, আর আমরা ভালোবাসার এই পজিটিভিটির যাত্রা এক জায়গা থেকে আরেক জায়গা আমরা এভাবেই ছড়িয়ে যাব। কেউ কিছু বলুক আর না বলুক, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন,
বন্ধন, মানুষকে ভালোবেসে কিভাবে ভালো থাকা যায় সেই কথা আমরা বলতে থাকবো। এটা কখনোই পুরানো হয়ে যাবে না, এটা সবসময় সমসাময়িক থাকবে, আর সবসময় বহু মানুষের ভালোবাসার কারণ হবে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ। এই ক্যানভাস সত্যিকার অর্থে আজকে পরিপূর্ণ। আজ আমার ভালো লাগা, ভালোবাসা, উচ্ছ্বাসের কোনো ঠাই ঠিকানা নাই, কারণ আমি মেয়েদেরকে অনেক বেশি রেসপেক্ট, ভালোবাসা এবং মহব্বত করতে পছন্দ করি। আজ আমি সত্যিকার অর্থেই পরিপূর্ণ একটা ফ্রেমিং এর মধ্যে আছি। এক পাশে আমার অঙ্গন, আর এক পাশে দ্য ওয়ান অ্যান্ড অনলি ডানা। অলরাইট, গুরুকে অনেক বেশি ধন্যবাদ এবং ডানা আপুকে অনেক বেশি থ্যাংক ইউ। তুমি খুলে ফেলো হেডফোন, শেষ তোমার কাছে। এন্ড ইয়েস, আজকে আমাদের যারা লিসনার্স এন্ড ভিউয়ার্স যারা ছিলেন অনেক বেশি থ্যাংক ইউ আপনাদের সবাইকে। অন দ্যাট নোট, আজকে একদম শোয়ের লাস্টে এসে একবার মনে করাতে চাই, দ্যাট ইজ আপনি কিন্তু চাইলে আগামী সপ্তাহে আমাদের এই পাশের হট সিটে বসে আপনার ভালোবাসার গল্পটি বলতে পারেন, যেমন করে আজকে ডানা আপু বললো, ডানা ভাই বললো। সো আপনি কিন্তু চাইলে আপনার ভালোবাসার গল্পটা আমাদেরকে বলতে পারেন। বলার জন্য যেটা করবেন, আপনি আপনার সেল ফোনে টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 নাম্বার। এবং আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 01841904904। এটা আমাদের ঢাকা FM এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে গিয়ে আপনার ভালোবাসার গল্পটা ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, কিংবা আপনি চাইলে আমাদের ঢাকা FM এর যে পেজ আছে ঢাকা FM 90.4, এই পেজে গিয়ে ইনবক্স করতে পারেন আপনার ভালোবাসার গল্পটি ছোট্ট করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আজকে পুরোটা টাইম শোতে ছিলেন। এত চমৎকার মন্ত্রমুগ্ধের মতো শোটা শুনছিলাম, দেখছিলাম, মানে খুব চমৎকার একটা জিনিস চোখের সামনে হচ্ছে, দেখছি, শুনছি, মানে এনজয় করার মতো একটা শো আজকে হয়েছে। সো ইয়েস, খুব মেমোরেবল একটা 100তম পর্ব আজকে আমাদের গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অন দ্যাট নোট আজকের মতো শোটা র্যাপ করবো। অ্যান্ড ইয়েস, আগামী থার্সডেতে ঠিক 11টা অঙ্গন আবার চলে আসবে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ গাইজ স্টে সেফ, স্টে হ্যাপি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি keep listening Dhaka FM 90.4 right now. This is me, Angon Friday, signing off for today. Take care and bye-bye.